হ্যাঁ, গুড আফটারনুন টু অল। সকলকে শুভ অপরাহ্ন। আমরা মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের তরফ থেকে আজকে জুম প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি একটি ওয়ার্কশপ অন ট্রেনিং ফর কোভিড ভলেন্টিয়ার্স। আমরা জানি বিগত 1 বছরেরও বেশি শুধুমাত্র আমাদের দেশ নয়, সারা বিশ্ব এই মারণ ভাইরাস করোনা ভাইরাসের কবলে। আজকের দিনে মানুষের স্বাস্থ্য, জীবন, অর্থনীতি চারিদিক থেকে বিপর্যস্ত। এই সময় যারা শিক্ষার সঙ্গে যুক্ত, অর্থাৎ ছাত্র অথবা শিক্ষক, আমাদের সকলেরই একটা নৈতিক দায়িত্ব থাকে। কিন্তু আমরা ডাক্তার নই। কেউ যদি ইনফেক্টেড হয় তাকে আমরা দূর থেকে কি করতে পারি, বা সাধারণ মানুষ যেন ইনফেক্টেড না হয় তাদেরকে আমরা কিভাবে বোঝাতে পারি, যারা মানসিক দিক দিয়ে অত্যন্ত ভেঙে পড়েছেন তাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, এইসব প্রসঙ্গ আলোচনার জন্য আমরা আজকের এই ওয়ার্কশপ অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের কলেজের অধ্যাপক ডক্টর স্বপন কুমার মিশ্র মহাশয়, এবং তারই সদিচ্ছায় আজকে আমরা এই দিকটা করতে চলেছি। এই ওয়ার্কশপের ফলে আমরা আমাদের ছাত্রদের বোঝানোর চেষ্টা করব। বোঝাবেন যারা, তাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর অমিতা বাসু, ডাইরেক্টর অফ স্কুল অফ কগনিটিভ সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা, পশ্চিমবঙ্গ। উপস্থিত আছেন ডক্টর সুমিত সুর, বিএমএস, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস থেকে মেডিকেল অফিসার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। উপস্থিত আছেন আরেকজন বক্তা হিসাবে মিসেস পুনিত ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি। এবং উপস্থিত আছেন শ্রী শ্রীদীপ চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জয়েন্ট কোঅর্ডিনেটর, যোগা সেন্টার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা। আজকের এই অনুষ্ঠানের সব আগে আমি আমাদের অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার মিশ্র মহাশয়কে অনুরোধ করছি, স্যার আপনি সকলকে এখানে স্বাগতম জানান, ওয়েলকাম অ্যাড্রেস আপনি দিন। স্যার প্লিজ। সবাইকে শুভ অপরাহ্ন জানাই। আমরা আজকে যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চলেছি, মূলত এটা একটি ট্রেনিং প্রোগ্রাম। আমাদের বর্তমান যে কোভিড-19 কে নিয়ে যে প্যান্ডামিক চলছে সেইটারই ব্যাপারে আজকে আলোচনা রয়েছে। এই আলোচনায় উপস্থিত রয়েছেন রেসপেক্টেড প্রফেসর ডক্টর অমৃতা বাসু, ডাইরেক্টর অফ স্কুল of Cognizant Science, Jadavpur University, respected Dr. Sumit Sur, BMS, Medical Officer, Government of West Bengal, respected Mrs. Punit Bhattacharya, Assistant Professor, Department of Physical Education, Jadavpur University, respected Sridip Chatterjee, Assistant Professor and Joint Coordinator, Yoga Center, Department of Physical Education, Jadavpur University. রয়েছেন আমাদের আজকের এই ওয়ার্কশপের কনভেনার ডক্টর দেবাশিস রয়, যিনি আমাদের কলেজের এইচওডি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। রয়েছেন ডক্টর বিধানচন্দ্র সামন্ত, কোঅর্ডিনেটর অফ রিসার্চ সেল অ্যান্ড এইচওডি অফ দি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। রয়েছেন ডক্টর কালীপদ মাইতি, কোঅর্ডিনেটর ন্যাক, এবং সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা কলেজের, মাই ডিয়ার নন টিচিং স্টাফ অ্যান্ড মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস অ্যান্ড অল অডিয়েন্স। আজকের এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে আজকের যে ওয়ার্কশপটা রয়েছে ট্রেনিং ফর দ্য কোভিড-19 ভলেন্টিয়ার্স, এটা একটা ওয়ান টাইপ অফ ট্রেনিং প্রোগ্রাম যেটা স্টুডেন্টস এবং ফ্যাকাল্টিদের জন্যই, যেখানে এটা ওয়ান টাইপ অফ ওরিয়েন্টেশন প্রোগ্রামও বটে। জেনারেলি স্টুডেন্টসরা কলেজে আসে পড়াশোনা করে একটা ডিগ্রি পাওয়ার জন্য, কিন্তু সেখানে যে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটাও তাদেরকে বুঝতে হবে। আজকে সিচুয়েশন সেই জায়গায় এসছে, একটা বড় সুযোগ এসছে স্টুডেন্টদের জন্য, যাতে করে শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বোধ যে তাদের আছে, সেইটা আজকে তাদের পরীক্ষা। এই পরীক্ষাতে তাদের অংশগ্রহণ করতে হবে। আজকে তার সেই পরীক্ষার একটা ট্রেনিং এর ব্যবস্থা এখানে করা হয়েছে। তারা সবাই এই ট্রেনিংটা সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করবে। আমরা সবাই জানি যে বর্তমান, একটু আগে ডক্টর রায় বলছিলেন যে প্যান্ডামিকের সিচুয়েশনে গোটা হিউম্যান লাইফটা কোন জায়গায় পৌঁছে গেছে।
বহু মানুষ আক্রান্ত হয়েছে, কেউ কেউ আক্রান্ত হচ্ছে, কেউ কেউ হয়নি, সমস্ত এজ গ্রুপের মানুষই আক্রান্ত হয়েছে, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই আক্রান্ত এইরকম একটা অসুখে, যেটার থেকে আমাদের নিস্তার পাওয়া দরকার এবং বাঁচার একটা ইচ্ছে, আমাদের সদিচ্ছা সবার মধ্যেই তৈরি হয়েছে। সেইটা করার জন্যই আমাদের পারস্পরিক সহযোগিতারও দরকার আছে, সহযোগিতা পাওয়ারও দরকার আছে, সহযোগিতা দেওয়ারও দরকার আছে। এবারে সেই জায়গাটা থেকে আমাদেরকে কতটা আমরা অব্যাহতি পেতে পারি, এবং সবাই আমরা জানি এ পর্যন্ত প্রায় 2.6 crore মানুষ ভারতবর্ষে এফেক্টেড হয়েছে, এবং প্রায় 3 লাখ মানুষ ভারতবর্ষে মারাও গেছে। এটা কম কথা নয়, এই করোনা ভাইরাসের কারণেই 3 লাখ লোক মারা গেল, এটা একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে। এবং এই 2.6 crore মানুষকে হাসপাতাল ব্যবস্থা দেওয়া, অক্সিজেনের ব্যবস্থা করা, এটা খুবই মানে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সমস্ত কাজকর্ম বন্ধ, লকডাউন ইত্যাদি অনেক কিছু তৈরি হয়ে গেছে বিষয়টা। যাই হোক, সবাই আমরা আজকে বুঝবো, জানবো কি করে আমরা গোটা সোসাইটিকে রক্ষার জন্য আমরা সবাই মিলে সহযোগিতা করতে পারি। আমরা আমাদের কাছে রিসোর্স পার্সনরা আছেন, তারা এই ব্যাপারে আমরা আমাদের যে ফাইটিং প্রোগ্রামটা কিভাবে হতে পারে তারা বলবেন, আমরা সবাই বোঝার চেষ্টা করব, এবং সেটা বোঝা শুধু নয়, বুঝে যাতে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করা যায় তার ব্যবস্থা করব। আমার পক্ষ থেকে আমি শুধু বলবো যে ICMR প্রোটোকল যেটা বলেছে যে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আমাদের সবার হাত মুখ ঠিকঠাক করে ধোয়াধুয়ি ব্যবস্থা নিতে হবে, এবং যোগা অ্যাক্টিভিটি রেগুলার ভাবে আমাদেরকে করতে হবে। এটা কিন্তু আমাদের মানে প্রাত্যহিক ব্যাপার থাকবে। যাই হোক, এরকম একটা সিচুয়েশনে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন আমাদের কলেজের এরকম একটা ওয়ার্কশপ অ্যাজ ট্রেনিং স্টুডেন্টদের জন্য অর্গানাইজ করেছে। আমি খুবই গর্বিত যে তারা এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছেন। আমি রিসোর্স পার্সন কাছ থেকে ডিটেলস আমরা সবটা শুনবো, জানবো, যাতে করে আমাদের এই ওয়ার্কশপটা খুব ফ্রুটফুল হতে পারে, স্টুডেন্টরা তাদের বার্তা সোসাইটিতে বয়ে নিয়ে যেতে পারে এখান থেকে, এবং মানুষজন এখান থেকে যদি উপকৃত হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। আমি শেষ কথা বলি, আজকে যারা আমাদের এই ওয়েবিনারে উপস্থিত আছেন, বিশেষ করে যারা আমাদের রিসোর্স পার্সন হিসেবে এসছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা প্রোগ্রামে তারা এসেছেন এবং ছাত্রদের উদ্দেশ্যে তাদের বক্তব্য তারা বলবেন, এবং তাদের এই মূল্যবান সময় তিনি নষ্ট করলেন, এর জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। ধন্যবাদ। অধ্যক্ষ মহাশয়কে স্বাগত ভাষণের জন্য ধন্যবাদ জানাই। একজন শারীরিক শিক্ষার ছাত্র হিসেবে আমি যতটুকু জানি যে মুভমেন্ট ইজ দ্য লিভিং লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে একজন জীবিত আছে বা আমরা যে বেঁচে আছি তা আমাদের মুভমেন্ট থেকেই বোঝা যায়। একটা গাছের ক্ষেত্রেও গাছ একটু মুভ করে, যেটা হচ্ছে স্ট্যাটিক মুভমেন্ট, আমরা সরাসরি চোখে দেখতে পাই না, কিন্তু ধীরে ধীরে দেখি গাছটা বড় হয়ে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর একটা মহামারী কোভিড-19 ফলে, আমি কোনো রিসার্চের ভিত্তিতে বলছি না, আমার ব্যক্তিগত ধারণা, আমরা যতটা না রোগের থেকে ভয় পাচ্ছি, তার থেকে ওই রোগের কারণে মানসিক উদ্বেগ উৎকণ্ঠায় আমরা অনেক বেশি ভুগছি। ছোট বাচ্চারা মানসিক দিক থেকে অতিষ্ঠ, বিকেল হলেই তারা জানালার পাশে দাঁড়াচ্ছে, রাস্তার দিকে তাকিয়ে আছে কখন বেরোবে। ছোট বাচ্চারা তো মুভমেন্টের মাধ্যমেই তার শিক্ষা গ্রহণ করে, যে কোনো ধরনের চলন বাচ্চাকে এগিয়ে নিয়ে যায়। ছোট বাচ্চারা অনেক বেশি মানসিক দিক দিয়ে দ্বিধাগ্রস্ত এবং তারা উৎক্ষিপ্ত, বলতে গেলে তাদের মা বাবাকে সবসময় জ্বালাতন করছে। আমাদের মতো বয়স বা আমাদের জুনিয়র যারা আছে, আমাদের থেকে বয়স্ক যারা, সকলের সঙ্গে আমি ফোনের মাধ্যমে, বাড়ি থেকে আমরা বেরোচ্ছি না, হয়তো রোগ থেকে দূরে থাকার চেষ্টা করছি, জানি না কত দূর আমরা চেষ্টা করে থাকতে পারবো, কিন্তু মানসিক উদ্বেগের কারণে কিন্তু আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে অনেকটাই দূরে সরে গেছি। এই প্রসঙ্গে আজকের প্রথম বক্তা, আমরা খুব গর্বিত, ডক্টর অমৃতা বাসু। আমি ওনার সম্পর্কে দু একটি কথা বলিনি, কারণ ওনার পরিচিতিটা আমাদের মধ্যে জানা দরকার। ডক্টর অমৃতা বাসু is the director at School of Cognitive Science, Jadavpur University. Her work seeks to understand how people recognize, comprehend, and produce language, and how conditions such as depression and aging influences
these processes. She uses brain imaging method like ERP, time frequency analysis, and source projection in the healthy adults and patients with depression along with behavioral experience. উদাহরণস্বরূপ reading and listening studies, lexical priming experiments, dual task experiments, individual differences studies, and also design novel lexical access paradigm and the statistical modeling and corpus analysis of studying languages. আজকের দিনে পুরার মতো এই ধরনের একজন এই বিষয়ের জ্ঞানী মানুষের বক্তব্যে আমরা নিজেদেরকে এক্সপেরিয়েন্স করে নেব, নিজেদেরকে উন্নত করে নেব এবং সেই মতো আমরা এগিয়ে চলব ভার্চুয়াল ভলেন্টিয়ার হিসাবে যতটুকু আমরা করতে পারি। এই আশা রেখে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর অমৃতা বাসু ম্যাডামকে। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ ডক্টর রয়। মাননীয় প্রিন্সিপাল স্যার, ডক্টর রয়, মুগবরিয়া কলেজের অর্গানাইজিং টিম, অনলাইন ভিউয়ার্স এবং যারা পার্টিসিপেন্টস আছেন এবং রিসোর্স পারসনস যারা আছেন তাদের সবাইকে আমি জানাই নমস্কার। এই ট্রেনিং প্রোগ্রামটা বেশ একটা নতুন দিক। এইভাবে মানে এটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে দাঁড়াবে যদি আমরা ঠিকভাবে যারা নন স্পেশালিস্ট আছি, ফর এক্সাম্পল যারা কলেজের স্টুডেন্টস বা ধরুন যারা ডাক্তার নই বা যারা আমরা মানে এই নিয়ে কাজ করি না বা যারা রিসার্চার্স নই, যারা কোভিড-19-এ ডিরেক্টলি কন্ট্রিবিউট করছে ওষুধ বা ট্রিটমেন্ট দিয়ে, সেইভাবেও আমরা কিন্তু মানে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনটাকে অনেক হেল্প করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করব, এটা পসিবল? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বিধানবাবু স্ক্রিন শেয়ারের বন্দোবস্ত পসিবল ম্যাডাম। আজকে দিনে আমাদের সবার কাছে কয়েকটা শব্দ ভীষণ কমন। প্রথমত যেটা আমরা কিন্তু মানে সবাই শুনছি যে কোভিড-19 ফার্স্ট ওয়েভ বা সেকেন্ড ওয়েভ, আর তার সঙ্গেই কিন্তু যেটা শুনছি সেটা হচ্ছে লকডাউন। শুধু লকডাউনটা শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জুড়ে কিন্তু লকডাউন হচ্ছে এবং প্রত্যেকটি দেশ নিজের মতো করে এই মহামারীটাকে কিন্তু ডিফিট করার চেষ্টা করছে। তাছাড়াও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সবাই অলমোস্ট সব জায়গাতে WHO-র গাইডলাইন্স বলুন, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স বলুন বা সেক্ষেত্রে যে কোনো দেশের গাইডলাইন বলুন, সবাই কিন্তু একটাই কথা বলছে, মাস্ক পরুন, হাত বারবার স্যানিটাইজ করুন এবং সেফ থাকুন, সেফ দূরত্বে থাকুন। ডাক্তারদের আমরা দেখতে পাচ্ছি পিপিই কিট পরে, এবং যেটা সবাই আমরা সেকেন্ড ওয়েভের জন্য আমরা অনেকেই এটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে কোভিড-19-এ ইনফেক্টেড হলেই আমাদের কিন্তু সবাই আমরা আইসোলেশনে চলে যাচ্ছি বা আমাদের কোয়ারেন্টাইন করে দেওয়া হচ্ছে। প্রিন্সিপাল স্যার যেমন বললেন যে আমাদের ইনফেকশনের রেটটা ভীষণ হাই, তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই কিন্তু সুস্থ হচ্ছেন। তার এই শুধু এছাড়াও যেটা হচ্ছে যে এমন অনেক কেসেস আসছে এবং অনেক বেশি রকমের কেসেস আসছে যারা ফিরে আসছেন না। এবং আমরা রিসেন্ট যে কিছু ইনসিডেন্টস যেটা আমাদের দেশেই হলো, দিল্লির কথাটা বলবো,
যেখানে মেকশিফট যেখানে আমরা সবাই কিন্তু মানে কার পার্কিং এর জায়গাতে মেকশিফট বডি জ্বালানোর ব্যবস্থা করতে হয়েছিল। তো এই যে ধরনের যে বিভীষিকাটা, হ্যাঁ, সেটা আমাদের সবাইকে কিন্তু মানে এফেক্ট করছে। শুধু কি তাই, আমরা যদি দেখি ভালো করে, সেটা হচ্ছে যে আমরা সবাই আজকে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং এ কিন্তু আমরা সবাই কিন্তু খুব এনগেজড। ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইনস্টাগ্রাম বলুন, সবাই কিন্তু লাইভ আপডেট দিচ্ছে কার বাড়িতে কি হচ্ছে, কার কোভিডের কি সিমটমস। নিউজ পেপারস যদি আপনি দেখেন সকাল থেকে আপনাদের আমরা সবাই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য কোথায় এমার্জেন্সি হলো, কোথায় কোন হসপিটালে সিট নেই, কতজন মারা গেছেন, এর স্প্রেডটা কোথায়, এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল যে জায়গাটা যেটা হচ্ছে যে বেশ কয়েকটা শব্দ এখন কিন্তু আমাদের প্রত্যেকের ডে টু ডে লাইফের একটা খুব ক্লোজ একটা অঙ্গ হয়ে গেছে। কি কি, যেমন আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, কোভিড-19, প্যান্ডেমিক, লকডাউন, আইসোলেশন, করোনা ভাইরাস, কোয়ারেন্টাইন বা লকডাউন। এবার এই যে চারিদিক থেকে যে এত ইনফরমেশন আসছে, আপনি ফেসবুক থেকে যদি দেখেন, ফেসবুকের সেম ধরনের ইনফরমেশন আপনি পাবেন। আপনি যদি ইয়ে দেখেন, টিভি খুলেছেন, নিউজ দেখছেন, ওখানে কিন্তু মানে ডিটেইলে আপনার কেস স্ট্র্যাটেজিস বা হসপিটাল কেসেস বা কোথায় কি ল্যাপসেস হচ্ছে সেগুলো আসছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড হচ্ছে বা ইনস্টাগ্রামেও মেসেজ ফরওয়ার্ড হচ্ছে। তো ওভারঅল বারবার আমরা কিন্তু এই কয়েকটি শব্দতে কিন্তু বারবার আমরা সারাদিন ধরে কিন্তু আমাদের মানে খানিকটা বেশ বোম্বার্ডমেন্ট হচ্ছে আর কি আমাদের হিউম্যান ব্রেনে। সারাদিন এই শব্দগুলোই কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এই ধরনেরই খবর পাচ্ছি। এই পুরো জিনিসটাতে একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা আভ্যন্তরীণ স্ট্রেস বা আমাদের একটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য যেটা আমাদের ইন্ডিয়ান পপুলেশনের জন্য, সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রত্যেক 5 জন ভারতীয়র মধ্যে একজন কিন্তু কখনো না কখনো ডিপ্রেশনে ভোগে। এছাড়া প্রাইভেট সেক্টর এমপ্লয়িজে অলমোস্ট 42% যারা এমপ্লয়িজ আছে তারা কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন ভোগে। ওভারঅল 150 million people across India are in need of medical interventions. আর 46% কিন্তু এরা কিন্তু রিপোর্ট করে যে দে আর ইন এক্সট্রিম স্ট্রেস। যেটা আমরা এই ফিগার্স গুলোতে কিন্তু যে ডিজিটটা নেই সেটা হচ্ছে যে আমাদের এই রিপোর্টেড ফিগার্স এর বাইরেও অনেক বড় একটা অংশ আছে which goes unreported। তাদের কোনোদিন ডায়াগনোসিস হয় না স্ট্রেসের, এবং তাদের কোনোদিনই ডায়াগনোসিস হয় না তাদের ডিপ্রেশন আছে কিনা। সো দ্য ওভারঅল এই পুরো সিচুয়েশনটা কিন্তু একটা বেশ ভয়ানক সিচুয়েশন। অলরেডি একটা সিনারিও যেখানে এতটা স্ট্রেস বা এতটা মেন্টাল ইন্টারভেনশনের প্রয়োজন আছে, সেই রকম একটা পরিস্থিতিতে যদি করোনা ভাইরাসের জন্য বা লকডাউন
রিলেটেড যে আমাদের গাইডলাইন্স গুলো যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন স্বাভাবিকভাবেই যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু বারবার একটা মানে মেন্টাল ইলনেসের জায়গায় কিন্তু মানে চলে যেতে পারি। সেই ডিপ্রেশন, স্পেশালি যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা মুড ডিসঅর্ডার্স, এগুলো কিন্তু কমন হয়ে গেছে গত 1 বছরে। যে ফিগার্স আমার কাছে এখন, এটা অবশ্য ইউএস ডেটা, আমাদের যেটা ইন্ডিয়ান ডেটাতে এটা দেখানো হয়েছে যে ইন্ডিয়ান ডেটা এখনো আমরা পাইনি, তবে ইউএস ডেটাতে যেটা দেখানো হয়েছে গত 1 বছরে total number of anxiety and depression cases have increased to almost 42% for anxiety or depressive disorders. যদি ডিসেম্বরের ইয়েটাতে দেখেন, ওভারঅল কিন্তু আমরা এই যে পার্পল বার্স গুলো আছে এগুলো কিন্তু ডিসেম্বর 2020 এর ডেটা। মে মাসের ডেটা হচ্ছে রেড বার্স গুলো, আর জানুয়ারি মাসের ডেটা, জানুয়ারি টু জুন 2019 এর ডেটা যেটা বলছে সেটা হচ্ছে 8.2 বা 6.6 বা 11%, যেটা অলমোস্ট ট্রিপল হয়ে গেছে যখন যদি আপনি ডিসেম্বর মাসের সঙ্গে তুলনা করেন সেটা। ওভারঅল আমাদের যে মেন্টাল কন্ডিশনে ইম্প্যাক্ট হয়েছে, শুধু ভারতবর্ষেই নয়, সারা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এই যে ইম্প্যাক্টটা কিন্তু একটা বড় ওয়ার্নিং সাইন। এবং এইগুলোর জন্য আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বা গভর্নমেন্ট গাইডলাইন্সে অনেক কিন্তু লিস্টস আসছে, যেমন কি করা উচিত বা কি করা উচিত নয়, এবং কি কি এইগুলোতে মানে বেসিক্যালি যেগুলো এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে কোপিং স্কিলস, কিভাবে আমাদের এই অ্যাংজাইটি বা যে একটা প্যানিকের যে আমাদের সিচুয়েশনটা মানে তৈরি হচ্ছে সেইটাকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করব, মানে সেইটার সঙ্গে কিভাবে অ্যাডাপ্ট করব এবং নিজের মাইন্ডকে কিভাবে আমরা ফ্রি রাখবো। এবং কিছু মানে ইয়ে পাচ্ছি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বলছে যে স্পেন্ড টাইম উইথ নেচার, স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস, প্র্যাকটিস আর্ট বা সে ইয়োর প্রেয়ার্স, ডু ইয়োর এক্সারসাইজেস, রিড বুকস, প্র্যাকটিস যোগা, ম্যানেজ টাইম, থিঙ্ক পজিটিভ। এই সবকটি কিন্তু গাইডলাইন্সেও কিন্তু এই ধরনের দেওয়া আছে। এবার কোয়েশ্চেনটা আমাদের কাছে কিন্তু একটু অন্য ধরনের। সেটা কি, আমাকে যখন লকডাউনে বন্ধ করে দেওয়া হলো একটা ঘরের চারিদিকে ঘরের মধ্যে, বা আমাকে যখন কোয়ারেন্টাইন করা হচ্ছে, আমি সেই ঘরে একা, আমার কাছে যে অপশনস গুলো আছে সেটা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ। এই সবকটাতে কিন্তু নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করা যায় না, স্পেশালি আমাদের মতন দেশে। আচ্ছা, আবার যেমন যদি বলা হয় থিঙ্ক পজিটিভ, এবার কোয়েশ্চেনটা হলো থিঙ্ক পজিটিভ, সবাই কিন্তু স্বাভাবিক একটা পয়েন্টে এই কোয়েশ্চেনটাই করবেন, হাউ ডু উই থিঙ্ক পজিটিভ। আমার কাছে নিউজ মিডিয়া আমাকে বলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছে করোনা এই এত আপডেটস দিতে থাকছে যে এতজন মারা গেছে, এবং এই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই ভয়াবহ দৃশ্যগুলো দেখছি আমরা সারাদিন। তো আমরা এটা করবোটা কি করে? তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু, আমাদেরকে বলা হচ্ছে আমাদের টাইম ম্যানেজ করতে, কিন্তু আমরা টাইমটা কিভাবে ম্যানেজ করব? আমি তো সেই সারাদিন একা একটা দেওয়াল বা একটা কম্পিউটার বা
ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ ঘুরে এলাম, কিন্তু তারপর কি? এই যে সারাদিনে আমাদের একটা রেগুলার লাইফে সারাদিনে আমাদের যে এনগেজমেন্ট গুলো থাকতো, যে সোশ্যাল মিটিংস গুলো থাকতো, যে আমরা যেভাবে মানে নিজের মানে একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে আমরা কিন্তু খুব ইজিলি ট্রান্সফারও করতাম। যেমন আমরা সবাই কিন্তু সকালবেলায় বাড়ি থেকে ইউনিভার্সিটি বা কলেজে যেতাম, সেখানে নানা আমাদের অনেক বন্ধু বান্ধব বা আমাদের টিচার্সদের সঙ্গে আমাদের কিন্তু মিটিং হতো এবং সারাদিনের নানান বিষয়ে কিন্তু আলোচনাগুলো হতো। সেই ফিজিক্যাল ফেস টু ফেস কানেকশনটা কিন্তু নেই, এবং সেই ফিজিক্যাল ফেস টু ফেস কানেকশনটা না থাকার জন্য আমাদের যে অসুবিধাগুলো হলো সেটা হচ্ছে যে আমাদের কাছে গাইডলাইন্স আছে স্ট্রেস ম্যানেজ করার জন্য, কিন্তু আমরা পারছি না সেটা করতে। এছাড়াও আরেকটা বড় ইস্যু হচ্ছে যে এই যে স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই লকডাউন বা করোনা ভাইরাসের জন্য আমাদের হিউম্যান ব্রেনটাকেও কিন্তু ইম্প্যাক্ট করছে। এবং কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন সেটা ব্রিফলি আমি এগুলো জেনে নেব আমরা। আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা নন কোভিড সিচুয়েশনে স্ট্রেস, প্যানিক বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে কিভাবে মূলত আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স বা সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস বা অ্যান্টেরিয়র সিঙ্গুলার জাইরাস আর প্রিকিউনিয়াস কর্টেক্স এইগুলো কিন্তু এফেক্টেড হয় এবং মানে একটা বেশ অনেক দিন ধরে চলে আসা ডিপ্রেশনের জন্য আমাদের কিন্তু হিউম্যান ব্রেন স্ট্রাকচারটাও অনেক বেশি ভাবে এফেক্টেড হয়ে যায়। এখানে এই প্রথম ছবিটাতে যেটাতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হিউম্যান মানে যে এটা একটা হিউম্যান ব্রেনের যে লার্জলি একটা ফ্রন্টাল, প্যারাইটাল আর টেম্পোরাল কর্টেক্স কিন্তু ম্যাক্সিমাম ইম্প্যাক্টেড হয় এবং আস্তে আস্তে যখন ট্রিটমেন্টে রেসপন্ড করে ডিপ্রেশনের পেশেন্টরা, আস্তে আস্তে তাদের সেই চেঞ্জেস গুলো রিভার্স হয় এবং এইটার ট্রিটমেন্টটা যে শুধু ওষুধ সেটা নয়, এটাতে ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল বা ক্লিনিক্যাল এবং যেটা হয় সব থেকে বড় সেটা হচ্ছে যে কগনিটিভ ট্রিটমেন্টস এবং ইন্টারভেনশনসও করা হচ্ছে। তো ওভারঅল আমাদের যে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট যেটা হচ্ছে ডিপ্রেশন বা স্ট্রেস এবং এই ধরনের যে ট্রমা যেটার মধ্যে আমরা মানে এই কনস্ট্যান্ট সাইকেলের জন্য যে ট্রমাতে আমরা ঢুকছি সেইটার কিন্তু লার্জলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রন্টাল, প্যারাইটাল আর টেম্পোরাল কর্টেক্স কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন কোনো ফোকাসড কাজ করি না, ফোকাসড কাজ বলতে যেমন আমি বই পড়ছি না বা ফোকাসড কাজটা হলো আমি ধরুন একটা বই পড়ছি বা কারোর সঙ্গে কোনো একটা বিষয়ে নিয়ে কথা বলছি, তো এটার একটা বা আজকের যে এই প্রেজেন্টেশনটা যেমন দেওয়া হচ্ছে সেইটাও কিন্তু একটা ফোকাসড কাজ। এবার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন এই ধরনের ফোকাসড ভিজুয়াল অ্যাটেনশন দিচ্ছি তখন আমাদের কিন্তু যে এরিয়াস গুলো ব্রেন এরিয়াস গুলো অ্যাক্টিভেটেড থাকে সেটা কিন্তু যখন এই ফোকাসড কাজ থেকে আমরা নিজেকে সরিয়ে নিচ্ছি তখন কিন্তু আরেকটা নেটওয়ার্ক বা আরেকটা সেট অফ রিজনস, ব্রেন রিজনস অ্যাক্টিভেটেড থাকে। এবার এই যে মানে কোনো ফোকাসড কাজ না করার সময়ে যে ব্রেন রিজনস গুলো আমাদের অ্যাক্টিভেটেড থাকে তাকে বলা হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক। এবার আমাদের একটা অসুবিধা হচ্ছে এখানে যে এই ধরনের একটা স্ট্রেসফুল সিচুয়েশনে, সেটা আইসোলেশনে বলুন বা কোয়ারেন্টাইনে বলুন,
এই ধরনের যে স্পেশাল যে একটা মানে আনফরসিন একটা সিচুয়েশন যেটা তৈরি হলো, সেইটার জন্য কিন্তু আমাদের এই যে নেটওয়ার্ক গুলো, ডিফল্ট মোড নেটওয়ার্ক থেকে যে আমি ফোকাসড নিউরাল নেটওয়ার্ক, যেটা এই যে ট্রানজিশন গুলো হয়, সেই ট্রানজিশন গুলোতে কিন্তু প্রবলেমস চলে আসে। প্রবলেমস বলতে মানে আমি তো কনস্ট্যান্টলি একটা জিনিস ভেবে যাচ্ছি, which is not a focused work, but my attention, the complete attention has been focused onto a particular situation that has been created due to the coronavirus. এবার এইটা কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট, মানে এবং এটা লং টাইম, এখনো যদি মানে এটা লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য যদি আমরা দেখি, অনেক একটু লম্বা সময়ের পর দেখা যাবে যে এটার কিন্তু ব্রেনে একটা বেশ ভালো ইম্প্যাক্ট হচ্ছে। সেই ইম্প্যাক্ট গুলো, এই যে নেটওয়ার্ক ট্রানজিশনের যে ইম্প্যাক্ট গুলো, সেইগুলোকে আমরা মিনিমাইজ কি করে করব, বা এটা আমাদের কাছে কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে শুধু যে আমরা যেটা বলছি যে মেন্টাল ইলনেস বা আমাদের যে স্ট্রেস, মানে আমাদের কিন্তু এটাও এই সময়ে একটা ভীষণ ইম্পর্টেন্ট দরকার, মানে জায়গা যেখানে আমরা আমাদের ব্রেনটাকেও হেলথি রাখছি, শুধু ফিজিওলজিক্যালি নয়, বাট সিস্টেমিক ইয়েতে, যেখানে এই ট্রানজিশনস গুলো হচ্ছে, যে ডিফল্ট মোড নেটওয়ার্ক বা আর ফোকাস নিউরাল নেটওয়ার্কের যে ট্রানজিশনস গুলো হচ্ছে, সেই ট্রানজিশনস গুলো আমরা একটা সুন্দর রেগুলার ওয়েতে করতে পারি। সেইটা এই কথাগুলো মোস্টলি ইয়ে রেখে অনেক কিন্তু গাইডলাইন্স বা গাইডেন্সেস কিন্তু রয়েছে, WHO রয়েছে, এছাড়া এবং মানে অনেক এজেন্সিজ আছে, যেমন ইন্টার এজেন্সি স্ট্যান্ডিং কমিটি আছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস আছে, বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আছে। বিশেষ করে যে আমাদের যে যারা মানে লো আর মিডিয়াম ইনকাম কান্ট্রিজ, মানে আমাদের মতো দেশ বা আফ্রিকার মতো দেশ, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এইরকম সাউথ ইস্টার্ন কান্ট্রিজ গুলো, যারা সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো যারা রয়েছে, তারা এবং আফ্রিকান কান্ট্রিজ বা সাউথ আমেরিকান অনেক কান্ট্রিজ আছে যারা এই লো মিডিয়াম ইনকাম গ্রুপের মধ্যে পড়ে, এবং যথারীতি মানে যে প্রচুর গাইডেন্সেস কিন্তু অলরেডি রয়েছে। এখানে একটা ছোট্ট টাইম লাইন আছে, যেখানে ফেব্রুয়ারি থেকে জুন মাস অবধি কিভাবে এটাকে চেঞ্জ করা হয়েছিল বা কিভাবে এটা হয়েছে সেটা রয়েছে। যেমন প্রথম দেখো, মার্চ মাসে প্রথম যখন আউটব্রেকটা হয়, সেইটার থেকে জুন মাসে যখন কোভিড-19 সাইকোসোশ্যাল স্কিলস, কোভিড-19 রেসপন্সেস, এইগুলো কিন্তু আসতে থাকে, এবং তারই এফেক্ট বা ইম্প্যাক্ট একটা হলো, সেটা আমরা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে দেখতে পাই। বাট ওভারঅল যে জায়গাটাতে আমরা বারবার ঘুরে আসছি, সেটা হচ্ছে যে এই ধরনের একটা যে সিচুয়েশন, যেখানে যার এত স্ট্রং ক্যাপাবিলিটি আছে আমাদের হিউম্যান ব্রেন, আমাদের ব্রেন নেটওয়ার্কস গুলোকে অল্টার করার, সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমরা কি করব? একটা ছোট্ট ইয়ে দেখাচ্ছে এটাতে, সেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি, মানে আমাদের সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে কিভাবে ওরা বিভিন্ন মেজার্স নিয়েছে। যেমন এখানে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পল দেওয়া হয়েছে কেরালার, এবং সেখানে কিভাবে মানে কোভিডের জন্য যে কি ধরনের মেন্টাল হেলথ ইস্যুস গুলোকে অ্যাড্রেস করেছে, কিভাবে করেছে, সেইগুলো রয়েছে। যেমন আমাদের কিন্তু ইন্ডিয়াতে মেন্টাল হেলথ
হেল্পলাইন নাম্বার ইয়ে করা হয়েছে। আচ্ছা, তারপরে সাইকিয়াট্রিস্ট, কাউন্সেলর, সোশ্যাল ওয়ার্কার্স ওদেরকে আলাদাভাবে ট্রেন করা হয়েছে। এবং তারপর কোয়ারেন্টাইনে যারা ছিল বা ভালনারেবল ইয়েতে ছিল, মানে এখানেই বলে রাখা, যেমন কলকাতা পুলিশের একটা ইনিশিয়েটিভ রয়েছে, সে প্রণামের ইনিশিয়েটিভ, সেটাই লার্জলি সিনিয়র সিটিজেন্সদেরকে কেটার করে। ওরাও কিন্তু এই আইসোলেশন বা এই কোয়ারেন্টাইন পিরিয়ডে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। তো এই যে নানা ধরনের ইয়েগুলো এসছে, মানে এটার কিন্তু একটাই কোথাও একটা লক্ষ্য, যে যেখানে আমরা কিন্তু একটু ভালো থাকার প্রচেষ্টা করতে সাকসেসফুলি করতে পারি এই কোভিড টাইমে। কিন্তু এখানে সব জায়গায় যে এই যে হেল্পলাইন তৈরি হচ্ছে, বা যারা থেরাপি, এই নানা ধরনের থেরাপি আমরা বলছি, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলছি, বা সাইকোথেরাপিজ যেখানে আমরা ইনিশিয়েট করার চেষ্টা করছি, যেখানে আমরা সবাই মানে এই জায়গাটাকে যাতে আমরা মেন্টালি ভালো থাকি। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি এখানে ভালো থাকতে পারছি এই একটা সিচুয়েশনে? তাহলে এবং একটু ডিটেলসে এখানে একটু দেখে নেবো যে কি ধরনের হেল্প শুরু হয়েছে। যেমন একটা তো ট্রিটমেন্ট, যেমন উপরের যেগুলো সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস। আরেকটা যেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস আর মেন্টাল হেলথ, মেন্টাল ইলনেস রিলেটেড অ্যাক্টিভিটিস। এই যে ফোন বেসড স্ক্রিনিং বা চ্যাট বট বেসড স্ক্রিনিং যেটা হচ্ছে, বা সোশ্যাল মিডিয়া মনিটরিং, এইগুলো থেকে একটা মানুষের মেন্টাল হেলথ প্রবলেম বা সাইকোসোশ্যাল ডিফিকাল্টিস গুলোকে আইডেন্টিফাই করা। এবং তারপরে যেটা হচ্ছে যে হেলথ ওয়ার্কার্স, এটা কমিউনিটি হেলথ ওয়ার্কার্স যাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশে এটা খুব স্ট্রং নয়। তবে যেটা এছাড়া যেটা হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিস যেমন পুলিশ, এবং এছাড়া মেন্টাল হেলথ টিমস আছে, বা প্রচুর এখন যে হেল্পলাইন্স গুলো তৈরি হচ্ছে, এগুলো অনলাইন রিসোর্সেস ক্রিয়েট করছে। এই যে জায়গাটায় একটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা কোথাও না কোথাও কিন্তু এখনো পর্যন্ত বা যেটা দেখছি সেটা হচ্ছে যে যারা ট্রেন্ড বা যারা স্পেশালিস্ট মেন্টাল হেলথ ইস্যুস অ্যাড্রেস করতে বা থেরাপি ডেলিভার করতে, তারাই কিন্তু নিয়ে আসছে এই হেল্পলাইনগুলো বা এইগুলো। কিন্তু শুধু এবার যেটা আমাদের মেইন ইস্যু এখানে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ধরনের স্প্রেডে আমরা কি শুধু স্পেশালিস্ট দিয়েই মেন্টাল হেলথ ইস্যুস গুলোকে অ্যাড্রেস করতে পারবো? একজন নন স্পেশালিস্ট হয়ে আমি কি কোনোভাবেই কোভিড-19 পেশেন্টের পাশে বা আইসোলেটেড বা কোয়ারেন্টাইন বা এই লকডাউনে যখন আমরা একসঙ্গে কোয়ারেন্টাইনে যখন বা লকডাউনে যে আমাদের এই যে নিজেদের যে বন্দি দশাটা, সেইটা থেকে অ্যাজ এ নন স্পেশালিস্ট আমি কিভাবে হেল্প করতে পারবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো ওভারঅল অ্যাংজাইটি আর ডিপ্রেশনের যে কয়েকটা যেটা ইস্যু এখানে রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মানে যে কয়েকটা সিমটমস যেগুলো রয়েছে, সেগুলো হলো যেমন যে অ্যাংজাইটির ক্ষেত্রে যেটা হয় যে ফিজিক্যাল সিমটমস প্রচুর থাকে, এবং এটার সঙ্গে ইউজুয়ালি একটা কোনো না কোনো হেলথ ইস্যু চলে আসে। এবং ওদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফ্লাইট অর ফ্রাইট রেসপন্স সিস্টেমস, যেমন কাঁপতে থাকছে বা প্রচন্ড ঘাম হচ্ছে বা পালিয়ে যেতে ইচ্ছে করে, এই জায়গাগুলো কিন্তু খুব মানে দেখা যায়। এছাড়া যে আমাদের ফিজিওলজিক্যাল ইস্যুস, যেরকম হার্ট রেট ভেরিয়েশন হয়ে যায়, খুব বেশি ফাস্ট হার্ট রেট থাকে, বাওয়েল ইস্যুস থাকে,
হাইপার ভেন্টিলেশন হয়, এবং এছাড়া এনার্জি কজিং মানে এছাড়াও মানে মনে হয় যে মানে একটা এনার্জি কজিং সিমটমস গুলো দেখা দিচ্ছে। ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কোনো এনার্জি বা ড্রাইভ নেই, কোনো কাজ করার কোনো ইচ্ছে থাকে না, বা অ্যাপেটাইট চেঞ্জেস, হেডেকস, স্লিপ প্রবলেমস তো থাকছেই। এছাড়া যেটা হচ্ছে কমপ্লিট ল্যাক অফ ইমোশন, মানে ঠিক আছে টিভি দেখছি, কেন দেখছি সেটা বুঝতে পারছি না, ইটস জাস্ট এই ধরনের মানে বা স্লোড থিঙ্কিং, স্লোড রেসপন্স সিস্টেম, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু ফেশিয়াল রিকগনিশনের ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে গেছে। আমরা সবাইকে কিন্তু মোরালেস এই যে ছবিগুলো যেগুলো একটা জেনারেল একটা জেনারেল একটা প্ল্যাটফর্মের মতো বা জেনারেল আমাদের যে মনস্থিতি যেটা, তার একটা জেনারেল পিকচার যেটা, সেটা কিন্তু এই ছবিগুলোর মধ্যে দিয়েই বারবার উঠে আসছে। এবং এটা কিন্তু অ্যাক্রস এজেস, সেটা বাচ্চাদের জন্য যতটা সত্যি, টিনেজার্স, মিডল এজড বা সিনিয়র্সদের জন্য ততটাই সত্যি। এবং এরা প্রত্যেকেই কিন্তু স্ট্রেস বা অ্যাংজাইটি বা মুড ডিসঅর্ডার্স বা প্যানিক বা ডিপ্রেশনে কিন্তু ভুগছেন। তো তাহলে আমরা কি করব? তো অ্যাজ নন স্পেশালিস্ট ভলেন্টিয়ার্স আমাদের সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে a cheerful voice is always infectious, তাই তো? মানে আমরা যখন কথা শুনি ফোনে, একজন একটা চিয়ারফুল ভয়েস শুনে কিন্তু আমরা ইমিডিয়েটলি আমরাও মনে হয় যে বেশ ভালো একটা পজিটিভ জায়গাতে চলে এসেছি। আবার যে জায়গাটা যেটা হচ্ছে যে এছাড়াও যেমন আমরা নেগেটিভ সেন্টেন্স বা যেমন কারোর সঙ্গে ফোনে কথা বলছি, নেগেটিভ সেন্টেন্স ইউজ না করা, বা সবসময় একটা র্যাশনাল পজিটিভ সেন্টেন্স ইউজ করা, সেটা কিন্তু ম্যাটার করে আজকে। আর স্মাইল ডেফিনেটলি ইজ অলসো ইনফেকশাস। বা এটাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা চলে আসছে সেটা হচ্ছে যে এই যে কনস্ট্যান্ট, যেহেতু আমাদের এত ইনফরমেশন, প্রতি সেকেন্ডে আমরা কিন্তু এই এত ইনফরমেশন পাচ্ছি, সেইটাতে কিন্তু আমাদের একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উই হ্যাভ টু এনগেজ আওয়ার ব্রেনস। কিভাবে এনগেজ? এই যে ব্রেনের এনগেজমেন্টটা যেটা, সেটা 1-to-1 গেমসে হওয়া যায়, যেহেতু এটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ভলেন্টিয়ার্সদের। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই 1-to-1 গেমস এ কিন্তু যার সঙ্গে আমি কথা বলছি তাকে কিন্তু এনগেজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমরা সবাই কিন্তু ছোটবেলায় বা এখনো হয়তো লুডো খেলেছি। স্পেশালি সাপ লুডোর কথা যদি বলি, 98-এ সাপের মুখটা কিন্তু খুব ডেঞ্জারাস, তাই তো? এই কথাটা দিয়ে যদি কারোর সঙ্গে এই কথাটা নিয়ে যদি কারোর সঙ্গে ডিসকাস করা যায়, সে ছোট বাচ্চাই হোক বা বয়স্ক মানুষই হোক, কোথাও না কোথাও সেই 98-এ সাপের ভয়টা সবারই লাগবে। এবং এই যেটা এখানে আজকাল অনলাইন মিডিয়াতে প্রচুর কিন্তু এরকম অনলাইন লুডো আছে, যেটা আমরা ধরো এই জুম প্ল্যাটফর্মের থ্রু দিয়েই যদি শেয়ার করে যার সঙ্গে কথা বলছি, যে স্ট্রেসড মানুষটির সঙ্গে কথা বলছি, ভলেন্টিয়ার অ্যাজ ভলেন্টিয়ার হিসাবে আমরা যদি সেই স্ট্রেসড মানুষটির সঙ্গে একটা লুডোর গেমই খেলি, সেটাও কিন্তু অনেক বেশি হেল্প করবে সেই মানুষটিকে সুস্থ থাকার জন্য। কারণটা হচ্ছে যে আমি কিন্তু যতটা সময় তার সঙ্গে লুডোটা খেললাম, সেই ততটা সময় কিন্তু সে কোভিড সিচুয়েশন ছেড়ে অন্য একটি সিচুয়েশনে এনগেজড ছিল। তার ব্রেনটা কিন্তু আরেকটা অন্য সিচুয়েশনে এনগেজমেন্ট পেল। সো আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমার ব্রেনটাকে কিন্তু ডিসএনগেজ করতে হবে ফ্রম দি কোভিড সিনারিও।
from the COVID information that is coming in. এছাড়া আরেকটা যেটা হচ্ছে যে অ্যাটেনশনটাকে আমাদের যে ফোকাসটা এখন কোভিড এর উপর রয়েছে, সেই ফোকাসটা হ্যাপি মেমোরিজ এর দিকে নিয়ে যাওয়া যায়। যেমন মানে স্পেশালি বয়স্ক মানুষদের যখন কথা বলা হয় বা বাচ্চাদের সঙ্গে যখন কথা বলা হচ্ছে, তখন যে যে ক্যাডবেরি চকলেটটা সেই বাচ্চাটি ভালোবাসে এবং তার সঙ্গে ওইটার সঙ্গে তার যে মেমোরিজ গুলো আছে, সেইগুলো যখন সে আবার রিলিভ করছে, আবার সে মনে করছে, সেই জায়গাটা কিন্তু আরেকটা মানে উপায় যেভাবে আমরা ডিসএনগেজ করতে পারি আমাদের এই ব্রেনটা থেকে। এবং আরেক যে এছাড়াও যেটা হচ্ছে যে ছোট ছোট গেমস, আমি একটা এক্সাম্পল দেখাবো এক্ষুনি, সেইগুলো কিন্তু অনেকটাই হেল্প করে আমরা যখন মানে এই ধরনের ডিসএনগেজমেন্ট আর এনগেজমেন্ট প্রসেসটাকে ম্যানিপুলেট করতে বা সেটাকে আরো ভালোভাবে ম্যানেজ করতে। এবার আমি এক্সাম্পলটায় চলে আসি। এখানে এই এক্সাম্পলটা যেটা সেটা এটা যেহেতু মানে এটা অ্যাকচুয়ালি একটা মানে স্পেশাল সফটওয়্যারে তৈরি হয়, কিন্তু যেহেতু জুম প্ল্যাটফর্মে আমি সেই এটা শেয়ার করতে পারবো না সেই অ্যাপ্লিকেশনটা, সেহেতু আমি জাস্ট ওটার একটা স্লোড ডাউন কপি এই প্রেজেন্টেশনে তৈরি করেছি। এইটাতে আমাদের মানে প্রত্যেকেই মানে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই এটাতে কি করব, আমাদের একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এই স্ক্রিনে আপনারা কিন্তু একটা শব্দ দেখতে পাবেন। আমাদের যেটা সবাইকে বলতে হবে সেটা হচ্ছে যে আমি কি কোন কালি দিয়ে শব্দটা লেখা আছে এইটা বলতে হবে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা স্ক্রিনে কিন্তু যে শব্দটি এলো সেটা হলো রেড, এবং আমাকে যখন রংটা কোন রঙে লেখা আছে এটা বলতে হবে, সেটা হলো তার মানে এটা হলো লাল রং দিয়েই লেখা আছে, তাই তো? তো এবার আমি কিন্তু এটা গেমটা ইংলিশেই খেলছি, তো এই রেড কালার, তো আমাকে কালারটা বলতে হচ্ছে এই লেখা শব্দটি, যে শব্দটি যে কালারে লেখা আছে সেটা বলতে হচ্ছে। এবং এখানে এটা দেখা গেল এটা রেড, এর পরেরটাই এটাও রেড, এটাও রেড, এটাও রেড, এটাও, এখানে একটু অসুবিধা হয়ে গেল, আমি গ্রিন বলবো না আমি ইয়েলো বলবো, আমি সেটা আমাকে একটু কনফিউজ করে দিল। ইয়েলো, এখানে ডেফিনেটলি এটা কালারটা ইয়েলো, এখানেও এটার কালার ইয়েলো, 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 রেড, এখানে অসুবিধে, কারণ আমাকে লেখাটির কালারটা বলতে হবে, সেটা হলো রেড, অথচ এখানে ইয়েলো লেখা আছে, এটা আবার ইয়েলো, এটা আমি রেড বলবো না ব্লু বলবো, এখানে আবার একটা অসুবিধে হচ্ছে। সো ওভারঅল এই ছোট্ট মানে এটা একটা জাস্ট ডামি এই ধরনের এক্সপেরিমেন্টাল সিচুয়েশনে, তো আমরা যেটা এগুলোতে করে থাকি ইউজুয়ালি সেটা হচ্ছে এই সময় আমরা কিন্তু ব্রেনটাকে এনগেজ করছি আর এক ধরনের একটা গেম, একটা ইনফরমেশন সেট প্রসেস করার জন্য। এই যে আমার এক্সপেকটেশনটা যে আমি যে কালারের ওয়ার্ডের কালারটা যেটা সেটা আমার ওয়ার্ডের সঙ্গেই মানে যে ওয়ার্ডটা আমি দেখাচ্ছি সেই ওয়ার্ডের সঙ্গেই কনগ্রুয়েন্ট হবে, সেই যদি রেড
দেখাই তাহলে ওটা লাল রঙেই লেখা থাকবে, এই যে আমাদের এক্সপেকটেশনটা, এটা কোথাও কোথাও ব্রেক করছে যখন আমি ব্লুটাকে ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি বা ইয়েলোকে রেড কালারে দেখাচ্ছি, বা এই ধরনের মানে শব্দ আর শব্দের কালারের ইয়েটা যখন আলাদা হয়ে যাচ্ছে। সো ওভারঅল এই ধরনের যে ছোট ছোট গেমস গুলো, অ্যাপারেন্টলি এগুলো কিন্তু খুব সিম্পল গেমস এবং এটা সবাই খেলতে পারে। যেটা করে সেটা হচ্ছে এই যে সময়টা, যে সময়টাতে আমরা এই গেমস গুলো খেলছি, সেই সময়টার জন্য কিন্তু ব্রেনটা কমপ্লিটলি, আমাদের হিউম্যান ব্রেন আর কমপ্লিটলি কোভিড ইনফরমেশন থেকে ডিসএনগেজড হয়ে যাচ্ছে এবং একটা অন্য নেটওয়ার্কে ফোকাস করছে। সো ওভারঅল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এইভাবে ভালো থাকার একটা চেষ্টা করতে পারি, যেখানে আমাদের মেন্টাল হেল্পলাইন্সের প্রয়োজন হয় মিনিমাইজ করতে পারি আমরা যেগুলো দিয়ে। সো ওভারঅল যে জিনিসটা দরকার সব থেকে বেশি ভলেন্টিয়ার হিসেবে, সেটা হচ্ছে টাইম। সো এই এনগেজমেন্টটা বা একটা হিউম্যান ব্রেনকে ডিসএনগেজ করা বা এনগেজ করা কোনো একটা স্পেসিফিক ইনফরমেশনে, সেটার জন্য কিন্তু টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। টাইম বলতে আমাকে সময় দিতে হবে, তার মানে সেই আমি যে মানুষটির সঙ্গে কথা বলছি সেই মানুষটির সঙ্গে আমাকে কিন্তু খানিকটা সময় একসঙ্গে একটা গেম খেলতে হচ্ছে বা কথা বলতে হচ্ছে, তবেই কিন্তু যেটা যে ব্যালেন্সটা যেটা আসছে আমাদের, সেটাকে ফিরে পাবো। আর এই করোনা ভাইরাস রিলেটেড যে আমাদের এই ইস্যুস গুলো আসছে, মানে স্ট্রেসটা আসছে বা ট্রমাটা যেটা হচ্ছে, সেইটা কিন্তু ফিরে পাওয়ার চেষ্টা করতে পারি। সো আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আমরা ম্যাডাম বাসুর বক্তব্য শুনলাম এবং সত্য কথা বলতে যেটা বেশ কিছু সায়েন্টিফিক ফ্যাক্ট উনি প্রথমে দেখিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে কি ধরনের পরিবর্তনগুলো হয়। এবং এই বিগত 1 বছর ধরে আমরা অনেকেই কিছু না কিছু লেভেল পর্যন্ত, কোনো না কোনো স্তর পর্যন্ত মানসিক উদ্বেগের সঙ্গে কাটিয়েছি। আমাদের থেকে অনেকে বেশি, অনেকে কম, বিভিন্নভাবে সবাই। এবং কিভাবে আমরা ভলেন্টিয়ার হিসেবে সেই কাজগুলো করতে পারি, ম্যাডাম খুব স্পষ্টভাবে সুন্দর। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের ছাত্রদের জন্য বাংলায় বলতে, হয়তো ওনার অনেক অসুবিধা হলো, কিন্তু তবুও উনি যেভাবে উপস্থাপন করলেন আমরা অনেক উপকৃত হলাম। এবং খুব সহজ সরল গেমের মাধ্যমে কি করে আমরা একজন মানুষের মনটাকে সেই অ্যাংজাইটি থেকে এটা খোলামোলা মনের দিকে নিয়ে আসতে পারি, খুব ভালো কাজ। এটা আমরা সবাই করার প্রচেষ্টায় থাকবো। ম্যাডামকে আপাতত আমরা ধন্যবাদ। পরবর্তী বক্তা হিসাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডাক্তারবাবু। হ্যাঁ, ওনাকে আমরা এই মুহূর্তে বলার জন্য অনুরোধ করছি। যিনি আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, ডক্টর সুমিত সুর। আয়ুর্বেদ আমরা জানি আমাদের প্রাচীন শাস্ত্র, এবং আমরা কথার কথায় বলে রাখি যেটা পঞ্চম বেদ। তাহলে সেই আয়ুর্বেদ আজকালকার এই কোভিড সিচুয়েশনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আমরা জেনে না জেনে আয়ুর্বেদের শরণাপন্ন হয়েছে। আমরা সবাই জানি যে তুলসী পাতা সকালবেলায় একটু চিবিয়ে খেলে কি সুন্দর গলাটা পরিষ্কার হয়, কিন্তু হয়তো না জেনেই খাচ্ছি। উনি খাচ্ছেন তাই আমি খাচ্ছি, আমি খাচ্ছি দেখে আমার বাড়ির অন্য কেউ খাচ্ছে। কিন্তু প্রকৃত ব্যাপারটা কি?
উনি ডাক্তারবাবু হ্যাঁ তার মেডিকেল সায়েন্সের অ্যাপ্রোচ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে আমরা জেনে না জেনে যে ব্যবহারগুলো আয়ুর্বেদের সঙ্গে ঢুকে আছি সেটা কতটা আমাদের স্বাস্থ্য সচেতনতাকে রিফ্লেক্ট করছে, এবং আমরা আরো কিভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি এই হাতের কাছে যা কিছু পাওয়া যাচ্ছে, যার অশেষ আয়ুর্বেদীয় গুণ। এবং তাছাড়াও উনি যেভাবে আমাদের ভলেন্টিয়ারদেরকে এগিয়ে নিতে চান সেইভাবেই উনি আজকের বক্তব্য রাখবেন এবং আমরা শুনবো ওনার বক্তব্য। ডক্টর সুর, প্লিজ। নমস্কার সকলকে। আজকের এই আলোচনায় কলেজের প্রতিটি মাননীয় প্রিন্সিপাল স্যার, যারা এখানে মাননীয়গণ মাস্টারমশাই এবং স্পিকাররা আছেন, এবং সর্বোপরি যারা কলেজের ছাত্রছাত্রীরা, তাদের উদ্বুদ্ধ করতেই, তাদের এই বিষয়ের মধ্যে তথ্য জানাতে, তাদের বিষয়টা সম্পর্কে জ্ঞান তাদের মধ্যে সঞ্চারিত করতেই আজকে আমার এখানে আপনাদের ডাকে এখানে আসা। প্রথমেই দেবাশিস বাবু যেটা দিয়ে শুরু করলেন, হ্যাঁ, সরকারিভাবে যেহেতু আমি আছি চিকিৎসার মধ্যে, সরকারি আয়ুর্বেদ চিকিৎসক হিসাবে, কিন্তু করোনা যুদ্ধে এই প্রায় 2020 সালের মার্চ, মানে আমাদের সরকারি নিয়মে প্রায় দায়িত্ব পেয়েছি 2020 সালের মার্চ মাস থেকে। টুকরো টুকরো অনেক প্রচুর অভিজ্ঞতা, সময় পুরোটা বলতে গেলে সময় লাগবে, এই সামান্য আধ ঘন্টা সময়। কয়েকটা বিষয় যেগুলো বলছি, পুরো বিষয়টাই ভারত সরকারের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয় তার ইন্টারডিসিপ্লিনারি যে রিসার্চ কমিটি, সেখান থেকে যে একটি ন্যাশনাল গাইডলাইন্স প্রটোকল বেরিয়েছে, আপনারা যে কেউ দেখতে পারেন। আয়ুষ যে মন্ত্রকের ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ আয়ুষের যে ওয়েবসাইট আছে, সেখানে আছে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল ফর কোভিড-19 আয়ুর্বেদ অ্যান্ড যোগা এই বিষয়ে। এবং প্রায় 2020 সালে এটা হয়েছিল, 2021 সালেও এই প্রায় গত এক মাস আগেও প্র্যাকটিশনাল গাইডলাইন্স এবং কমিউনিকেটিভ গাইডলাইন্স আবার একটা বেরোবে। তো যেটা এর মধ্যে অনেক কিছু কনফিউশন আছে মানুষের মধ্যে, অনেকে বিভিন্ন জিনিস ব্যবহার করছেন, সেগুলো কখনো পেপারের হেডলাইন হয়ে যায়, কখনো বিতর্ক জুড়িয়ে যায়। কিন্তু যে বিষয়গুলো আয়ুর্বেদের মধ্যে আছে, দেবাশিসবাবু যেটা দিয়ে শুরু করলেন, যে আমরা নিজের অজান্তেই ব্যবহার করছি, অবশ্যই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং প্রতিদিন তার ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত প্রতিটা ঋতুতে মানুষ প্রতিটা বিষয়ের মধ্যে আয়ুর্বেদ জড়িয়ে আছে। সে আপনি ঘুম থেকে ওঠা বলুন, আপনি খাওয়া বলুন, আপনি দাঁত মাজাই বলুন, আপনি গায়ে তেল মাখছেন সেটাই বলুন, বা কেউ চোখে কাজল পড়ছে, তার মধ্যেও আয়ুর্বেদ লুকিয়ে আছে। প্রতিটা রেফারেন্স আয়ুর্বেদে, এই যে নিত্য কাজকর্ম, এটাকে আয়ুর্বেদের ভাষায় দিনচর্যা বলা হয়। এবং আমরা ঋতু অনুযায়ী যে পরিবর্তনগুলো করি, আমাদের ঘুমানোর টাইম, আমাদের খাবারের খাদ্যাভ্যাসের টাইম, বা বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন আমাদের ফল বা এই ধরনের ঋতুচর্যা বলা হয়, এই বিষয়গুলো পরিবর্তন আছে আয়ুর্বেদের, তার প্রতিটির ব্যাখ্যা রয়েছে। এবার আসি কোভিড-19 ভারতবর্ষে যখন এলো, প্রথম থেকে আপনারা জানেন, যেখানে আমরা চেষ্টা করছি বলার, বা ভারত সরকার বারবার সবাইকে বলার চেষ্টা করছে যে আপনি মাস্ক পরুন, বারবার স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত পরিষ্কার করুন, এবং সবসময় চেষ্টা রাখুন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার। আপনারা শুনলে অবাক হবেন যে আয়ুর্বেদের বিষয় যখন বলছি, সুশ্রুত সংহিতায় নিদান স্থানে সংহিতা লেখা হয়েছে 2nd সেঞ্চুরি বিসি। আবার বলছি, সুশ্রুত সংহিতা লেখা হয়েছে প্রায় 2nd সেঞ্চুরি বিসি। সেখানেও আজকের এই যে, এটা তো একটা ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যাচ্ছে, সেটার জন্যই আমরা সোশ্যাল ডিস্টেন্স থাকতে বলছি, একের সঙ্গে অপরের যেন স্পর্শ না হয় সেটার জন্য, বা স্পর্শ হয়ে গেলে এই জন্য বারবার আমরা বলছি যে হাত ধুয়ে নেবেন, কারণ এটা 3টে প্রসিডিওরে ছড়াচ্ছে। 1 নম্বর ছড়াচ্ছে কি, এরোজল, অর্থাৎ বাতাসের মধ্য দিয়ে তার নির্দিষ্ট দূরত্বের মধ্যে সেই ভাইরাস ছড়াচ্ছে। দ্বিতীয় ছড়াচ্ছে কি, ড্রপলেট ইনফেকশন, অর্থাৎ মুখে বা নাকে, মুখের লালা দিয়ে বা নাকের জল দিয়ে একজনের থেকে আরেকজনের যদি শরীরে হয়, তার মধ্যে পড়ে, তার মধ্যে দিয়ে ছড়াচ্ছে। আরেকটা কোমাইড ট্রান্সমিশন কি, আমার কোভিড-19 হয়েছে,
আমি জানতে বা অজান্তে আমি কোনো একটি জায়গায় স্পর্শ করলাম, ওই জায়গাটি স্পর্শ করার পর ওখানে স্যানিটাইজ হলো না, আমি ওই জায়গা থেকে উঠে চলে এলাম, তো ওখানে একজন সুস্থ মানুষ ওই জায়গায় হাত রাখলেন, বসলেন এবং সেই তার হাত তার নাকে মুখে স্পর্শ করলেন, তার মাধ্যমে ছড়িয়ে গেল। এটাকে বলা হয় ফোমাইড ট্রান্সমিশন। এই 3 ধরনের মোটামুটি পদ্ধতিতে করোনা এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ছে। এবার আমি যেটা বলছিলাম যে এই যে সুসংগীতা, এখন তো আমি বলছি কোভিড-19 এসছে, আজকে 2019 নোটিফিকেশন প্যান্ডেমিক বহু কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি বেশি সময় নেই, আমি 3-4টে লাইন সংস্কৃতের শ্লোক এবং সেখানে কি বলা ছিল যে একটা কন্টাজিয়াস ডিজিজ, একটা ছোঁয়াচে রোগ কিভাবে ছড়াচ্ছে এই ব্যাখ্যাটাও বলা ছিল। সেখানে বলা আছে যে প্রসঙ্গাত গাত্র সংস্পর্শাৎ শ্বাসাৎ সহ ভোজনাৎ, অর্থাৎ একটা ছোঁয়াচে রোগ কিভাবে ছড়ায়, যে একজনের সঙ্গে আরেকজন শরীরের স্পর্শ, শ্বাস নিঃশ্বাস, এই যে আমরা একটু আগে বললাম যে ড্রপলেট ইনফেকশন, সহভোজন, একজনের খাবার আরেকজন একসাথে একটা থালাতে আরেকজন খাচ্ছে, প্রসঙ্গাত গাত্র সংস্পর্শাৎ শ্বাসাৎ সহ ভোজনাৎ সহসজ্জা, একসাথে ঘুমোচ্ছে, একসাথে শুয়ে থাকছে, নাওকি বস্ত্র মাল্য অনুলেপনা, একজনের পোশাক আরেকজন পরছেন, একজনের মালা আরেকজন পরছেন, একজন ক্রিম একটা ব্যবহার করেন, সেখানে থেকেই অন্য আরেকজন সেই ক্রিম বা কোনো বিষয়গুলো, কোনো কসমেটিক্স গুলো ব্যবহার করছেন। প্রসঙ্গাত গাত্র সংস্পর্শাৎ শ্বাসাৎ সহ ভোজনাৎ বস্ত্র সহসজ্জা নাওপি বস্ত্র মাল্য অনুলেপনা। এবার তার থেকে এইগুলো যদি আমরা করে থাকি, কি রোগ হয়? কুষ্ঠং জ্বরশ্চ সুষশ্চ নেত্রাভিসন্ধ এবচ। কুষ্ঠ অর্থাৎ অ্যাকচুয়ালি আয়ুর্বেদে প্রায় 7টি মহাকুষ্ঠ এবং 11টি ক্ষুদ্র কুষ্ঠ, যা আদপে এখন যত ধরনের যে স্কিন ডিজিজ আছে এই 18টির মধ্যেই তার লক্ষণগুলো বলা আছে। যত ধরনের সাব ক্লাসিফিকেশন অফ স্কিন ডিসঅর্ডার আছে, ঘুরিয়ে ফিরিয়ে এই 18টি ক্লাসিফিকেশনের মধ্যেই, মডার্ন ক্লাসিফিকেশন এবং আয়ুর্বেদ ক্লাসিফিকেশনের মধ্যেই এগুলো বলা আছে। এবার জ্বর হয় এবং নেত্রাভিসন্ধ, আমরা অ্যাকচুয়ালি অনেকেই একটা টার্ম বললে বুঝতে পারেন, অভিসন্ধ রোগ সুস্থতন্ত্রে অনেক প্রকারের বলা আছে, নেত্রাভিসন্ধ একদম আমি স্পেসিফিক একটা রোগের আমি নাম বলছি, সেটা হচ্ছে অনেকেই জানেন যে আমরা কনজাংটিভাইটিস, খুব সহজ বাংলায় জয় বাংলা বলে চোখ লাল হয়ে যাওয়া, যেটাকে কনজাংটিভাইটিস বলা হয়। কুষ্ঠং জ্বরস্থ সুষস্থ নেত্রাভিসন্ধ এবচ, এইগুলোকে কি বলা হয়? ঔপসর্গিক রোগ। ঔপসর্গিক রোগশ্চ সংক্রমন্তি নরান্নরম, অর্থাৎ ঔপসর্গিক রোগশ্চ এইগুলোকে উপসর্গিক রোগ বলা হয়, যেটা নরান্নরম, একজন মানুষ থেকে অন্যজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই দেখুন এইভাবেই এক থেকে আরেকজনের প্রতি ধীরে 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 ধীরে, আমি কনসেপ্টটা আজকে কোভিড-19 ছড়াচ্ছি, এই কনসেপ্ট, এই ধারণা সেকেন্ড সেঞ্চুরি বিসিতেও ছিল। বিভিন্ন ধরনের আর্টিকেল রিসেন্টলি বেরিয়েছে গত 1 বছর, অনেকে দেখবেন যখন আমাদের ক্লিক হয় তখনও বিভিন্ন ধরনের আয়ুর্বেদ ওষুধেরও ব্যবহার ছিল। এবার এখানে আসি যে আপনারা ভলেন্টিয়ার হিসেবে যোগ দেবেন, আপনারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন, সেখানে খুব বেসিক কিছু গাইডলাইন যেটা আয়ুষ মন্ত্রণালয় দিয়েছে সেগুলো আপনাদের সামনে আমি বলছি। আমি ডকুমেন্ট আমি দিবাশীবাবুকে শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে নিতেও পারবেন, প্রত্যেকে এখানে পুরো পিডিএফ ফাইল আমার কাজের মধ্যে আছি বলে সেই জন্য আমার পক্ষে আর পাওয়ার পয়েন্ট ইয়ে করার সুযোগ হলো না। সেটা হচ্ছে যে 1 নম্বর কি ফিজিক্যাল ডিস্টেন্স, হাইজিন, মাস্ক পরা, এটা তো খুবই বেসিক, এটা প্রত্যেককে আপনাদেরকে যেমন মেনে চলতে হবে এবং যাদেরকে বলবেন তাদের প্রত্যেককে মানতে হবে। এছাড়াও দুটো বিষয়, এক, যিনি করোনা হয়েছেন, হোম আইসোলেশনে আছেন, মাইল্ড কেস, হয়তো তিনি বাড়িতেই আছেন, আবার অনেক সময় সেফ হোমে আছেন। এখন গভর্নমেন্ট দেখবেন যে সেফ হোম প্রচুর জায়গায় হয়েছে, স্কুল বাড়ি বা বিভিন্ন কমিউনিটি হল, কলেজ বিল্ডিং, সেখানে সেফ হোমের ব্যবস্থা রয়েছে, সেখানে তিনি রয়েছেন। এক, ওনাদেরকে আপনারা দেখভাল কিভাবে করবেন। দ্বিতীয়, যে কোভিড থেকে বাঁচবো আমি কি করে, বেসিক এ তো নেব, তার সঙ্গেও বেশ কিছু আয়ুর্বেদেও বেশ কিছু এর গাইডলাইন্স বলা হয়েছে, যেটা আয়ুষ মন্ত্রণালয় দ্বারা মান্যতা প্রাপ্ত এবং সেগুলো সবাইকে মেনে চলার জন্য আমরা অনুরোধ করছি। কি, প্রথম, যে গার্গেল করুন, আপনি প্রতি মানুষকে বলুন গরম জলে গার্গেল করতে,
অন্য কিছু জিনিস, কয়েকটা জিনিস আছে যে ওর সঙ্গে জলের সাথে কিছু যদি না পান, গরম জলে বলুন গার্গেল করতে। দ্বিতীয় কি, গরম জলের সাথে গুঁড়ো হলুদ, প্রত্যেকের রান্নাঘরে গুঁড়ো হলুদ আছে। আরেকটা লবণ, সৈন্ধব লবণ। সৈন্ধব লবণ একটু, যেমন বিল লবণ প্রায় অনেকটা সবাই চেনেন, বিল লবণ যেমন একটু লাল হয়, ওর থেকে একটু কম লাল সৈন্ধব লবণ বাজারে পাওয়া যায়। সৈন্ধব লবণ, গরম জল, গুঁড়ো হলুদ, সৈন্ধব লবণ, এই তিনটে মিক্স করে গার্গেল করতে পারেন সারাদিনে 2 থেকে 3 বার। আবার গরম জলের সঙ্গে ত্রিফলা, আমলকি, হরিত পয়রা এর পাউডার পাওয়া যায়, ত্রিফলা চূর্ণ এই নামে বাজারে পাওয়া যায়। ত্রিফলা পাউডার গরম জলের সঙ্গে ফুটিয়ে 200 গ্রাম যদি জল হয়, একটা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ক্লাসে 200 ml জল যদি নেন, ওর সঙ্গে 3 থেকে 4 গ্রাম ত্রিফলা চূর্ণ ফুটিয়ে নিতে পারেন। 1/3 3 ভাগের 1 ভাগ জল কমিয়ে নেবেন, ফুটিয়ে সেটাকে দিয়ে গার্গেল করতে পারেন 2 থেকে 3 বার সারাদিনে। আর কি নিতে পারেন, এই গরম জল, এর সঙ্গে যষ্টি মধুর পাউডার। যষ্টি মধু অনেকেই খেয়েছেন, গলা ঠিক করার জন্য যষ্টি মধু পাউডার হিসেবে বাজারে পাওয়া যায়, কিংবা দশকর্মার দোকানে যষ্টি মধু কাণ্ডটাই পাওয়া যায়, তাকে গুঁড়ো করে নিতে পারেন, বা একটু এইভাবেই আপনারা ওর সঙ্গে কাঠ বানিয়ে নিতে পারেন যষ্টি মধুর সাথে ফুটিয়ে নিয়ে। যষ্টি মধু আমাদের গলার জন্য খুবই ভালো একটা ড্রাগ, এবং এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, যেটার জন্য আমরা গলার জন্য খুবই ভালো পরিমাণে আমাদের এটা কাজ দেয়। যষ্টি মধু ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় কি ব্যবহার করতে পারেন, নস্যকর্ম নিতে বলছি, আয়ুর্বেদের ভাষায় নস্যকর্ম যে নেজাল, আমরা বলছি যে নেজাল মেডিকেশন। নাক দিয়ে আপনি সিম্পলি তিল তেল যদি প্রতিদিন সকালবেলা সন্ধ্যেবেলা, গ্রীষ্মকাল চেষ্টা করবেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে আমরা যদি 3 ফোঁটা করে নাকে তিল তেল নিই, কিংবা 1 থেকে 2 ফোঁটা করে ঘি, গব্য ঘৃত যদি আমরা নিই, সেটাও কাজ দেয় নস্যকর্ম, আমাদের নেজাল মিউকোসার লেয়ারের মিডিয়াকে চেঞ্জ করে দেয়। সেক্ষেত্রেও আপনারা নেজাল কনজেশন থেকে দূরে থাকবেন। এক হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় যে অনুতেল বা সরবিন্দু তেল, যে কোনো আয়ুর্বেদ ওষুধ দোকানে এগুলো কিনতে পাওয়া যায়। এছাড়াও আমি বাড়িতে যেগুলো পাওয়া যায় সে দুটো মেনলি বললাম। আর কি, স্টিম ইনহেলেশন। আমরা প্রত্যেকে অনেকেই শুনছেন, দেখছেন যে বারবার ভেপার নিতে বলছেন। হ্যাঁ, ভেপার নিন, যদি কিছু হাতের কাছে না পাওয়া যায়, গরম জলের ভেপারই সারাদিনে 2 বার 3 বার নিন, যদি সম্ভব হয়। আবার বলছি, যদি সম্ভব হয় প্রত্যেকেই দুটো, আমি গাছের পাতার কথা বলছি, সেগুলো যদি সম্ভব হয়, বাজারে পাওয়া যায়, প্রত্যেকটা ক্যাপসুল পাওয়া যায়। আপনি এখন দেখবেন যে বিভিন্ন নামে বাজারে ইনহেলেশনের জন্য ক্যাপসুল ফরম্যাটে, জেল ক্যাপসুল টাইপের, ওর ভিতরে অ্যাকচুয়ালি ওয়েল কন্টেন্ট আছে। ওগুলো 1 থেকে 2 ফোঁটা 1 লিটার জলে দিতে হয়। সেগুলো জলটাকে গরম করে নেবেন, থেকে কোনো একটা বয়ামের মধ্যে নিয়ে ওর মধ্যে ওই তেলগুলো 1 থেকে 2 ফোঁটা ফেললে কিছু মাথার উপরে কিছুটা ঢাকা নিয়ে ভেপারটা নিতে হয়। এছাড়া উপায় কি, এই গরম জলের মধ্যে আমি পুদিনা পাতা, যাদের বাড়িতে পুদিনা বা বাজারে কিনতে পাওয়া যায় খুবই অল্প দাম, পুদিনা পাতা 1 লিটার জলে 10 থেকে 20টা আপনি পুদিনা পাতা পাতার সাইজ অনুযায়ী নিতে পারেন। ওটা সবসময় চেষ্টা করবেন পুদিনা পাতা অথবা ইউক্যালিপটাস পাতা। ইউক্যালিপটাস পাতা, এই দুটোরই তেল দেখবেন বাজারে, আমি নাম বলছি না চিকিৎসক হিসাবে, কোনো ব্র্যান্ডের নাম আমি ইউজ করছি না, কিন্তু বাজারে যেগুলো ভেপার নিচ্ছেন আপনারা খেয়াল করে দেখবেন তার এতে লেখা আছে ইউক্যালিপটাস অয়েল এবং মেলথল। ইউক্যালিপটাস পাতা এবং পুদিনা পাতা, এর মধ্যে ভোলাটাইল কন্টেন্ট আছে, ভোলাটাইল অয়েল আছে, যেটার জন্য আপনারা সবসময় একটা খুব গুরুত্ব দিয়ে পুদিনা পাতা বা ইউক্যালিপটাস পাতা যদি সেদ্ধ করেন, অবশ্যই কড়াইয়ের মধ্যে জল নিয়ে ওটা ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে সেদ্ধ করবেন, তারপর আগুন বন্ধ করে ওই জলের ভাপ নেবেন। তাহলে মুখে এবং নাক দিয়ে ভেপার নেবেন সারাদিনে 2 থেকে 3 বার, 5 থেকে 10 মিনিট করে একবারে সারাদিনে 2 থেকে 3 বার ভাপ নিতে পারেন। সারাদিনে আমরা যে জল খাচ্ছি, জলের মধ্যে আপনারা কিছু ব্যবহার করতে পারেন, যেমন সারাদিনে ধরুন যে জলের মধ্যে তুলসী বা শুকনো আদা গুঁড়ো কিংবা তেজপাতা এটা ফোটাতে পারেন। 1 লিটার জলে 20 থেকে 30টা তুলসী পাতা আপনি ফুটিয়ে জলটাকে 500 ml করলেন, ওই জলটা সারাদিনে হাফ কাপ করে 4-5 বার খেলেন, এটা একটা জিনিস করতে পারেন। বা এই তুলসীর জায়গায় তেজপাতা দিতে পারেন, শুকনো আদার গুঁড়ি দিতে পারেন। কারণ দেখুন, আমরা যে এখন করোনা চলছে, আমাদের যে ম্যাডাম কিছুক্ষণ আগে মানসিক দিক থেকে আমরা কিভাবে ভেঙে পড়ছি এবং সেখান থেকে আমরা কিভাবে বেরোতে পারবো ম্যাডাম বলছিলেন, আমি পুরোটাই শুনছিলাম বিষয়গুলো, একদম পুরো
কিন্তু আমরা এই দিনরাত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া খুললেই চারিদিকে এক আর্তনাদ হাহাকারের মধ্যে আমরা মানসিক যন্ত্রণাতেও বন্দী। আমি যদি বন্দী থাকি, আমার বাড়ির আশেপাশে বন্দী। যার করোনা হচ্ছে তাকে আবার বিভিন্নভাবে সামাজিক ভাবে হেনস্থা হতে হচ্ছে আমাদের অজ্ঞতার জন্য। তিনি কখনো বাড়িতে খাওয়া, যেমন আমি এখানে চাকরি করি, কিছুদিন আগে এক ঘটনা ঘটেছে। বাইরের কোনো একটি থানাতে বাড়ির একজন কেউ কোভিড পজিটিভ হয়ে মারা গেছেন। উনি যখন বাড়ি ফিরেছেন, ডেড বডি যখন সেখান থেকে এসছে ওর বাড়িতে, কেউ ওনার বাড়ির মানে পাড়া প্রতিবেশী কেউ সাহায্য করেননি। ভদ্রমহিলার 4 ছেলে ওনার দাহ কার্য করেছেন এবং তারপর ওনাদের বাড়ির প্রায় 8 জন প্রত্যেকেই করোনা আক্রান্ত হন। এবং সব থেকে দুঃখের বিষয়, ওনারা বাড়িতে ওই 8 জনের মানুষের জন্য কোনোভাবেই খাওয়ার জল অভাব দেখা দেয় এবং ওনারা বারবার অনুরোধ করার পরেও ওনার কেউ সাহায্য না পেয়ে রাতের অন্ধকারে ওনার বৌমা, যে ভদ্রমহিলা মারা গেছেন, ওনার বৌমা রাতের অন্ধকারে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এই ধরনের ঘটনাও আমাদেরকে দিন দিন শুনতে হচ্ছে। আমাদের চোখের সামনে এমন বহু ঘটনা ঘটে যাচ্ছে। সেজন্য আমরা সমাজ পদ্ধতি একজনের বিপদে আরেকজনকে সামনে থেকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যেভাবে হোক আমরা যদি সহায়তা করতে না পারি, তাহলে আমাদের মধ্যে সামাজিক অস্থিরতা এবং মানসিক অস্থিরতা আমাদের সেদিকে সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। যে কথায় আসছিলাম, যে তুলসী জলের মধ্যে তুলসী ফুটিয়ে খেতে পারেন, আর কি শুকনো আদার গুঁড়ো সেগুলোকে ফুটিয়ে খেতে পারেন, আর তেজপাতা এটা জলের মধ্যে ফুটিয়ে রাখতে পারেন এবং সেটাকে সারাদিনে 3 থেকে 4 বার খেতে পারেন। আর কি আমরা এই সময়ের মধ্যে মানসিক ভাবে যেমন বিপর্যস্ত, তেমনি বিভিন্ন চিন্তার জন্য আমাদের জৈবিক প্রক্রিয়াও ব্যাঘাত ঘটছে। আমাদের খাওয়ার, অনেকে বলছেন বাড়িতে সারাদিন বসে আছি, অনেকে সারাদিন ধরে খাওয়া, আমাদের শরীরের মধ্যে খাওয়ার হজম শক্তির মধ্যেও এর মধ্যে এক প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে আমাদের এমন কিছু জিনিস খেতে হবে বা আমাদের খাওয়া উচিত যেগুলো ইজিলি ডাইজেস্টেবল, খুব সহজে যেন আমাদের সেটা শরীরে পরিপাক ঘটে। সেরকম যেমন খই ভেজানো জল, খই আমাদের শরীরের দীপন পাচন অর্থাৎ আমাদের অগ্নিবলকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা যদি খই ভেজানো জল খেতে পারি, এবং আমাদের আয়ুর্বেদের ভাষায় পিত্ত শমন করে। এমনিতেই গ্রীষ্মকাল চলছে, পিত্ত প্রকোপ এই সময় থাকে প্রত্যেকের শরীরে, দেখবেন প্রত্যেক গরমে সময় প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে। ধনে এবং জিরে এটা ভেজানো জল খেতে পারেন। 200 ml জলে 3 থেকে 4 গ্রাম ধনে এবং 1 থেকে 2 গ্রাম জিরে রাতে গরম জলের মধ্যে ভিজিয়ে দিলেন, সকালবেলা এই জল ছেঁকে খেয়ে নিতে পারেন। এবং এই যে ধনে এবং জিরেটা রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন। আবার বলছি, খই ভেজানো জল খাওয়া যেতে পারে, আর ধনে এবং জিরে ভেজানো জল খাওয়া যেতে পারে। ধনে এবং জিরে পিত্ত শমনের কাজ করে, সেই জন্য ধনে 2 থেকে 4 গ্রাম 200 ml জলে মিশিয়ে নিতে পারেন এবং তার সঙ্গে 1 থেকে 2 গ্রাম জিরে দিতে পারেন, গোটা জিরে, এবং ওটা সকালবেলা ছিটিয়ে দিয়ে রেখে দিলেন, রান্নায় ব্যবহার করতে পারেন ওই জলটা। আর কি যে আমরা ডাল খাচ্ছি, ডালের মধ্যে সবথেকে ইজিলি ডাইজেস্টেবল মুগ ডাল। এই মুগ ডাল বলতে গিয়ে একটা বিষয় বলতেই হয়, সেটা অনেকেই আমরা চিকিৎসা ক্ষেত্রে পাই, প্রচুর ধরনের রুগী পেয়েছি যারা বলছেন যে ডাক্তারবাবু আমার তো মুগ ডাল খেলে অ্যাসিড হয়ে যায়। অ্যাকচুয়ালি মুগ ডাল সবচেয়ে সহজ পাচ্য ডাল। এবার হিস্ট্রি যখন আমরা পেশেন্টের বিভিন্ন ডায়াবেটিস তখন দেখা যাচ্ছে, দেখুন মুগ ডাল আমরা সাধারণত 2টো প্রসেসে রান্না করি। 1 নম্বর প্রসেস কি, যে মুগ ডাল প্রথমে শুকনো ডালকে ভেজে নেওয়া হয়, এবং তারপর সেটাকে সেদ্ধ করা হয়। শুকনো ডালকে প্রথমে ঘি বা তেলের মধ্যে ভেজে নেওয়া, তারপর সেটাকে সেদ্ধ করা হয়, তারপর জিরে ফোড়ন লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে সাঁতলে নেওয়া হয়। এটা একটা প্রসেস হয়। আরেকটা প্রসেস হয়, সবার প্রথম সেদ্ধ করা হয়, তারপর সাঁতলানো হয় তেল এবং অন্যান্য মশলা দিয়ে। এবং এটা লক্ষণীয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যখন ডালকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে সেটা গুরুপাক হয়ে যায়, সেটা আমাদের শরীরে সহজে হজম হয় না। সেই জন্য মুগ ডাল চেষ্টা করুন প্রথমে সেদ্ধ করা, তারপর ওটার সঙ্গে জিরে ফোড়ন এবং আপনি তেজপাতা বা তেল যাই দেবেন তারপর দেওয়া। প্রথমে আগে মুগ ডালকে সেদ্ধ করুন, চেষ্টা করুন মুগ ডাল পরিমাণ মতো যার যেমন পরিমাণ তা খেতে। ফলের মধ্যে
ভেজানো জল এবং কিশমিশ সেদ্ধ জল খেতে পারেন, এবং ডালিম খেতে পারেন। ডালিম খেতে পারেন। সবজির মধ্যে সজনে, পটল, গুলঞ্চ শাক, কাঁকরোল, উচ্ছে, কাকমাছি, এই সবজিগুলো এই সময় পিত্ত প্রশমনে সহায়তা করে সেই জন্য, এবং সব সহজ পাচ্য সহজলভ্য বটে। সজনে, পটল, গুলঞ্চ শাক, কাঁকরোল, উচ্ছে এবং কাকমাছি শাক এগুলো খেতে পারেন। মশলার মধ্যে ব্যবহার করা যেতে পারে আদা, রসুন, জিরে, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং ধনে। এইগুলো অবশ্যই মশলার মধ্যে ব্যবহার করে পারে। আরেকটা জিনিস, অনেকেই চায়ের অভ্যাস রয়েছে, চেষ্টা করুন এই চায়ের বদলে আয়ুষ্কার নামের সঙ্গে অনেকেই পরিচিত। গত 1 বছর ধরে, গত বছর 2020 সালের প্রায় 2 মাস নাগাদ আয়ুষ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি হয় ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল থেকে। সেখান থেকে বলা হয় একটি কম্পিটিশন দেওয়া হয় এবং কোম্পানি পেটেন্ট পেয়েছে, তারা মার্কেটে বিক্রিও করছেন, কেউ কিনতেও পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। 4টে জিনিস রয়েছে, আর তুলসী পাতার পরিমাণ সব থেকে বেশি, এবং আদা রয়েছে, গোলমরিচ রয়েছে, দারচিনি রয়েছে। এই 4টে জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, একসাথে মিশিয়ে চায়ের মতো ফুটিয়ে সারাদিনে 2বার খেতে পারেন। এবং আদা, যে শুকনো আদা নেবেন, কাঁচা আদা নেবেন না, আবার বলছি শুকনো আদা দেবেন ওর সাথে, কাঁচা আদা নয়, কাঁচা আদায় কনস্টিপেশন আসতে পারে। এবার এগুলো তো এতক্ষণ বললাম যে কি কি খাবেন, এবার কিছু বিহেভিয়ারাল চেঞ্জ এবং ডায়েটারি রেস্ট্রিকশন, ডু নটস, যে খাবেন না কি কি। প্রথম কথা দেখুন, খেয়াল করে দেখবেন, এই যে করোনা রোগটা চলছে এবং সেটা সমস্ত এফেক্ট করছে আমাদের বুক এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং উপর দিকে চেস্টে, লাংস এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্টে বেশি ইনফেকশন হচ্ছে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ঠান্ডা যে কোনো জিনিস ফ্রিজের খাওয়ার বন্ধ করুন টোটালি। ঠান্ডা জল হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, দই দই হচ্ছে আমাদের আয়ুর্বেদের একটি কনসেপ্টে বলা হয়, দই হচ্ছে অভিসন্ধকারক। দই হচ্ছে আমাদের শরীরে, আমাদের যে স্রোত আছে, আমাদের যে রক্তবহস্ত, রসবহস্ত স্রোতগুলো আছে, প্রাণবহস্ত স্রোতগুলোকে অবরুদ্ধ করে। এক কথায় চ্যানেল আমাদের শরীরে অবরুদ্ধ করে। এই জন্য দই, টক দই হোক বা মিষ্টি দই হোক, দই এড়িয়ে চলুন সম্পূর্ণভাবে। এবং ঠান্ডা খাবার, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, বা অনেকে, আমি যেমন ফল বললাম, অনেকে বলছে যে আমি আম ফ্রিজে রেখে খাচ্ছি, এই সময় দেখবেন পাকা আমের সময় আম এড়িয়ে চলুন। এবং ফলের মধ্যে নিম্বু, দারিম আর কিশমিশ এগুলো ছাড়া আর বেশি অন্য কিছু ফল কোনো সহজ পাচ্ছে এগুলোর মধ্যেই রাখুন। আর ঠান্ডা জিনিস একদমই এড়িয়ে চলুন। বাসি কোনো জিনিস খাবেন না, পোড়া, ভাজা আর ফার্মেন্টেড পাউরুটি কোনোভাবেই খাবেন না, ফার্মেন্টেড কোনো কিছুই খাবেন না। অঙ্কুরিত জিনিস, অনেকেরই অভ্যেস রয়েছে অঙ্কুরিত ছোলা, মটর বা গম অনেকে খান অঙ্কুরিত, অনেকে মুগ ডাল অঙ্কুরিত বা মুসুর অঙ্কুরিত করে খান। অঙ্কুরিত আমাদের শরীরে খেতে, হজমে ইজিলি ডাইজেস্টেবল নয়, সহজ পাচ্য নয় অঙ্কুরিত খাবার। এই সময় অঙ্কুরিত খাবারগুলো এড়িয়ে যাবেন। আর এই জিনিসগুলো আমাদের কেন বলছি যে বারবার, যে কফদোষ বৃদ্ধি করে, যে ঠান্ডা জিনিসগুলো কফদোষ বৃদ্ধি করে, কফদোষ বাড়ায়, সেই জিনিসগুলো কখনোই খাবেন না। আরেকটা জিনিস খেয়াল করবেন, দুপুরে খাওয়ার পর ঘুমোবেন না। মানুষদেরকে জানাবেন দুপুরে খাওয়ার পর, আর যদি ঘুমের প্রয়োজন হয় খাওয়ার আগে ঘুমিয়ে নিন। দুপুরে খাওয়ার পর ডে স্লিপ অ্যাভয়েড করবেন, দুপুরে খাওয়ার পর ঘুমোবেন না। এইটুকুই আমার আজকে বলার। এবার ইন্টারেক্টিভ সেশনের সময় কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন, অলওয়েজ ওয়েলকাম, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যোগা নিয়ে আমার এখানে অনেক এক্সপার্টরা আছেন, যোগা নিয়ে এই জন্য আমি কিছুই বললাম না। এর মধ্যে আয়ুর্বেদের এইগুলোর মধ্যে অনেকগুলো সূক্ষ্ম ব্যায়াম, প্রাণায়াম, যোগা করার আছে। যারা ম্যাডাম আছেন এবং বাবু আছেন, ওনারা বলবেন যোগা নিয়ে, সেই জন্য যোগা আপনারাও শুনবেন। ইন্টারেক্টিভ সেশনের সময় আমি আবার থাকবো। সবাই ভালো থাকবেন। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা ভাগবত। ডক্টর সুমিত সুরকে ধন্যবাদ। উনি খুব সহজ সরলভাবে আমাদের ছাত্রছাত্রীদের তথা আমাদেরকে নিজেদেরকেও অনেক কিছু টিপস উনি দিলেন।
যেটা আমাদের মেডিকেল সায়েন্স বা চিকিৎসা শাস্ত্র মতে ঘরের মধ্যে থেকেও আমরা কিভাবে নিজেদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে রাখতে পারবো, সে বিষয়ে আমরা খুবই উপকৃত হলাম। অনেক জিনিসই এগুলো জানা ছিল না আমার ব্যক্তিগতভাবে। জানতে পারলাম যে ঘরে ধনে জিরে ফুটানো জল খেলেও যে আমরা সুস্থ থাকার দিকে এগিয়ে যাব। বাড়ির পাশে পুদিনা পাতা অনেকই পাওয়া যায়, কিন্তু আমরা কখনো ব্যবহার করে দেখিনি। যাই হোক, ওনার এই মূল্যবান বক্তব্য আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে গেল, এবং মানসিক দিক দিয়েও আমরা আগে ম্যাডামের বক্তব্যের মানসিকতা যেভাবে আমরা বাড়ানোর চেষ্টা করলাম, এই খাদ্য অভ্যাসের ফলেও আরো একটু যেন এগিয়ে গেলাম। উনিও অনেক কিছু বারণও করলেন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। আশা করি আমাদের ছাত্ররা যারা ভলেন্টিয়ারের কাজ করবে, অন্যকে একটু উপকার যদি করতে পারে এইভাবে খুবই ভালো। আমরা এবার তৃতীয় বক্তা আজকের দিনে উপস্থিত আছেন মিসেস পুনিত ভট্টাচার্য ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। আমি একটু তার সম্পর্কে বলি। উনি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছেন। ফিজিওলজি ওনার বেসিক সাবজেক্ট, তারপরে উনি ফিজিক্যাল এডুকেশন করে আমাদের এই সাবজেক্ট এসছেন। বর্তমানে উনি নিউরোকগনিশন অফ ক্যারাটে অ্যান্ড যোগার উপরে ওই পিএইচডি পার্সু করছেন, পিএইচডি কাজ করছেন উনি। হয়তো খুব ছোট করে বলা যাবে না ওনার, কিন্তু আমাদের সময়ের অভাব আছে, খুব ছোট্ট করেই বলবো। উনি যেভাবে মানে অনেক ক্যারাটেতে বা এমনি একজন ফিজিক্যাল এডুকেশনিস্ট হিসাবে অনেক জায়গায় পেপার প্রেজেন্টেশন, পাবলিকেশন ইত্যাদি অনেক কিছু উনি করেছেন। ওনার রিসার্চ প্রজেক্টের মেন যে জায়গাটা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ এক্সারসাইজ অন মেন্টাল হেলথ অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন এ নিউরোএন্ডোক্রাইনাল পার্সপেক্টিভ। এটা একটা জায়গা আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, অন্য সায়েন্সে হয়তো অনেক পুরনো জায়গাটা, কিন্তু ফিজিক্যাল এডুকেশনিস্ট হিসাবে আমরা যেটুকু জানছি একটা নতুন জায়গায় উনি এই কাজগুলো করছেন। এবং ক্যারাটেতে কিন্তু উনার আমরা অনেক আগেও দেখেছি, ইউটিউবেও দেখেছি অনেক কিছু, ক্যারাটেতে উনি বেশ পারদর্শী, এবং সেই মতো 4th ডান জেকে ক্যারাটে ডিপ্লোমা হোল্ডার উনি। এছাড়া উনি অ্যাটেন্ড করেছেন 2nd এশিয়া ওশানিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ব্যাংককে 2019-এ অ্যাজ অ্যান অফিসিয়াল রিপ্রেজেন্টিং ইন্ডিয়া, ইন্ডিয়ান কোচ হিসাবে। এছাড়া উনি অ্যাক্রিডিটেড কোয়ালিফাইড অফিসিয়াল এবং ইনস্ট্রাক্টর এবং জাজ এবং এক্সামিনার এই জেকে হেডকোয়ার্টার টোকিও 2020-তে উনি এটা অ্যাচিভ করেছেন। এছাড়াও উনার বিদেশের সঙ্গেও বেশ কিছু সংযোগ আছে পড়াশোনা নিয়ে, যেমন ইন্টার ইনস্টিটিউশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে উনি কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন approved and accredited physical education certificate achieved in 2014 and an accredited physical education examiner। এ ব্যাপারে আমরা অবশ্যই খুব গর্বিত যে আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট একজন ইন্টারন্যাশনাল এক্সামিনার হিসাবে বিদেশের সঙ্গে ইন্টার ইনস্টিটিউশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে উনি যুক্ত। এবং ব্যক্তিগতভাবেও আমাদের পরিচয় আছে, আমি দেখেছি ওনার অনেক কিছু পেপার প্রেজেন্টেশন ইত্যাদি, যেগুলো আমাদেরকে খুব ভালো লেগেছিল। উনি অনেক সেমিনার সিম্পোজিয়ামে পেপার প্রেজেন্ট করেছেন, অনেক রিসার্চ আর্টিকেলও তার বক্তব্য ছাপা হয়েছে, মানে রিসার্চ পেপার ছাপা হয়েছে। আমি খুব ডিটেলসে এখন যাব না, আমরা যোগাযোগ রাখবো ফিজিক্যাল এডুকেশনিস্ট হিসাবে। আমাদের অন্যান্য টিচার বা ছাত্রছাত্রীরাও অনেক সুযোগ পাবেন ম্যাডামের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার। তো এই মুহূর্তে ম্যাডামকে আমি তার বক্তব্য রাখতে অনুরোধ করবো। উনি এই সময় কোভিড ডায়েট বলা যেতেই পারে, আমি জানি না ওনার কি টাইটেল দিয়েছেন, কিন্তু কোভিড সংক্রান্ত অর্থাৎ সাফারার অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রোটেক্ট দ্য কোভিড, তো বুস্ট আওয়ার ইমিউনিটি সিস্টেম, উনি সেই ব্যাপারে আজকে কি ডায়েট আমরা নেব সেই ব্যাপারে উনি বক্তব্য রাখছেন। ম্যাডাম প্লিজ। Thank you so much, sir. Very good evening, respected principal sir of Mugberia Gangadhar Mahavidyalaya, respected head of the Department of Physical Education, Mugberia Gangadhar Mahavidyalaya, all the organizing members, teachers, faculty of the college, and all the respected fraternity who have gathered here and are associated right now with the workshop. Warm greetings to the students who are the future and the foreigners who are going to spread this noble cause taken up by the college to spread awareness
and knowledge and create volunteers of COVID-19. This is a great initiative that has been taken up by the college. And thank you very much for giving me this opportunity to be a speaker in this workshop. So without wasting much time, as Madam Basu put forward the various cognitive strategies, je amra amader mental health ba amra amader ke kibhabe mentally fit rakhbo distress situation e je ei pandemic amaderke dicche, আর ডক্টর সুর স্যার যেভাবে এত সুন্দর করে আয়ুর্বেদিক কনসেপ্টস অফ ফুড দিলেন, আমি এটাকে জাস্ট টেক ফরওয়ার্ড করতে চাই with nutrition in COVID-19. I hope the screen is visible. এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, the presentation? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। Okay. So workshop on training for COVID-19 volunteers, nutrition during COVID-19. Physiological status and nutrition during COVID-19. আমাদের মাইন্ডে এই সিচুয়েশনে অনেক টাইপের কোয়েশ্চেনস রাইজ করে। আমার নিজের ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কি, আমি কি এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেফলি হেলথ ওয়াইজ ফিজিওলজিক্যালি আমি কি পার করে নিতে পারবো? আমার এই লো ইমিউনিটি স্ট্যাটাস যদি থাকে, তাহলে এটার সঙ্গে কি COVID-19 এটা কি কজ হতে পারে? ডায়েটারি ফ্যাক্টরস বা নিউট্রিশন আমাদের ইমিউনিটিকে ইমপ্রুভ করার জন্য আর এই ইনফেকশনকে রেজিস্ট করার জন্য কি কোনো রোল প্লে করে? এই টাইপের কোয়েশ্চেনস কিন্তু আমাদের মাইন্ডে, সবার মাইন্ডেই এই সিচুয়েশনে এই লাস্ট 1.5 years এর মধ্যে কিন্তু এসছে। দে আর দ্য মোস্ট ডিবেটেড বাট দে আর দ্য লিস্ট আন্ডারস্টুড। আমরা এইগুলোকে একটুখানি দেখে নেব। সো আমরা কিছু ফ্যাক্টস অলরেডি জানি যে আমাদেরকে ভালো করে ফ্রুটস, ভেজিটেবলস, শাক সবজি খেতে হবে। দ্যাটস আ থামস আপ দ্যাট ইট ইজ গুড ফর আস। আর অয়েলি খাবার, স্পাইসি খাবার, বাইরের খাবার, এইগুলো হচ্ছে থামস ডাউন, দে আর ব্যাড ফর আস। এটা জেনেও কিন্তু আমরা এই জিনিসগুলো খাই বা আমরা এই ধরনের রান্নাগুলো বাড়িতেও করি, যতক্ষণ না ফ্যামিলির মধ্যে বা বাড়ির মধ্যে বা নিজের উপরে একটা বম পড়ে। কেমন বম? ইট ক্যান বি মেবি ফ্যামিলির মধ্যে কারুর ডায়াবেটিস ধরা পড়লো, বা হয়তো ফ্যামিলির মধ্যে কারুর একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ হলো, বা হয়তো কোনো পালমোনারি ডিজিজ দেখা গেল, বা হয়তো কোনো ক্যান্সার ডিটেক্ট হলো। তখন কিন্তু কিচেন সিচুয়েশনটা পুরোপুরি পাল্টে যায়। তখন আস্তে আস্তে সিম্পল ডায়েট বা ডক্টর প্রেসক্রাইব করেছেন যে এগুলো কম খেতে হবে, তখন আমরা কমাই। সো ইটস লাইক দ্যাট যে আমরা অলরেডি কিছু কিছু জিনিস, বেসিক জিনিস এর অ্যাওয়ারনেস আমাদের আছে, কিন্তু আমরা সেগুলোকে ইগনোর করি। ওইরকম করেই এবার একটা বড় বম আমাদের উপরে পড়লো in 2020, which was the severe acute respiratory syndrome coronavirus 2 or the COVID-19 bomb. So this is making us now aware of some known facts and also some unknown facts. So let us see. Modern nutrition, there are two aspects, two components, macronutrients and micronutrients. We already know macronutrients include the carbohydrates, the proteins, the fat, the staple food, jeta amra normal staple diet amra khai. Kintu tar songe fruits, vegetables, nuts, all these are also very important. So these are the micronutrients. Choto choto quantity e dorkar, kintu ei deficiency er jonno body te kintu bodo bodo khoti hoy. So vitamins, minerals, along with that some other probiotic, prebiotic substances also are important. Ar jeta ekhane niche dekha jacche je ekhon because of so much of adulteration, because of আমরা যদি মার্কেটে যাই, we see there is injected vegetables, there is hybrid vegetables, there is pesticide vegetables, there is medicine দেওয়া মাছ, সবকিছুই পাওয়া যায়। তখন কিন্তু বডি এ যেই নিউট্রিশন, এই মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দরকার, সেটা কিন্তু আমরা পাই না। So as a result of which এই যে সাপ্লিমেন্ট ডক্টররা অনেকবার প্রেসক্রাইব করে as multivitamins or mineral supplements which can be taken, but they have to be taken in consultancy with a doctor.
Now coming to the traditional nutritional aspect. So where we talk about Ahar Vigyan and the yogic concept of food. So what is Ahar? Ahar literally means receiving from all directions. Receiving from all directions, receiving food, receiving water, and very important, receiving breath. And how this information from our sense organs, what type of information we are receiving from our sense organs, so that we can act accordingly. অনেক খেয়ে নিয়েছি কিন্তু রান্না খুব টেস্টি হয়েছিল, সেন্স অর্গানস বলছে ফুল হয়ে গেছে কিন্তু তাও আর একটু একটা সেকেন্ড হেল্পিং নিতে যাই, ভালো লাগছে খেতে, and then what happens, we start getting gastric trouble. So information from our sense organs is also very very important. So from conventional nutrition or modern nutrition and ayurvedic nutrition এর মধ্যে যে মেইন ডিফারেন্স যদি আমরা দেখি যে কেন আমরা খাবার খাই, that is a habit, that is a personal preference. যদি আমরা modern nutrition এর কথা ভাবি, and it is the nutritional element or the focus is on calories, calorific value of food. কিন্তু যদি আমরা ayurvedic nutrition ভাবি, then it is more of how to take prana in order to live, and it is constantly dependent on the pancha mahabhutas, which are the vayu, the agni, the jal, the akash, the prithvi. And it is basically, we can say that it constitutes, or it shows the food that we are digesting. So the goal is you are what you digest when you talk about ayurvedic nutrition, but in modern nutrition it is you are what you eat. Now coming to the yogic concept. Yogic concept e onek bochor age, like we know hatha yoga pratipika, so okhane reference chapter 1 verse 63 and chapter 17 verse 8 talks about mitahar, which is a controlled or balanced sattvic diet. So sattvic diet is a very simple diet, ekdom simple food jeta amader ashe pashe available ache, jeta easily available, and the food which is very bland, which is simple, less of oil, more of boiled food, and not a rajasic diet like a diet which is taken by rajas, a diet which is very very healthy, not a tamasic diet, not a diet which is very very spicy, but a sattvic or a simple diet jeta amader body er bhitore jokhon jabe, it will strengthen the dhatus, the tissues, so that there is a balance that can be maintained in the body between acidity and alkalinity. So jeta ragini ke jeta komaye, jeta acidity ke komaye, and it maintains the stress levels in the mind also to be prevented or to be reduced. So food must be taken based on this rajas, tamas and sattva, and it helps to build up the immunity, that is the ojas. So if we talk about the science of nutrition during COVID-19, আমরা বলতে পারি যে role of nutrition in maintaining health, nutrition help করে to develop growth and development, to carry out growth and development in the body. এবার এখানে এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক করে হয়, যদি ঠিকঠাক করে নিউট্রিশন অ্যাভেলেবল থাকে বডিতে, আর ওইটা ভিতরে যখন বডি এর ভিতরে এই নিউট্রিয়েন্টস গুলো যাচ্ছে, বায়ো অ্যাভেলেবিলিটি থাকে, তখন রেজিস্ট্যান্স টু ইনফেকশন বডি এর ভিতরে ডেভেলপ হয়। কিন্তু যদি কোনো স্পেসিফিক ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে কিন্তু মরবিডিটি বা কোমরবিডিটি ডেভেলপ করে, ডিফারেন্ট টাইপ অফ ইলনেস, সিকনেস, disorders, disease, and it can also lead to mortality. So we can say that food is an immunity elevator, and how to eat food, when to eat food at the right time, that is very important. So kala bhoj, jitendriya, so control while eating, avoid panic, avoid stress. আজকালকার লাইফস্টাইল এমনই হয়ে গেছে, there is no time for people to even sit and eat food. ও এখন মিটিং আছে তাড়াতাড়ি খেয়ে নিলাম বা স্কিপ করে গেলাম মিল। No, when you're eating, be relaxed and sit and eat your food. Be very very stress free, avoid panic, include certain easily available herbs, anti-inflammatory food and antioxidants in the diet, eta আমরা একটু পরেই দেখে নেব। So diet which helps to promote immunity for self care, this is again from Ministry of Ayush, Government of India, it's available on the website, but আমি এখানে summarize করে এটাকে put forward করেছি। What are the recommended measures? Drink water throughout the day, সারাদিন কিন্তু অল্প অল্প করে জল খেতে হবে। স্পাইসেস লাইক হলদি, জিরা, ধনিয়া, রসুন, এইগুলো রেকমেন্ডেড ফর কুকিং, while cooking the food. Avoid excess sugar and salt, because we know sugar, inflammation,
কজার আছে, salt hypertension কজার আছে। Cook simple food, avoid too much of chili, go for natural spices than the packaged ones. তার মানে কি বাড়িতে লবঙ্গ বা জিরে বা এইগুলো এনে ওইগুলোকে বেটে নেওয়া। প্যাকেজ যে প্যাকেজ পাউডার অ্যাভেলেবল থাকে দোকানগুলোতে ওইগুলো কিন্তু মোস্টলি অ্যাডাল্ট্রেটেড, তার মধ্যে কিন্তু অন্যান্য জিনিস থাকে। So they will not provide us the required nutrition. At least 1 glass of plain lime or amla juice with water in a day. Increase water intake in the whole day. Take fruits every day in the diet. Pre morning বা pre evening time এ একটা করে ফ্রুট খাওয়া। Sumptuous breakfast. ব্রেকফাস্ট অনেকজনই কিন্তু স্কিপ করে যায়, সকালে শুধু চা দিয়ে একটুখানি বিস্কিট খেয়ে নিলাম, তারপরে ডাইরেক্ট লাঞ্চ। দিস ইজ দ্য মোস্ট ক্ষতি এটা করে টু দ্য ইমিউনিটি সিস্টেম। আ সামচুয়াস ব্রেকফাস্ট, একটা সেইং আছে, ইট ব্রেকফাস্ট লাইক আ কিং, লাঞ্চ লাইক আ প্রিন্স অ্যান্ড ডিনার লাইক আ বেগার। তার মানে কি ব্রেকফাস্টটা কিন্তু অনেক ভালো মতন খেতে হবে, হেভি ব্রেকফাস্ট খেতে হবে। along with that যখন আমরা লাঞ্চ খাচ্ছি তখন গ্রিন লিফি ভেজিটেবলস, শাক সবজি, স্যালাড উইদাউট অ্যাডিং সল্ট, উপর থেকে সল্ট না অ্যাড করা, র সল্ট না অ্যাড করা। আর্লি মর্নিং ট্রাই রিমুভাল অফ ফ্লেম, ফ্লেম যে কাফটা ভিতরে জমে থাকে সেটাকে রিলিজ করা, রিমুভ করা। and also if it is not possible to do it artificially then by gargling with salt water। এগুলো নিয়ে সুর স্যার অলরেডি অনেক ডক্টর স্যার ভালো করেই কিন্তু গাইডলাইন দিয়েছেন। Do not stay empty stomach and take at least 20 to 30 minutes of natural sunlight in one day. Moving on, Ayurvedic immunity promoting measures. So these are again available. I am going to go a little quickly here because I want to come to the nutritional aspect more. So you can get these in the Ayush site also. I am just going through it very quickly. Chawanprash 1 tablespoonful in the morning. তারপরে হার্বাল টি নেওয়া যেতে পারে, or কাড়া, I will be coming to কাড়া later on, যেটাতে তুলসী, দালচিনি, গোলমরিচ, ড্রাই জিঞ্জার যেটা স্যার বললেন, and মুনাক্কা which is resin, কিশমিশ, once or twice a day। এটাতে যদি চিনি দিতে হয় তাহলে নর্মাল রেগুলার চিনি যেটা আছে সেটা না দিয়ে ন্যাচারাল চিনি which is good can be given, and little bit of lemon juice। গোল্ডেন মিল্ক, so golden milk is turmeric দিয়ে দুধ 150 ml at least once but twice a day। Mostly recommendation is at night before going to sleep, at least 1 hour before going to sleep, ঘুমানোর 1 ঘন্টা আগে। Simple Ayurvedic procedures, nasal application, coconut oil বা ঘি নিয়ে nostrils এর ভিতরে দেওয়া সকালবেলা ঘুম থেকে উঠে আর ইভিনিং এ, এটা nasal passage কে অনেক ময়েশ্চারাইজ করে রাখে। Oil pulling therapy, 1 tablespoon of either coconut oil or তিল অয়েল যেটা মুখে নিয়ে পুলিয়ের মতন সুইশিং করা 2 থেকে 3 মিনিট, তারপরে সেটাকে ফেলে দেওয়া, আর গরম জল, গরম ঠিক না লিউকওয়ার্ম জল নিয়ে আবার মুখটাকে রিনসিং করা, বা ওয়ান্স বা টুয়াইস আ ডে। এটাতেও কিন্তু যে ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে বা ভিতরে যদি সর থ্রোট থাকে বা যদি একটু গলা খুচখুচ করছে বা যে নেজাল যে আমাদের ইএনটি প্যাসেজেস আছে ওইটাকে অনেক সুদ করে, অয়েল রাখে, ময়েশ্চারাইজ রাখে। ডিউরিং ড্রাই কাফ স্টিম ইনহেলেশন, এটা এখনই ডক্টর স্যার বললেন পুদিনা দিয়ে বা আজওয়াইন দিয়ে টু বি প্র্যাকটিস। লবঙ্গ which is powdered mixture, লবঙ্গ আর শহদ দিয়ে একটা মিক্সচার তৈরি করা আর সেটা হাফ টিস্পুন করে 2 থেকে 3 বার এটাকে নেওয়া যাতে কাফ বা থ্রোট ইরিটেশনে এটা হেল্প করে। দিস মেজার্স জেনারেলি ট্রিট নর্মাল ড্রাই কফ আর সোর থ্রোট, কিন্তু এটা যদি দেখা যায় যে এটা কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি থাকছে তাহলে বেটার টু কনসাল্ট আ ডক্টর। সো ফ্রম দেয়ার ওয়ান মোর অ্যাসপেক্ট যে মাইক্রোনিউট্রিয়েন্টস কে, এটা কিন্তু 1950s এ কনসেপ্ট, ফুড ফর্টিফিকেশন, এটাকে এখন অ্যাজ আ ওয়েপন अगेंस्ट কোভিড-19 ও গভর্নমেন্ট প্রমোট করছে, WHO প্রমোট করছে যে এমন ফুড মেটেরিয়াল খাওয়া যেইগুলো ফর্টিফাইড আছে। ফর্টিফাইড মিন্স যেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলোকে স্টেপল ফুডের মধ্যে ইনকর্পোরেট করা হচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে আশীর্বাদ আটা ফর্টিফাইড চাকি আটা, মিন্স there is some iron content which has been incorporated in this atta। or here in Odisha this model midday meal যেখানে ওরা fortified rice বাচ্চাদেরকে দিচ্ছিল with 100 mg of iron in every 100 grams of rice। so in this way যদি ঠিক মতন ভেজিটেবলস আর ফ্রুটস নাও খাওয়া হচ্ছে, থ্রু স্টেপল ফুড ওরা কিন্তু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস অন্তত পেতে পারে। Now we come to the main aspect,
a specific diet if somebody has contracted COVID-19 and is in home isolation, based on dinacharya and ritucharya, that is daily food and seasonal food that can be easily available. So যদি কোনো COVID-19 পেশেন্ট আছে যে হোম আইসোলেশনে আছে, এখানে আমি কিছু কিছু পোর্শন অরেঞ্জে দিয়েছি, which are my own little bit of research that I have done by speaking to some relatives বা বন্ধুরা যারা অল ওভার ইন্ডিয়া থাকে, যারা এই সিচুয়েশনে ছিল, যারা হোম আইসোলেশনে ছিল, যারা COVID-19 কন্ট্রাক্ট করেছিল, তাদেরকে ওদের ডক্টররা কি বলেছিল, কেমনি ওরা ডায়েট প্ল্যান দিয়েছিল, ওরা কি ধরনের ডায়েট খাচ্ছিল, ওটার উপরে বেস করে আমি এটাকে পাঞ্চিং করে এখানে দিয়েছি। একদম এমন খাওয়া যেটা বাড়িতে পাওয়া যাবে, যেটা ইজিলি অ্যাভেলেবল, যেটার জন্য এদিক ওদিক এই সিচুয়েশনে, এই স্ট্রেসফুল সিচুয়েশনে যাতে না দৌড়াতে হয়। কিন্তু ডিসক্লেমার হচ্ছে, আগে কিন্তু নিজের বডির কথা শুনতে হবে। এই না যে এখানে দিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি মানে এটা পুরোটাই করতে হবে না। এটা কেননা একটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল একটা বডির যে ডিফেন্স মেকানিজম কাজ করে, যখনই কোনো অসুখ হয় তখন কিন্তু প্রত্যেক বডির আলাদা আলাদা ডিফেন্স মেকানিজম কাজ করে। তো ডিপেন্ড করে যে কার কেমন ওই সময়তে সেন্স অর্গানস বা ওই সময়তে বডি কেমন রিয়াক্ট করছে, কেমন খেতে ইচ্ছা করছে, কেমন টেস্ট আছে, ওইটার উপরে বেস করে এই খাবারগুলো খাওয়া যেতে পারে। মর্নিং gargle with warm salt water, steam inhalation with ajwain, then maybe a half an hour or 40-minute break, 1 cup of tulsi, 1 cup of water with 4 to 5 tulsi। এটা স্যার খুব ভালো মতনই এখনই এক্সপ্লেন করলেন যে কিভাবে ওটাকে তৈরি করা হবে জলে, ওইটা খাওয়া যেতে পারে। উনি নুন আর সল্টেরটাও বললেন, আমি ওইগুলোকে আবার রিপিট করছি না। আমলা জুস 30 to 50 ml or tea with তুলসী পাতা, 3 থেকে 4 তুলসী পাতা দিয়ে চা, ব্ল্যাক টি। দেন যেটা ম্যাম বললেন, বাসু ম্যাম, যে very very important is that we think and we pray, right? So we give a thanksgiving to stay calm so that we can stay calm। কেন এই সিচুয়েশনে বডি এর ভিতরে, মাইন্ডের ভিতরে একটা আনরেস্ট থাকে যে আমি কি সার্ভাইভ করব, আমার কি ব্রিদিং প্রবলেম হচ্ছে কিনা, বারবার করে একটা রেস্টলেসনেস থাকে যে বারবার অক্সিমিটার দিয়ে টেস্ট করা হচ্ছে যে আমার অক্সিজেন লেভেল পড়ে যাচ্ছে কিনা, একটা ভীষণ একটা কিন্তু মেন্টালি ডিস্ট্রেসিং সিচুয়েশন থাকে। তো ওই সিচুয়েশনে কিন্তু praying, right, it helps to calm us down. Then after maybe half an hour or so, one can go for from this morning time, from the time you have got up in the morning, go for some soaked nuts, almond, badam, kaju, kishmish, pumpkin seeds, কুমড়োর বীজ, ওয়াটারমেলন সিডস, তরমুজের বীজ, এই যে ড্রাইড বীজগুলো আছে এইগুলোকে রাত্রিবেলা একটা ছোট্ট কৌটোয় জলের ভিতরে এরকম করে, বেশি না, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7 to 8, এটাও বেশি বললাম, মেবি 5 to 6, এইগুলোকে ভিজিয়ে দেওয়া, 3 থেকে 4 বাদাম ভিজিয়ে দেওয়া, 2টো ক্যাশিউনাট ভিজিয়ে দেওয়া, সব একসাথে নয়। একদিন হয়তো বাদাম হচ্ছে বা হয়তো শুধু বাদামই হচ্ছে, হয়তো অন্যগুলো পাওয়া যাচ্ছে না, এগুলো সব স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লেখা আছে, তার মানে যে কোনো একটা। এইগুলোকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেওয়া আর সকালবেলা ওইটাকে জলটাকে সোক আউট করে ওইটাকে খাওয়া। এইগুলো হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট টাইপ অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে পাম্পকিন সিড আর ওয়াটারমেলন সিডে, আর এগুলো অনেকগুলো অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেগুলো বডির ইমিউন সিস্টেমটাকে অনেক ভালো স্ট্রেনথেন করে। Then coming to breakfast, before breakfast one can do self pruning, যেটা নেক্সট যিনি স্পিকার আছেন স্যার শ্রীদীপ স্যার, উনিও এটাকে ডিসকাস করবেন, যোগা ডিসকাস করবেন, ব্রিদিং ডিসকাস করবেন, that can be done at this morning pre-morning time. Then go for breakfast. Breakfast e dalia, chire, upma, idli, and if there is no indigestion then one can go for milk product like cornflakes or dudh roti বা সাবুদানায় খিচড়ি। আর ডিম যদি বডি পারমিট করে তাহলে ডিমকে বয়েল করে খাওয়া, না হলে শুধু ডিমের হোয়াইট খাওয়া আর ভিতরের কুসুমটাকে ছেড়ে দেওয়া, ডিপেন্ডিং অন দ্য সিমটমস অফ দ্য বডি। ফ্রুট, অ্যাপেল পিল করে বাইরের যে খসটা যে থাকে সেটাকে বের করে দেওয়া, কেন ডাইজেস্ট করতে ডিফিকাল্টি হবে এই সিচুয়েশনে, এই যে বডির এই যে মেকানিজম তখন চলছে, বা ম্যাশ বানানা, সো দ্যাট ক্যান বি টেকন। মিড মর্নিং এ একটা হার্বাল কাড়া মেড অফ ব্ল্যাক পেপার 1 পিঞ্চ, 2টো লবঙ্গ, ড্রাই জিঞ্জার 1 ইঞ্চি, সিনামন বা মানে দালচিনি বা হলুদ 1 পিঞ্চ, তুলসী যদি সকালে না
খাওয়া হয় তাহলে এখানে দুটো কি তিনটে পাতা তুলসী দেওয়া যেতে পারে। বয়েল ইন 2 cups of water, reduce to 1 cup and sip in small amounts. অনেক কম কম করে নিতে হবে, এই না যে আমার বা কোনো পেশেন্টে কোভিড হয়েছে তো আমি কাড়া একদিনে 3 বার 4 বার করে খাবো, নো, because these are spices and I will talk about this later on. Lunch again it can be a khichdi, or it can be a pantha bhat, it can be dal with rice and light seasonal cooked vegetables যেগুলো ভীষণ লাইটলি বয়েল করে কুক করা হয়েছে উইথ এ লিটল বিট অফ গ্রেভি। আর এইগুলো এর ভিতরে ছক যেটা আছে সেটা জিঞ্জার মানে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দেওয়া যেতে পারে, কেন এগুলোর অ্যান্টি ইনফ্লামেটরি ভ্যালু আছে। এর সঙ্গে মাছ স্টিমড হতে পারে, একটু বড় মাছ, ছোট মাছ না খাওয়াই ভালো বিকজ এটা গলার ভিতরে থ্রোটে প্রবলেম করতে পারে। বয়েলড চিকেন উইথ ভেজিটেবলস অ্যান্ড স্যালাড ইফ দ্য বডি ইজ পারমিটিং। নাও কামিং অন টু ইভিনিং, লেমন ওয়াটার অর কোকোনাট ওয়াটার, ঢাপের জল বা লেবু জল, নর্মাল ওয়াটার, একদম কিন্তু ঠান্ডা জল নয়, একদম নর্মাল ওয়াটার, পারলে লেমন ওয়াটার ইন শুকনো গরম জল, চিকেনের স্টিউ বা ফ্রুট জুস আবার সে প্যাকেজ ফ্রুট জুস নয়, হয়তো মোসাম্বিকে নিজেই রস বের করা বা অরেঞ্জের রস বের করা। এখানেও বলবো সিট্রাস ফ্রুটস, যেহেতু গলাতে খুসখুস হয় বা সোর থ্রোট হয়, সিট্রাস ফ্রুটস তখনই নেওয়া হবে যদি বডি পারমিট করে আর ওই সিমটমস নেই, না হলে ওটাকে অ্যাভয়েড করা উচিত। ডিনার ক্যান বি সেম অ্যাজ লাঞ্চ, অ্যাভয়েড কার্ড, roti. If it is difficult to metabolize, then don't go for roti. Otherwise, roti with gravy, it can be dipped in the gravy and or with the dal or with any chicken gravy, halka gravy এর সঙ্গে dip করে খাওয়া যেতে পারে। রাতে golden milk with curcumin and pepperin, 1 pinch of curcumin and 1 pinch of pepperin. Curcumin is haldi and pepperin is black pepper, because এইগুলোতে বেসিক্যালি এগুলো হচ্ছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। আর একটা অনেক রিসার্চ আছে যেখানে হলুদ এর যে বেনিফিটস, এটা কিন্তু আমাদের বডিতে BDNF, ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বলে একটা নিউরোট্রফিন ব্রেনে রিলিজ হয়, এইটাকে ইনস্টিগেট করে, এর সেক্রিশনটা ব্রেনের ভিতরে ইনক্রিজ হয় বাই কনজাম্পশন অফ হলুদ। অ্যান্ড এই BDNF যদি আমাদের বডির ভিতরে বাড়ে তাহলে কর্টিসল বা স্ট্রেস হরমোনের লেভেলটা কমে। সো এই স্ট্রেসফুল সিচুয়েশনে হলুদের কিন্তু এটাও একটা বড় গুণ, আদার দ্যান অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট। Regular intake of water very important. Cook in minimal oil, avoid dalda, vanaspati and palm oil, এইগুলোকে একদম অ্যাভয়েড করা উচিত। বয়েলড ফুড বেশি করে নেওয়া, আর একটু যদি ঘি দিতে হয় সেটা দেওয়া যেতে পারে। So this is a normal diet which a COVID contracted patient in home isolation can consume. Specific considerations, fruits কি খাওয়া যেতে পারে, ভেজিটেবলস, লেগুমস, ডেইরি প্রোডাক্টস, বানানা, ওয়াটারমেলন, পাপায়া, গুয়াভা, পাইনাপল এইগুলো খাওয়া যেতে পারে। মোসাম্বি জুস নেওয়া যেতে পারে, বাট নাও সিজনালি ম্যাঙ্গো ইজ অলসো অ্যাভেলেবল, গো ফর ইট, বাট দেন মাই সাজেশন উড বি পাইনাপল অ্যান্ড সিট্রাস ফ্রুটস মাস্ট বি অ্যাভয়েডেড ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, যে থ্রোটের কেমন কন্ডিশন তার উপরে ডিপেন্ড করে। ভেজিটেবলস এর মধ্যে যার ভিতরে বড় বড় বীজ আছে যেমনি লেডিস ফিঙ্গার বা একটু হেভি ভেজিটেবল যেমন বেগুন, এইগুলোকে অ্যাভয়েড করা বেটার। কিন্তু খিচুড়ির মধ্যে আমরা কিছু ভেজিটেবল দিতে পারি, ডালের মধ্যে আমরা কিছু ভেজিটেবল দিতে পারি, ইভেন যখন ভাত রান্না হচ্ছে তখনও কিন্তু ওখানে কিছু গাজর বা এরকম করে কিছু ভেজিটেবলস দেওয়া যেতে পারে যেগুলো যাতে বডি নিউট্রিশনটা পায়। ঝিঙে, পটল শাক, লাল শাক, সজনে ডাঁটা, ভেরি গুড, ওইটা বয়েল করে সেটা ভিতরে যে ফ্লেশ পোর্শনটা আছে সেটাকে চুষে নেওয়া, উচ্ছে তার বীজ বের করে। পেঁয়াজকলি, কাঁচকলা, পেঁয়াজকলি আর কাঁচকলার এখানে বলি এইগুলো কিন্তু প্রিবায়োটিক সাবস্টেন্সেস। প্রিবায়োটিক মিনস এরা ফাইবার আর এরা বডির ভিতরে গুড ব্যাকটেরিয়া যাতে ডেভেলপ হয়, যাতে গ্রো করে তার জন্য হেল্প করে, এইগুলো আমরা ইউজ করতে পারি। রাজমা, চানা এই টাইপের লেগুমস অ্যাভয়েড করা উচিত, কিন্তু স্প্রাউটেড ছোট ছোট ডাল, স্প্রাউট করা যে ডালগুলো যেগুলো হোল পালসেস নয় কিন্তু ওয়াশড পালসেস, সেগুলো ইউজ করা যেতে পারে অ্যাজ স্প্রাউটস। Dairy products, curd and milk only on the stomach condition, otherwise it would be better to avoid. Processed food ekdam avoid, salt and sugar ekdam minimum. Multivitamin supplements কিন্তু ডক্টর গুগল কে কনসাল্ট করে না, কিন্তু একটা প্রপার ডক্টর কে কনসাল্ট করে মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট ট্যাবলেট খাওয়া উচিত। এবার আমি একটু সিরিয়াস দিকে যাচ্ছি, অ্যাডাপ্টেড নিউট্রিশন।
ধরুন যে কোভিড-19 কন্ট্রাক্ট করেছে, সে বাড়িতে আর রাখা যাচ্ছে না, তাকে হসপিটালাইজ করতে হচ্ছে। সো এইগুলো হসপিটাল অথরিটি অবশ্যই ওরা ফলো করে, কিন্তু আমাদের নলেজের জন্য বা আমাদের অ্যাওয়ারনেসের জন্য এটা জানা দরকার যে আর কি কি নিউট্রিশন হয়। সো এখানে যদি এই কোভিড-19 ইনফেকশন বা SARS-CoV-2 ইনফেকশন এমনই বেশি হয়ে যায়, দেন ইট ক্যান লিড টু যে আমরা 48 আওয়ার্স অবধি যে পেশেন্ট আছে সে খেলো না, তাহলে ওর ম্যাল নিউট্রিশন ডেভেলপ করতে শুরু করে বডি এর ভিতরে, বিকজ নিউট্রিশন কমে যাচ্ছে, তখন কিন্তু ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয় আর রিস্ক অফ দ্য ডিজিজ এফেক্টিং দ্য অর্গানস অফ দ্য বডি বেড়ে যায়। সো এই সময়তে কি হয় যে হসপিটালে বা পেশেন্টকে তখন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ওরালি ও যখন নিতে পারে না, তখন রাইস টিউব দিয়ে দিতে হয়। দ্যাট ইজ নোন অ্যাজ এন্টারাল নিউট্রিশন। হিয়ার ইউ ক্যান সি দ্য পিকচার, দিস ইজ এন্টারাল নিউট্রিশন, যেটা রাইস টিউব দিয়ে ভিতরে ফুড পাইপের থ্রু, মানে ফুড পাইপের মতন ওখানে রাইস টিউব দিয়ে সেটা দেওয়া হয়। আরেকটা, যদিও এন্টারাল নিউট্রিশনও না নিতে পারে, তারপরে স্টেজে তাকে প্যারেন্টারাল নিউট্রিশন দেওয়া হয়, which is the nutrition given avoiding or bypassing the digestive system। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের থ্রু দিয়ে না, কিন্তু ওইটা ইন্ট্রাভিনাসলি তখন নিউট্রিশনটা দেওয়া হয়। সো এই দুটো দিক জাস্ট আমি টাচ করে গেলাম। Then we come to the nutrition in children and babies। শুধু অ্যাডাল্টদের তো কোভিড-19 হয় না, বাচ্চাদেরও এখন হচ্ছে। ইভেন কি এমনও শুনেছি, এমন আমি জেনেছি যে 2 মাসের বাচ্চা তার কোভিড-19 এরকম কেসেস আছে যাদের হয়েছে। সো একটা বাচ্চার যদি হয় ইটস ওকে, কিন্তু ধরুন যদি মায়ের হয়ে যায়, যে একটা ছোট 6 মাসের নিচের যে বাচ্চা, তাকে ব্রেস্ট ফিডিং দিচ্ছে আর মা কোভিড পজিটিভ হয়ে গেছে, তাহলে কি হবে? WHO এর গাইডলাইন্স এর হিসাবে উইমেন উইথ কোভিড-19 তারা কিন্তু ব্রেস্ট ফিডিং করতে পারে, কিন্তু ওদের কিছু গাইডলাইন্স মাথায় রাখতে হবে, যে মাস্ক পরতে হবে, ডাবল মাস্ক, যাতে এরিওসল মানে ওই মুখ থেকে যাতে ইনফেকশনটা বাচ্চার কাছে না যায়, দুধ থেকে ইনফেকশন কিন্তু যাবে না। ওয়াশ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার টাচিং দ্য বেবি, রুটিন ক্লিনিং, অ্যান্ড তখন কিন্তু ব্রেস্ট ফিডিং দেওয়া যেতে পারে। এবার যদি মায়ের এতই কন্ডিশন, ইনফেকশনের কন্ডিশন এতই কিন্তু বেশি হয়ে গেছে যে ও কিন্তু ব্রেস্ট ফিড উনি করতে পারছেন না, তাহলে the next is extraction of the milk। ওই মিল্কটাকে এক্সট্রাক্ট করে বাচ্চাকে যেমনি এখানে ছবি দেখানো হচ্ছে ওইভাবে ওকে খাইয়ে দেওয়া। কেন এই সময়তে, এই এজে, এই যে কিছু মাসের বাচ্চা, তার জন্য কিন্তু ব্রেস্ট মিল্ক হচ্ছে দ্য বেস্ট নিউট্রিশন, ওইটাকে থেকে ওকে কিন্তু বঞ্চিত রাখা ঠিক না। বা এখানে ডিল্যাকটেশনও হয়। ডিল্যাকটেশন ইজ যে যদি এমনই সিচুয়েশনে ছিল তখন দিতে পারলো না মা, ব্রেস্ট ফিডিং করতে পারলো না, তখন যখন আবার রিট্রিভ করলো তখন আবার শুরু করলো ব্রেস্ট ফিডিং করতে। সো দ্যাট ইজ ডিল্যাকটেশন। অ্যান্ড ওয়েট নার্সিং যদি এমন সিচুয়েশন থাকে, যদি সোশ্যালি ওটা পসিবল আছে ওখানে, তাহলে যদি অন্য কেউ আছে মাদার, যে ল্যাকটেটিং মাদার, তাহলে তার হেল্প নিয়ে সে তখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করলো। আর যখন এই কোভিড-19 ইনফেক্টেড মাদার যখন আবার নিজে রিভাইভ হয়ে গেল, তখন ও আবার নিজে কিন্তু ব্রেস্টফিড করতে পারে। সো দিস ইজ ফর দ্য বেবিজ। ফর দ্য চিলড্রেন अगेन ভেজিটেবলস দিতে হবে, ওদেরকে ক্যামোফ্লাজ করে দিতে হবে, মানে লুকিয়ে দিতে হবে, খাবারের মধ্যে লুকিয়ে দিতে হবে, সেটাকে ম্যাশ করে আলুয়ের সঙ্গে, পটেটোজের সঙ্গে বা কিছু জুসের মতন সাবস্টেন্সে, এই সাবস্টেন্সেস গুলো দিয়ে, বা নাটস দিয়ে, ওদেরকে আলমন্ডস দিয়ে, কিশমিশ দিয়ে, কিছু হানিয়ের ভিতরে, হানিয়ের সঙ্গে লেবু দিয়ে, ওয়ার্ম ওয়াটার ড্রিঙ্কিং, তারপরে স্টিম ইনহেলেশন উইথ আজওয়াইন, এইগুলো কিন্তু বাচ্চাদের জন্য করা যেতে পারে যারা who have contracted the virus। Preventive approach কি থাকবে for the children and the babies, so that they are eating enough amount of vegetables, enough amount of yellow and orange colored vegetables, green leafy vegetables, শাক সবজি, grains and proteins, যাতে ওরা easily পায়। এই নিচে আমি কিছু গাইডলাইন দিয়েছি এখানে, which are from the WHO। and অলসো এই প্রিভেন্টিভ মেজার হিসাবে কি করা যেতে পারে, যে যেহেতু এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু স্কুল যাচ্ছে না, বাড়ির ভিতরে আছে, দে ডোন্ট লাইক টু ইট দ্য ফুড ফ্রম হাউস, মেনি এরকম সিচুয়েশনস আছে, স্পেশালি ইন সিটি এরিয়া, যে তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন
because of the condition of the parents যে ওরা বাইরের খাবার খায়, but they cannot and we should not allow them to eat. So ওখানে ওদের সঙ্গে কিছু ফান অ্যাক্টিভিটি করা, যে আজকে তুমি ডিসাইড করো আমরা কি রান্না করব, something like that. So here you can see where the mother and the child is also being helping to cook. So this can be a preventive approach যেখানে ওরাও কিন্তু they are associated with the vegetables, and since they are also helping in making the food, ওরা হেল্প করছে, ওরা সাহায্য করছে মায়ের যে আমরা খাবার রান্না করতে হেল্প করব, তখন ওরা কিন্তু ওই খাবারটা খেয়েও নেবে যেহেতু ওরা ওইটাকে রান্না করেছে. So something like that can be a good approach for as a preventive measure. Nutrition for the elderly people, preventive care কেন above 65 years of age mostly এদের কিন্তু কিছু না কিছু already comorbidity like a diabetes or maybe a hypertension ওদের already আছে. তাহলে ওদের কি করে self hygiene care আমরা দেব, কি করে ওদেরকে আমরা সেফ রাখবো, কিভাবে ওদেরকে যে মেডিসিনস দরকার আছে ওদের ওই মেডিসিনস গুলো ওদের বাড়িতে স্টক আপ করে দেওয়া যাতে ওই মেডিসিনস গুলো শেষ না হয়ে যায়. কেন আজকাল মেডিসিন পাওয়া বা বাইরে যাওয়া এইগুলো একটা বড় কোয়েশ্চেন মার্ক. প্রপার মিলস যাতে ওরা পায় at the right time, plenty of water যাতে ওরা খায়, and preventive care for development of congestion যাতে কফ না জমে যায় বা ওদের কোনো nasal congestion বা chest congestion না হয়. তাতে যদি দরকার হয় যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন ফ্যান একটু কমিয়ে দেওয়া বা things like that যাতে ওদের preventive care টা নেওয়া যেতে পারে, and keeping them happy by avoiding them from being isolated. ওরা যাতে একা না থাকে, ওদের সঙ্গে কেউ গল্প করছে, ওরা সোশ্যালাইজ করছে ওদের সঙ্গে বা ফোনে ওদের সঙ্গে রেগুলারলি যোগাযোগে আমরা থাকতে পারি. যদি ওরা আলাদা থাকছে দেন এরকম করে ওদের সঙ্গে বা ভিডিও কলিং করে ওদের সঙ্গে যাতে ওরা এনগেজ থাকে. So this is nutrition for preventive measures for the elderly population. So এটা যেটা আমি একটু আগে বলছিলাম যে কারা কত খাবো, মেবি এমন সিচুয়েশনে মনে হয় হ্যাঁ স্পাইসেস ভালো, স্পাইসেস খেয়ে নাও. নো, বেশি বা এক্সেস যে কোনো জিনিস কিন্তু ভালো নয়. So there are lot of demerits. Spices যদি আমি এক্সাম্পল দিই, আমাদের যে রান্নাঘর বা একটা কিচেন, আমরা যদি একটা কিচেনের সিচুয়েশন বা সিনারিও দেখি, ওখানে আমাদের যে ডাল চাল গম এইগুলো রাখার যে কৌটোগুলো ওইগুলো কিন্তু বেশ বড় বড় হয়, কিন্তু আমাদের যে স্পাইসেস বা এই যে মশলাগুলো রাখার যে কৌটো ওইগুলো বেশ কিন্তু ছোট ছোট হয়. সো এটার মেন রিজন এইগুলো কেন এরকম করে বানানো হয়েছে যাতে এইগুলোর অ্যাপ্লিকেশনটাও রান্নার মধ্যে কম হয়. সো এগুলো এক্সেস নিলে কিন্তু কাজ দেবে না, এইগুলো কিন্তু ছোট কোয়ান্টিটি কিন্তু রেগুলার ডায়েট প্যাটার্নের মধ্যে আনতে হবে. আমাদের এই ন্যাচারাল যে অ্যাভেলেবিলিটি অফ সাবস্টেন্সেস এইগুলোকে কিন্তু আমাদেরকে এমব্রেস করতে হবে আমাদের লাইফস্টাইলের মধ্যে. সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট. কেন যদি আমরা এগুলো বেশি খাই তাহলে কিন্তু আমাদের বডির ভিতরে গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে. আলসার্স, আদার টাইপ অফ আলসার্স ক্যান ডেভেলপ, স্টমাক আলসার্স, পেপটিক আলসার্স ক্যান ডেভেলপ, and consuming high dose of turmeric can lead to liver problems and also migraines can occur. So there can be many type of complications. এই জন্য স্পাইসেস এর কোয়ান্টিটি কিন্তু কমই থাকবে, ছোট ছোট কোয়ান্টিটি থাকবে. Now some related topics. What are the related topics? যে আমরা নিউট্রিশন তো পেলাম বাড়িতে, কিন্তু আমরা যখন এইগুলো কিনতে যাচ্ছি, যখন আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি, যখন আমরা শপিং করছি, যখন আমরা আবার বাড়ি পৌঁছচ্ছি, তখন আমরা এই ফ্রুটস, ভেজিটেবলস, এই মিল্ক প্যাকেটস বা দুধ, মাছ, মাংস আর অন্যান্য মেটেরিয়ালস কে নিয়ে করবোটা কি? এটাও ফ্রম দ্য ইট রাইট কোভিড-19 যেটা আমাদের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI যে গাইডলাইন্সটা দিয়েছি ওখান থেকেই এটা আমি নিয়েছি. ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য on the net. So while leaving home and shopping, only a few points I'm putting forward over here. আমরা জানি মাস্ক পরতে হয়, স্যানিটাইজ করতে হয়, এগুলো আমরা অলরেডি জানি, কিন্তু আইটেমস এর লিস্ট, আমরা কি কি আইটেম কিনবো সেই লিস্টটা আগে থেকে লিস্ট আউট করে নেওয়া যাতে বাইরে গিয়ে আমাদের ওখানে আননেসেসারি টাইম না ওয়েস্ট করতে হয়. সো লিস্ট আউট করে নেওয়া আইটেম, আর একটা এমন টাইমে যাওয়ার শপিং করতে যেটা একটা নন পিক টাইম, যখন বেশি ক্রাউড থাকবে না. সবসময় যদি পসিবল, আমি জানি গ্রাম অঞ্চলে এটা পসিবল নয়, কিন্তু যেখানে পেটিএম বা গুগল পে বা এই টাইপের যেখানে ক্যাশলেস পসিবল আছে ওখানে যাতে মানি ডিলিং না করতে হয়, যাতে কন্ট্যাক্টে না আসতে হয় সেটা করা. অ্যান্ড অলসো তারপরে নেক্সট ইজ যে দোকানে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু হেলান দিয়ে না দাঁড়ানো, যে কোনো কাউন্টারের উপরে আমরা হেলান দিয়ে দাঁড়াবো না, আমরা দূরে দূরে থেকে জিনিসগুলোকে করব. অ্যান্ড অলসো not touching our mouth or eyes বা মাস্কের দিকে কিন্তু আমরা বারে বারে কিন্তু আমাদের হাত দেব না. Once we are returning home,
বাড়ি এসে যাওয়ার পরে অবভিয়াসলি প্রথমে জুতো জামা এগুলো ছেড়ে দেওয়া, তারপরে আমরা যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস আছে ওইগুলোকে কিভাবে ধোবো, প্লিজ এইগুলোকে কিন্তু কোনো সোপ ওয়াটার বা কোনো ওয়াইপিং মেটেরিয়াল বা ডিসইনফেক্টেন্টে ধোবেন না, এইগুলোকে নর্মাল রানিং ওয়াটারের আন্ডারে ধোবেন এগুলোকে। সো নো ইউজ অফ এনি স্যানিটাইজার, নো ইউজ অফ এনি স্প্রেজ অন দিস, কেননা এই যে ভেজিটেবলস বা ফ্রুটস আছে এর যে স্কিন থাকে, বাইরে যে খোসাটা থাকে ওখানে কিন্তু পোরস থাকে, ওর ভিতর থেকে কিন্তু এই কেমিক্যাল মেটেরিয়ালটা ওই ভেজিটেবল বা ফ্রুটের ভিতরে চলে যাবে। সো অনলি ওয়াশিং উইথ প্লেন নর্মাল রানিং ওয়াটার। দেন মিল্ক, যদি ওটা প্যাকেট দুধ হয় প্যাকেটস গুলোকে ধুয়ে নেওয়া, ভালো করে ধুয়ে সেটা যদি সোপ ওয়াটারে ধুতে হয় ইটস পসিবল, তারপরে ওইগুলোকে ড্রাই করা, অনলি দেন ওটাকে কাট করে তারপরে দুধকে বের করা। সো এন্ড ইফ ইট ইজ আ মিল্কম্যান, अगेन মেক শিওর টু মেইনটেইন দ্য ডিসটেন্স, যে দুধওয়ালা থেকে দূরে থাকা, এন্ড whether the person is wearing a mask or not। ডিমগুলোকে একটু শুকনো গরম জলে ডিপ করে গরম জল না শুধু ডিপ করে বের করে নেওয়া, ড্রাই করে ইউজ করে নেওয়া। রানিং ট্যাপ ওয়াটারের আন্ডারে শুধু ক্লেন্সিং করা অফ দ্য মিট অ্যান্ড দ্য ফিশ। আদার ফুড মেটেরিয়ালস, ধরুন কিছু জিনিসগুলো এমন কিনে নিয়ে আসা হয়েছে যেটা আজকে লাগছে না, ওইগুলোকে বাড়ির মধ্যে কোনায় একটা জায়গায় এটলিস্ট 3 দিনের জন্য রেখে দিন, ওয়েটিং পিরিয়ড 3 দিন, যদি না হয় 24 ঘন্টা বা এটলিস্ট 2 দিন ওটা ওখানে থাকুক, ওইটাকে টাচ করার দরকার নেই, তারপরে ওইগুলোকে নিয়ে ওইগুলোকে ধোবেন আর তারপরে ওইগুলোকে স্টোরেজে নিয়ে যাবেন। প্লাস্টিক বা ব্যাগ যেগুলো ইউজ হচ্ছে ওইগুলোকে আইদার ফেলে দেওয়া, বা ওই প্লাস্টিক ব্যাগগুলো বা প্লাস্টিকগুলো বা যদি কাপড়ের ব্যাগ হয় সেটাকে পুরোপুরি ধুয়ে নেওয়া আর তারপরে রোদের মধ্যে সেটাকে ড্রাই করা। পার্সোনাল হাইজিন নিউট্রিশনের সঙ্গে হাতে হাতে যায়। সো পার্সোনাল হাইজিন কিভাবে হাত ধুতে হয়, হাত ধোয়া, বেদিং করা, স্নান করা, ফুটওয়্যার আলাদা, বাইরে যাওয়ার জন্য আলাদা ফুটওয়্যার, অ্যান্ড ক্লোথস যে বাইরে থেকে যখনই আসছি ওই ক্লোথস গুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া। So these are also very very important along with the nutrition. These are the references. আমি একটু আগে প্রনিং এর কথা বলছিলাম, এটা মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর সাইটে অ্যাভেলেবল আছে, আর এরপরে স্যার শ্রীদীপ স্যারও এটা নিয়ে বলবেন। সো এটা আমি এখানে প্রেজেন্টেশনে প্রনিং এর কথা বলেছিলাম। সো দিস ইজ জাস্ট আ পিকচার অফ প্রনিং and these are the references. Thank you very much everyone. Eat right, stay healthy. থ্যাংক ইউ ম্যাডাম। আমরা এতক্ষণ ডক্টর পুনিত ভট্টাচার্য, মিসেস পুনিত ভট্টাচার্যের কাছে শুনলাম যে আমাদের এই সময় কি ধরনের খাবার খাওয়া উচিত, বা আমরা শুধু খাওয়া নয়, সে কিভাবে তার প্রস্তুতি পর্ব চালাবো, এসব নিয়ে উনি খুব বিস্তারিত আলোচনা করলেন এবং আমরা খুব সমৃদ্ধ হলাম, এবং ম্যাডামকে ধন্যবাদ। এবারে আমরা আসি, ওয়েলকাম ম্যাডাম। এবারে আমরা আসি, সারাদিনের মধ্যে আমরা খুব আগ্রহের সঙ্গে বসে আছি তার বক্তব্য শোনার জন্য, ভাতৃপ্রতিম ডক্টর শ্রীদীপ চ্যাটার্জি। কারণ ওনার মেন পার্টটা, আমরা বিং ফিজিক্যাল এডুকেশনিস্ট, উই মাস্ট হ্যাভ টু অ্যালাউ টু মুভ আওয়ার লিম্বস, তাহলে যোগের মাধ্যমে, এবং অন্য কথাও নিশ্চয়ই উনি রাখবেন, এবং তার সঙ্গে যে যোগ কিভাবে আমাদেরকে, যৌগিক প্র্যাকটিস কিভাবে আমাদেরকে যে কোনো ধরনের, শুধু কোভিড-19 নয়, ভালো স্বাস্থ্য রক্ষার্থে, সেই বিষয়ে বিস্তারিত উনি আলোচনা করবেন। আমি ছোট্ট করে বলি, আমরা অনেকেই অবগত আছি, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের স্টাফ যারা, তারা সবাই খুব ভালোভাবেই আমরা ডক্টর শ্রীদীপ চ্যাটার্জির সঙ্গে পরিচিত। উনি আমাদের কলেজে বহুবার এসেছেন, প্রিন্সিপাল বা অন্যান্য কলেজ টিচার তারাও ওনাকে চেনেন। খুব সহযোগী মনোভাবাপন্ন এবং একাডেমিক মাইন্ডেড একজন, এবং সোজা কথাটা খুব সোজাভাবে বলেন, সেটা খুব ভালো গুণ। ছোট্ট করে একটু বলি, ডক্টর শ্রীদীপ চ্যাটার্জি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত, তার সঙ্গে জয়েন্ট কোঅর্ডিনেটর অফ যোগা সেন্টার অফ দ্যাট পার্টিকুলার ইউনিভার্সিটি। এবং একাডেমিক ব্যাপারটা ওনার বলতে গেলে অনেক কথাই বলার আছে, তবুও খুব ছোট্ট করে বলবো, উনি এমপিইতে ইউনিভার্সিটি ফার্স্ট এবং র্যাঙ্ক হোল্ডার, ন্যাশনাল স্কলারশিপ বিশ্বভারতী থেকে উনি উপভোগ করেছেন, এবং ফরেন একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে উনি বাংলাদেশ, চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। তার মোটামুটি ভাবে ইন্ডেক্স জার্নালে 25 বা তারও বেশি পেপার প্রকাশিত হয়েছে, পাবলিশ হয়েছে,
আর বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়ামে প্রায় 15টারও বেশি প্রসিডিংসে পাবলিকেশন আছে, এবং মোটামুটি 50-এর কাছাকাছি বিভিন্ন ধরনের সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপে উনি অ্যাটেন্ড করেছেন, সঙ্গে পেপার প্রেজেন্টও করেছেন। এই ধরনের একজন একাডেমিক মাইন্ডের মানুষ। আর মোটামুটি ভাবে কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসাবে উনি অনেক প্রজেক্ট ইউজিসির কমপ্লিট করেছেন, অ্যাসেসমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড ডিট্রেনিং এফেক্ট ইন মডুলেটিং দ্য স্পেসিফিক ইমিউন রেসপন্স, এই এরিয়ার উপরে 2 লাখ টাকার প্রজেক্ট ছিল সেটা। বর্তমানে উনি প্রায় 25 লাখ টাকার একটা রুসা প্রজেক্ট ডিল করছেন, সেটা এক্সারসাইজ, পপুলেশন হেলথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডি অফ সাইকোফিজিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ হেলথ, এই ধরনের প্রজেক্টটা চালাচ্ছেন উনি। রুসার আবার একটা 5 লাখ টাকার প্রিন্সিপাল ইনভেস্টিগেটরও আছেন, যেটা হচ্ছে দ্য study on the effectiveness of exercise and translational medicine for the assessment of prevalence and prevention of the metabolic syndrome, এই প্রজেক্ট। আর আরো একটা 2 লাখ টাকার প্রজেক্টে, এই দুটো প্রজেক্টই 19-21 শিক্ষাবর্ষে। এছাড়াও রিসার্চ গাইডেন্স হিসাবে পিএইচডি স্কলার গাইড করেন উনি, এমফিল স্কলার একজন গাইড করেন। এছাড়া অনগোয়িং পিজি তো করতেই হয়, সেগুলো বটেই, হ্যাঁ। এবং তার রিসার্চের একটা বিশেষ ইন্টারেস্টিং এরিয়া, সেটা হচ্ছে যোগ অ্যান্ড ব্যায়াম। সেই উপরে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে পড়াশোনা করছেন, কারণ পড়াশোনাটাও একটা দক্ষতার ব্যাপার, কারণ সেই পড়াশোনাটাকে হজম করে অন্যের কাছে উপস্থাপন, হ্যাঁ। এবং উনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে একদম পাইলট স্পিকার বা লিড স্পিকার হিসাবে প্রেজেন্ট করেছেন বক্তব্য, এবং আজকেও ওনার এই বক্তব্য শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি। ডক্টর চ্যাটার্জি প্লিজ। সুমিত বাবু প্লিজ মিউট করে দিন না, শব্দ হচ্ছে আপনার ওখান থেকে। সুমিত সুর বাবু। নমস্কার, ভেরি গুড আফটারনুন টু ইউ অল। আমি প্রথমেই এই জুম প্ল্যাটফর্মে উপস্থিত কলেজের অধ্যক্ষ মহাশয়, বিভাগীয় প্রধান এবং মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং ছাত্রছাত্রী যারা উপস্থিত আছেন, এছাড়াও লার্নেড ডেলিগেটস যারা আছেন, তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আমি শেষ বক্তা, তো খুব মনে হচ্ছিল আর বক্তব্য না রাখতে হলেই ভালো হয়, তার কারণ খুব সুন্দর আলোচনা চলছে, এত সুন্দর চলছিল, এবং 3 জন বক্তা আলাদা আলাদা করে যেভাবে খুব সুন্দরভাবে এক একটা দিককে তুলে ধরেছেন এবং দৃষ্টি আলোকপাত করেছেন, সত্যি প্রশংসার যোগ্য। প্রথমেই আমাদের অধ্যাপিকা ম্যাডাম প্রফেসর বাসু এটা অনবদ্য লেকচার দিয়েছেন এবং খুব সহজ কথায় কম সায়েন্টিফিক টার্মিনোলজিস ইউজ করে স্ট্রেস মেকানিজমকে এবং এই কোভিড সিচুয়েশনে স্ট্রেস মেকানিজম আমাদের উপরে কি প্রভাব বিস্তার করতে পারে এবং তার উপায় হিসাবে আমরা কি কি করতে পারি, আমার খুব ভালো লেগেছে, আমি খুব আপ্লুত। তারপরে সুমিত বাবু, তিনি তো ডাক্তার, একদম ফ্রন্ট লাইন ওয়ার্কার, প্রচুর তার কাজ, সময়ের অভাব রয়েছে, তৎসত্ত্বেও তিনি খুব সহজে আয়ুষের প্রোটোকলটা আমাদের মধ্যে রপ্ত করানোর চেষ্টা করেছেন, যাতে সহজেই আমরা সেটা ফলো করতে পারি। তারপরে আমার বিভাগের অধ্যাপিকা পুনিত ভট্টাচার্য, প্রচুর ইনফরমেশন, রিয়েলি গুড স্পিচ, রিয়েলি ইনফরমেটিভ ওয়ান। তো বক্তব্যের আগে পরে কথা হয়েছিল, তো আমি সত্যি স্বীকার করার কোনো অসুবিধা নেই যে অত্যন্ত ইনফরমেটিভ একটি লেকচার। যাই হোক, আমার জবটা ডেফিনেটলি একটা পার্ট রয়েছে, যেখানে
আমি আমার বক্তব্যটা শেয়ার করব। স্ক্রিনটা শেয়ার করে নিই, একটু সময় দিন। Is it visible? Is it visible? So not yet. হ্যাঁ, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে কিন্তু ফাইলটা খোলেনি এখনো। Is it now? Yes, sir. Yes. Yes, 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 please. Just a minute. এটা okay, is it visible? No, sir. No. আমরা তোমাকে দেখছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না এখনো। Sir, screen share হয়নি স্যার এখনো। Okay. Is it visible now? হ্যাঁ, আমরা দেখছি কিন্তু ফাইল খোলেনি এখনো। এটা ফাইল খোলেনি, আমরা ওই মেন জায়গাটাতেই আছি এখন। ফোল্ডারে আছি। ইয়েস, দেখা যাচ্ছে। হয়েছে? Yes. হ্যাঁ, কিন্তু একটা খোলার পর আরেকটা খুলছে না, মানে এগোচ্ছে না। ওইটাই আগের বারে আমি ওইটাই দেখছিলাম। স্যার আপনি মাউস দিয়ে ক্লিক করুন, ওইটা অ্যারো দিয়ে আমারও এগোচ্ছিল না। আচ্ছা, ওকে। মাউস দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay, role of Yog Vyama in COVID-19 pandemic situation. And this is absolutely a traditional scientific approach. আমরা সকলেই জানি যোগ এবং ব্যায়াম দুটি আলাদা আলাদা শব্দ। যোগ তার একটা পরম্পরা রয়েছে, ব্যায়ামেরও একটা পরম্পরা রয়েছে। ব্যায়াম খুব বিশেষভাবে একটা পার্ট বলা যেতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে। তো সেই অর্থে যোগ ব্যায়ামের একটা সামগ্রিক প্রয়াস, একটা সামগ্রিক অভ্যাস কিভাবে আমাদের এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের মোকাবিলা করতে পারে, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। তো আমি যেটা দিয়ে শুরু করতে চাই, যেহেতু এটা একটা পরম্পরা যোগ এবং ব্যায়াম, আমি একটা পরম্পরাগত একটা অ্যানসিয়েন্ট ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই,
if we see the laws of health according to Galen, আমরা গ্যালেনের কথা জানি, একজন অন্যতম অ্যানসিয়েন্ট ফিজিশিয়ান চিকিৎসক ছিলেন, এবং যে সময়টা সেটা হচ্ছে এই সমসাময়িক 131 to 201 AD, এই সময়ে holistic approach of health was like that, and it has been understood under the laws of health. এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে breathe fresh air, eat proper food, drink the right beverages, exercise, get adequate sleep, have a daily bowel movement, control one's emotion. আজকে করোনার এই মহামারীতে ঠিক কোন জিনিসটা দরকার নেই আমরা কিন্তু বলতে পারবো না, সবগুলোই অত্যন্ত উপযোগী, এবং সেগুলো সঠিকভাবে যাতে আমরা করতে পারি সেই জন্যই আজকে আমরা এইখানে সমবেত হয়েছি নিজেদের জ্ঞান আদান প্রদানে। আরেকটি তথ্য এসে যায় যে স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, এটা যদি কনসেপ্ট থাকে, কিন্তু ইতিহাস বলছে স্বাস্থ্য কোনো না কোনো ভাবে বিঘ্নিত হবে, ডিজিজ আসবে, ইলনেস আসবে। তো আরেকটা ওল্ডেস্ট যে ধারা, একটা ওল্ডেস্ট প্রফেশন, দ্যাট ইজ মেডিকেল সায়েন্স। দ্য কোয়েশ্চেন হাউ টু লিভ হেলদি ইজ ভেরি ওল্ড in the field of medical science. The issue of health is directly related to disease diagnosis and treatment. Therefore, medicine is the oldest profession to address this problem and is considered to be the science of diagnosis, treatment, and prevention of disease. Though we are not the persons who are actually dealing with the field of medicine, but আমরা অনেক সময় ভাবি যে চিকিৎসা বিজ্ঞান হয়তো সাধারণ কথার বাইরে গিয়ে কাজ করে। না, চিকিৎসা বিজ্ঞানও কতগুলো সাধারণ মৌলিক নীতির উপরে নির্ভরশীল। এই সাধারণ মৌলিক নীতিগুলো যখন বিঘ্নিত হয় তখনই কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, তখনই কিন্তু আমাদের ক্লিনিক্যাল অবজারভেশন থেকে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের দরকার হয়। তো এই জায়গাটা একটু মনে করিয়ে দিতে চাই যে কোনো একটা থিওরি কিন্তু তৈরি হয়েছে কতগুলো মৌলিক নীতির উপরে ভর। তো যাই হোক, হিস্ট্রি অফ মেডিসিন ভেরি ইন্টারেস্টিং। হিস্টোরিক্যালি দেয়ার হ্যাড বিন এ গুড প্যারালিজম ইন দি ডেভেলপমেন্ট অফ গ্রিক অ্যান্ড ইন্ডিয়ান মেডিকেল সিস্টেম। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দুটো অ্যানসিয়েন্ট যে মেডিসিনাল সিস্টেম রয়েছে, মেডিকেল সিস্টেম রয়েছে ফর দি হিউম্যান বিইং, and it has a good conceptual correlation. এদের দুজনের মধ্যে একটা খুব দারুণ সমন্বয় রয়েছে, এবং যে সমন্বয়টা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে দেখতে গেলে that has been recognized as humoral theory in ancient India, যেটা আয়ুর্বেদ, এই সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, these are the প্রিন্সিপাল আয়ুর্বেদিক টেক্সট, এবং সেখানে আমরা জানি যে বাত, পিত্ত এবং কফা এদের এইগুলো, এটাকে বলা হচ্ছে হিউমোরাল থিওরি বা রসতত্ত্ব। গ্রিক থিওরিতে কিন্তু একটা শুধুমাত্র ম্যাটার বেশি রয়েছে, এবং সেটা হচ্ছে ইট হ্যাজ ব্লাড। তাহলে খুব একটা তফাৎ কিন্তু নেই, and these are the pioneer of Greek medicinal system. আমার আলোচ্য বিষয় এগুলো নয়, আমার একদম খুব পিন পয়েন্টেড আলোচনার বিষয় হচ্ছে এনি সারপ্লাস অর ডেফিসিয়েন্সি of any one of these humors, whether it is in Greek medicinal system or Indian medicinal system, physical body and mental body disturbance will occur. Though we are talking about viral infections nowadays, though it is a environmental related aspect, it has some other scientific analysis, other scientific logic behind that. But how your innate behavior, innate qualities of the individual can maintain, can avoid, can save, can fight virus infections. That's the point of discussion. যাই হোক, যে জায়গাটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে যোগ এবং ব্যায়াম। তো ডেফিনেটলি যে the science of yoga ব্যায়াম deals with the man holistically. Definitely holistic approach means not only body, not only mind, not only spirit, it is the combination of three, and we have to create a balance. And from the beginning
of this workshop, we are talking about the same. We have to create a balance. Balanced of what? Balance of body, mind, and spirit. And that how this yoga vyam may able to provide this particular aspect, we have to discuss now. তো আমি একদম খুব বারবারই বলছি যে who will practice yoga vyam? আজকে কোভিড রিলেটেড বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আমাদের আলোচনাটা সেখানেই নিয়ে যাচ্ছি। উইথ দিস ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে 4 ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে রয়েছে। নর্মাল হেলদি পারসনস, দোজ হু আর নট এট অল অ্যাফেক্টেড বাই দি একটা লার্জ পপুলেশন। We are talking about COVID-19 patient, we are talking about those who are already been affected, যারা affected হয়ে সেরে উঠেছেন, যারা কোমরবিডিটি রয়েছেন, কিন্তু একটা হিউজ পোরশন, একটা হিউজ পপুলেশন কিন্তু এই মানুষজন। তাহলে এই মানুষগুলোকে যদি আমি একটা প্রপার গাইডলাইন দিতে পারি, তাহলে সেটা কিন্তু খুব গ্রহণযোগ্য হবে। এবং এই জায়গাগুলোতে অনেক বিতর্ক, তর্ক, গবেষণা অনেক কিছু চলছে। এখানে কোনটা মানা হবে, কোনটা মানা হবে না, কোনটা দিয়ে আদৌ কোভিডকে কন্ট্রোল করা যাবে, এই নিয়ে প্রচুর মতবিরোধ, মতানৈক্য রয়েছে। তবুও ঠিক একদম যে বৈজ্ঞানিক তথ্যগুলো অত্যন্ত কংক্রিট, অত্যন্ত গ্রহণযোগ্য, তার উপরে ভিত্তি করে কিছু গাইডলাইন, কিছু সাজেশন, কিছু আলোচনা আমি করতে চলেছি। প্র্যাকটিসেস ফর নর্মাল হেলদি পারসন এন্ড কোমরবিডিটি পপুলেশন। আমরা কি ধরনের কি করব, আমি একদম ফিজিক্যাল অ্যাসপেক্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কথা বলছি, এক্সারসাইজ নিয়ে কথা বলছি। যে মানুষ প্রতিদিন একটা শিডিউল এক্সারসাইজ যদি করে, তাহলে পরে কিন্তু অনেকটাই আমাদের হেল্পফুল হবে এই কোভিড সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য। আমি ডিউরেশনটা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের গাইডলাইন রয়েছে, এমনি রেগুলার এক্সারসাইজ গাইডলাইন রয়েছে। তার মধ্যে আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন রয়েছে, WHO রয়েছে, ইভেন আওয়ার ICMR রয়েছে। যদিও ICMR রেগুলার এক্সারসাইজ নিয়ে খুব বেশি কাজ ICMR এর নেই, স্টিল কোভিড রিলেটেড অনেক তথ্য ICMR এখন দিচ্ছে। ফিজিক্যাল মেডিসিন রয়েছে, ইন্ডিয়ান যে ফিজিক্যাল মেডিসিন যে সমস্ত সেক্টর গুলো রয়েছে, গভর্নিং বডি রয়েছে, তারাও কিছু ফিজিক্যাল মেডিসিন বলছেন। তো সমস্ত কিছুকে সামনে রেখে এবং নিজের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ডিউরেশনটা 45 মিনিট টু 1 আওয়ার এটা যদি করা যায়, এটা কিন্তু ভালো হবে। যদিও এখানে 5 days পার উইক আমি দিয়েছি, যদি ইফ ইট ইজ should not be a rigid তৈরি না করে মাইন্ডের মধ্যে যে আমাকে করতেই হবে তাই আমি করছি, সেরকম না হলেও যদি না হয়, তাহলে 7 দিনই কিন্তু সপ্তাহে এই সিচুয়েশনে করা যেতে পারে, যেটা কিন্তু একটা কি বলবো আমরা একটা হ্যাপিনেস প্রোভাইড করবে। আমি তো বলবো যে COVID-19 situation is there, but to bring happiness in the life, to bring happiness in this crisis situation, we must do some exercise of 45 to 1 hour duration, but every day in a week. Those বিষয়টা খুবই প্রাসঙ্গিক এখানে। as per capacity on the basis of present fitness status, definitely আমার যা ক্যাপাসিটি থাকবে, কারণ আমি এখানে কোমরবিডিটি জুড়েছি, তার সাথে নর্মাল হেলদি পারসন দেওয়া আছে। সো কোমরবিডিটি অনেক রয়েছে। একজন ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, একজন হাই ব্লাড প্রেশার, একজন হার্ট কমপ্লিকেশনের পেশেন্ট থাকতে পারেন। সো ক্যাপাসিটি, অ্যাজ পার ক্যাপাসিটি ডেফিনেটলি আমরা যারা আগামী দিনে সাজেশন দিতে যাব, বা যারা শারীরিক শিক্ষার সঙ্গে যুক্ত, যারা এক্সারসাইজের সঙ্গে যুক্ত, যারা নিজেরা একজন আমরা অন্তত নিজেদের জীবনে we are well enough experience, আমরা কিন্তু যথেষ্ট, ছাত্ররাও ইভেন আমাদের ছাত্ররাও অন্তত প্রায় কেউ 10 বছর 15 বছর ধরে নিজেরা ব্যায়াম চর্চা করছে। সুতরাং আমরা এই জায়গাটা কিন্তু খুব ভালো করে জানি যে অ্যাজ পার ক্যাপাসিটি অফ দি পেশেন্ট অর অফ দি ইন্ডিভিজুয়াল, এই ক্যাপাসিটিটাকে কিন্তু প্রথমে জাজ করা দরকার, ক্যাপাসিটি অর এবিলিটি।
or on the basis of present fitness status. আবার আরেকটা গ্রুপ আছে যারা those who are not affected, those যারা কিন্তু কোমরবিডিটির বাইরে, তাদের জন্যও কিন্তু একটা ডোজ এমন দিতে হবে যেটা কিন্তু তাদের ফিটনেস লেভেলটাকে নট অনলি মেনটেন করবে, বেটা আরো ভালো করে বলতে গেলে ফিটনেসটাকে আরো বাড়িয়ে তুলবে। এই কোনো অসুবিধা হচ্ছে? সিদ্ধি, তোমার কথা শুনতে পাচ্ছি না। ওনার নেটওয়ার্কটা বোধহয় গন্ডগোল হচ্ছে নাকি? হতে পারে সেরকম কিছু। হ্যাঁ, বোধহয় কারেন্ট চলে গেছে, এরকম কিছু হতে পারে। আবির, একটু ফোন করে দেখো তো সুদীপকে। স্যার আমি মোবাইল থেকে তো কানেক্ট হয়েছি, তাহলে কেটে যেতে ও হবে। আচ্ছা আচ্ছা, না না না, তাহলে তুমি থাকো। কার কাছে আছে দেখি একটা। আমার আবার ওরটাতে দেখছি, এটা থেকে হবে বোধহয়, জুমে তো কেটে যায় না। আমি দেখছি, ফোন করি, দাঁড়া। ওরে কেটে গেছে, কেটেই গেছে, আমার নেটওয়ার্ক নেই। আমাকে রিজয়েন করতে হবে। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে, ও আবার চেষ্টা করছি জোড়ার। ফোন হলো, কথা হলো। হ্যাঁ, সরি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 স্যার, আমি কোনখানটায় বন্ধ হয়ে গেছি? ওই এর আগের স্লাইডটা দেখো। এটাই না, এর একটু আগে। এখান না থেকে না না না, নেক্সট এটা থেকে। হ্যাঁ, না নেক্সট, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। যেটা দেখালে তুমি, হ্যাঁ দিস ইজ দ্য লাস্ট স্লাইড। এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটাই। কোন পয়েন্টটা বলছিলাম আমি? ডোজ। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ডোজটা খুব ইম্পর্টেন্ট। এটা তো আমি বারবারই বলছি যে ডেফিনেটলি এখানে যেহেতু আমি কোমরবিডিটি কথাটা উল্লেখ করেছি, তো কোমরবিডিটি যখন রয়েছে তখন একটা ওয়াইড রেঞ্জ অফ পপুলেশন তো এটাকে কভার আপ করছে। সুতরাং যারা আমরা কোভিড ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে যাব, যারা আমরা এই ব্যায়ামের অভিজ্ঞতা রয়েছে অন্যকে সাজেশন দিতে যাব, তার আগে কিন্তু তাদের প্রেজেন্ট ফিটনেস স্ট্যাটাসটা বা ক্যাপাসিটি বা এবিলিটিটাকে কিন্তু জাজ করে নিতে হবে। একজন হাই ডায়াবেটিক পেশেন্ট
এবং এজ এবং সেক্স ক্যাটেগরি অনুযায়ী কিন্তু তার সাজেশনটা হবে বা ব্যায়ামের সাজেশনটা হবে। এইটা আমরা খুবই পরিচিত আমাদের বিপিএড, এমপিএড এবং আমাদের পড়াশোনার সময়তে আমরা বিভিন্নভাবে এটা জানি যে ধরো আমরা 30 মিনিট কন্টিনিউয়াস রানিং করতে পারে তাকে নিশ্চয়ই আমি 1 ঘন্টা দৌড়াতে বলবো না। বা আমরা এটাও খেয়াল রাখবো যে মিনিমাম ফিজিক্যাল ফিটনেসটা আমার দরকার। আবার সর্বোপরি আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে যারা এই মুহূর্তে ওয়েল ফিটেড পারসন, দোজ হু আর নট এট অল এফেক্টেড, যেমন আমাদের ফিল্ডের যারা মানুষ, যারা স্পোর্টসম্যান, তাদের জন্য কি ধরনের এক্সারসাইজ হবে তারা ঘরে করবে, যেটার মাধ্যমে তাদের নিজেদের ফিটনেস লেভেলটাকে অ্যাটলিস্ট ম্যানেজ করতে পারবে। এবং যদি আরো অ্যাডভান্স লেভেলে ভাবা যায় যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা নিজেদের ফিটনেসটাকে ম্যানেজ শুধু না, দে ক্যান এক্সটেন্ড ফার্দার মোর। তো এই জায়গাটা কিন্তু ভাবতে হবে। তো যাই হোক, এবার আমি একটা এই এক্সারসাইজ যে বাউটটার কথা বলা হচ্ছে এখানে, যে 45 মিনিটস থেকে 1 আওয়ার, এই 45 মিনিটস বা 1 আওয়ার আমি কিভাবে এনগেজ করব। তো ডেফিনেটলি প্রথমেই আমি এখানে কিন্তু একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। ব্যায়াম মানে ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা আমাদের ফিজিক্যাল এডুকেশন এক্সারসাইজ বলে পরিচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে পরিচিত। তার সাথে যোগ, ডেফিনেটলি যোগও একটা এক্সারসাইজ। তো যোগ এবং ব্যায়াম এই দুটোর একটা সংমিশ্রণের একটা বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কম্বিনেশন অফ হচ্ছে সব থেকে একটা বেস্ট পসিবল ওয়ে টু ফাইট এগেইনস্ট দিস কোভিড সিচুয়েশন। তো আমরা প্রথমে কিছু মোবিলিটি অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজেস ফর হোল বডি, মানে আমাদের প্রথমে আমাদের যে শরীরের জড়তাটা, আমরা তো জানি যে আমরা শরীরের জড়তাটাকে কাটাতে হবে। সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন এবং নার্ভ ইম্পালস গুলোকে, নার্ভের প্রত্যেকটা জাংশনকে, নার্ভ ফ্লেক্সাস গুলোকে ওপেন করতে হবে। সেটা যদি করতে হয় তাহলে আমরা জানি সহজেই যে আমাদের একদম ছোট ছোট মোবিলিটি এক্সারসাইজ থেকে আমাদের শুরু করতে হবে এবং বিগ মাসেল স্ট্রেচিং দিয়ে সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। এবং এটা প্রায় একটা 10 মিনিটের একটা বাউট হতে পারে, যে প্রথম 10 মিনিট আমরা এই জিনিসটা করব। এটা কিন্তু নর্মাল হেলদি পারসনস এর ক্ষেত্রে এবং কোমরবিডিটির ক্ষেত্রে একই রকম, টাইমটা একই রকম, হয়তোবা অ্যাকর্ডিং টু দ্য এজ, অ্যাকর্ডিং টু দ্য সেক্স, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দি ইন্ডিভিজুয়াল, এই এক্সারসাইজের ধরনগুলো চেঞ্জ হতে পারে। সেই কি ধরনের এক্সারসাইজ হবে এটা বিস্তারিত আলোচনা করার জায়গা এখানে নেই বা সময়ও নেই, কিন্তু এটা আলোচনা করার প্রয়োজন অতটা নেই, কারণ এটা কিন্তু আমরা কিন্তু জানি। তারপরে যেটা আমি দিয়েছি সূর্য নমস্কার এন্ড আসনা। এই সূর্য নমস্কার ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট প্র্যাকটিস ইন দিস সিচুয়েশন। এই যে পার্টিকুলার প্র্যাকটিসটা, যেটা আমাদের শরীরের সমস্ত জয়েন্ট এবং মাসেল গুলোকে ইনভলভ করে রেখেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসন কি আসন করবে, আমি কতগুলো পার্টিকুলার আসনের কথা আমি পরবর্তীকালে দেখাচ্ছি। দেন ব্রিদিং প্র্যাকটিসেস এন্ড প্রাণায়াম। দেখুন, ব্রিদিং প্র্যাকটিসেস, ফিজিক্যাল মেডিসিনের যারা মানুষজন তারা কিন্তু প্রচুর ব্রিদিং প্র্যাকটিসেস এর কথা বলছেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ডাক্তারবাবুদের দেখছি, তারা সচেতনতা বাড়াবার জন্য, মিনিমাম লাং ফাংশন ক্যাপাসিটিটাকে রেস্টোর করার জন্য, মিনিমাম লাং ফাংশন মেনটেন করার জন্য, মিনিমাম রেসপিরেটরি হেলথটাকে ঠিক রাখার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ দিয়ে থাকছেন। তো সেই ধরনের কিছু ব্রিদিং প্র্যাকটিসেস, যেখানে প্রণীয় একটা বিষয়, এই ধরনের কিছু ব্রিদিং প্র্যাকটিসেস কিন্তু খুবই গ্রহণযোগ্য। আর প্রাণায়াম হচ্ছে, আমি বলবো, ইট ইজ মোর দ্যান দি ব্রিদিং প্র্যাকটিসেস। কারণ আমরা যদি একদম যোগের ভাষায় দেখি তাহলে প্রাণায়াম মানে হচ্ছে ইট ইজ দ্য ম্যানিপুলেশন অফ ব্রিদিং, এবং এটা একটা বিশেষ ধরনের প্র্যাকটিস যেখানে কিন্তু বিশেষ ধরনের কিছু সুবিধে পাওয়া যায়। এবং ডেফিনেটলি এটা শুধুমাত্র রেসপিরেটরি ফাংশনকে রেস্টোর করে না, রেসপিরেটরি এফিসিয়েন্সিকে মেনটেন করে না, এটা তার সাথে সাথে আমাদের মেন্টাল এবিলিটিকে অনেক বেশি বা মানসিক স্বাস্থ্যের উপরে অনেক ভালো প্রভাব বিস্তার করে। তো এই জায়গাটা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রাণায়াম বৈজ্ঞানিকভাবে বা প্র্যাকটিসের দিক থেকে, প্র্যাকটিক্যালি প্রাণায়ামটা কিন্তু একটু আলাদা ব্রিদিং প্র্যাকটিসেস এর থেকে।
তো আমি আস্তে আস্তে আসছি। Cool down exercises, দেখুন we are all under stress. Madam Basu clearly explained to us that we are all under stress. So if we are all under stress, this cool down method is very much essential to reduce the anxiety, stress, even lethargy, even boredness, even our fatigue, mental fatigue. Any way you can feel, any way you can use it. তো সেই জায়গাটা থেকে দেখতে গেলে এই কুল ডাউন এক্সারসাইজেস, ইট ক্যান বি শবাসনা উইথ অ্যাক্টিভ রিল্যাক্সেশন। মানে আমরা শবাসন করি, কিন্তু শবাসন উইথ অ্যাক্টিভ রিল্যাক্সেশন মাচ ডিফারেন্স তৈরি করে দেয়। মানে আমি যখন শবাসন করছি তখন আমি নিজেকে রিল্যাক্স করার মধ্য দিয়ে করছি। এটা রিল্যাক্সেশনও টেকনিক কিছু আমাদের আছে, যেমন অটোজেনিক রিল্যাক্সেশন টেকনিক, মাসেল প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন টেকনিক, তারপরে আরো অনেক রিল্যাক্সেশন টেকনিক, 65 পয়েন্ট রিল্যাক্সেশন টেকনিক, দেয়ার আর মেনি আদার রিল্যাক্সেশন টেকনিক। এইগুলো আছে। এই রিল্যাক্সেশন টেকনিক গুলো কিন্তু খুবই এফেক্টিভ। এবং আমি বলবো যে ওম চ্যান্টিং বা মন্ত্র চ্যান্টিং, মানে সাউন্ড ওরিয়েন্টেড যে চিন্তা ভাবনা, সাউন্ডকে সামনে রেখে যে ভাইব্রেশনকে কাজে লাগিয়ে যে সমস্ত অভ্যাস, সেগুলো কিন্তু খুব গ্রহণযোগ্য এই সিচুয়েশনে, একদম মেন্টাল হেলথকে সামনে রেখে। গাইডেড মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। যারা আমরা কিছুটা যোগের অভিজ্ঞতা আছে, কিছু কোর্স করা আছে, এই গাইডেড মেডিটেশন আমরা যে কোনো মানুষকে করাতে পারি, and by that way we can serve to the society. কি গাইডেড মেডিটেশন নাথিং, কিছু না, আমি তাদেরকে জাস্ট সিম্পলি তাকে গাইড করা। কারণ মেডিটেশনটা ঠিক যতটাই সহজ ততটাই ডিফিকাল্ট হয়ে যায় যখন আমরা আন্ডার স্ট্রেসে থাকি, আন্ডার প্যানিকে থাকি, বা কোনো একটা পার্টিকুলার ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু এই গাইডেড মেডিটেশন খুব এফেক্টিভ হয়। মানে একজন কেউ গাইড করছেন যে ট্রাই টু কন্ট্রোল ইউর ব্রিদিং, হ্যাঁ, ব্রিদিংটাকে তুমি একটা ইরাটিক যে ব্রিদিং এ যে ইরাটিক যে ফেজটা থাকে সেখান থেকে একটা ব্যালেন্সড ফেজে নিয়ে এসো। তুমি ইনহেলেশন এক্সহেলেশনটাকে একটা 1:1 রেশিওর মধ্যে নিয়ে এসো। তুমি 5 সেকেন্ড যদি ইনহেল করো, 5 সেকেন্ড এক্সহেল করো। এই যে ছোট্ট ছোট্ট গাইডেন্স, ট্রাই টু কনসেন্ট্রেট অন ইয়োর ন্যাভাল রিজিয়ন। তুমি তোমার নাভির তলদেশে বা নাভি প্রদেশে নিজের মনটাকে স্থির করো। এই ছোট্ট ছোট্ট ইনস্ট্রাকশন গুলো ট্রাই টু মেমোরাইজ। আর তুমি একটু প্রকৃতির যে সুন্দর দৃশ্য, প্রকৃতির যে সুন্দর অভিজ্ঞতা, সেগুলোর উপরে নিজের মনটাকে মনোনিবেশ করার চেষ্টা করো। এই যে ছোট ছোট গাইডেন্স, তার মাধ্যমে মেডিটেশন মানে মনটাকে স্থির করা, ফোকাস করা, মনটাকে অস্থির যে চিত্তটা আছে সে অস্থির চিত্তটাকে একটু স্থির জায়গাতে নিয়ে আসা, এইটাই দরকার। এছাড়াও যারা এক্সপিরিয়েন্স, those who know first step of meditation, for them that this self-regulated meditation is much more effective. এবার আমি আসছি প্র্যাকটিসেস ফর করোনা ভাইরাস অ্যাফেক্টেড পারসন। আমরা যদি করোনা ভাইরাসের একদম যারা those who are affected, those who are কোভিড পজিটিভ, তাদের আবার একটা ক্যাটেগরি আমরা যেটা মেডিকেল সায়েন্স থেকে পাচ্ছি বা ডাক্তাররা বলছেন যে মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার, অ্যান্ড অবভিয়াসলি অ্যাসিম্পটোম্যাটিক ইজ অলসো দেয়ার। আমি এর আগের এখানে একটা নর্মাল হেলদি পারসন, কোমরবিডিটি অ্যান্ড অ্যাসিম্পটোম্যাটিক, এখানে একটা মিস করে গেছি, সেটা হচ্ছে অ্যাসিম্পটোম্যাটিক ইজ অলসো ইনক্লুডেড হিয়ার। সো নাও দ্য সেকেন্ড, একদম ডাইরেক্টলি যারা কোভিড রিলেটেড, তাদের আবার ক্যাটেগরি যদি আমরা দেখি, তাহলে মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় এবং বলছি যে সিভিয়ারদের জন্য আমি কিছু বলবো না। ইট ইজ অ্যাবসলিউটলি আন্ডার দি jurisdiction of medical personnel. কিছু পদ্ধতি এই সময়ে উপকার পেয়েছে, যার রিসার্চ রিপোর্ট আছে, সেগুলো শুধু উল্লেখ করা যেতে পারে। কিন্তু একজন পেশেন্ট যখন আইসিসিউতে ভর্তি আছেন বা তিনি হয়তো আইসিসিউতে নেই কিন্তু যথেষ্ট পরিমাণে এফেক্টেড বা তার লেভেল অফ
অ্যাফেকশনটা মেবি টুয়ার্ডস সিভিয়ার কন্ডিশন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি হাত তুলে নিচ্ছি এই জায়গাটাতে, আমরা we are not at all dealing with those patients, and we don't have any idea, so we must avoid that portion, not only by me, by yourselves also. So আমি বলবো মাইল্ড এন্ড মডারেট, যারা বিশেষ করে হোম আইসোলেশনে থাকছেন, কোভিড পজিটিভ কিন্তু আপনার বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যতগুলো যে জিনিসগুলো করতে পারেন, আবার আপনি ধরুন সেফ হোমে গেছেন, আপনারা দেখে থাকবেন বিভিন্ন সেফ হোমে কিন্তু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজেস কিন্তু ডাক্তারদের তত্ত্বাবধানে বিভিন্ন ফিজিক্যাল রিহ্যাবিলিটেটর বা ফিজিক্যাল থেরাপিস্ট কিন্তু করিয়ে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এদের ক্ষেত্রে এই যারা দোজ হু আর এফেক্টেড, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মাইল্ডের ক্ষেত্রে হয়তো সেইভাবে সেই রকম কোনো প্রবলেম শারীরিক থাকে না, কিন্তু যেটা সমস্যা তৈরি হয় যে দুর্বলতাটা থাকে তার মধ্যে, মডারেট অ্যান্ড সিভিয়ারের ক্ষেত্রে তো দুর্বলতা প্রচন্ডই থাকে। সেই জন্য দেখুন এই ডিউরেশনটা 15 মিনিটস, একটা স্ট্রেচ আমি 15 মিনিট, আমার যদি মাইল্ড হয় তাহলে ইট ক্যান বি আপ টু ইনক্রিজ আপ টু 30 মিনিটস, কিন্তু যার মডারেট তার ক্ষেত্রে 15 মিনিটের বেশি বা 10 মিনিটের বেশি কিন্তু তার এক্সারসাইজ করানো যাবে না। তো এবং এক্ষেত্রে রেকমেন্ডেশনটা হচ্ছে যে এভরিডে অ্যাটলিস্ট 2 টাইমস পার ডে, মর্নিং অ্যান্ড ইভিনিং। মর্নিং অ্যান্ড ইভিনিং কে কেন চুজ করা হচ্ছে না, আমরা জানি যে মর্নিং এ আমাদের প্রায় 10 to 12 আওয়ার্স ফাস্টিং হয়, মিনিমাম 8 আওয়ার ফাস্টিং হয়, it varies from 8 to 12 hours, so morning is the best possible time in any kind of exercise, সেই জন্য মর্নিংটা রাখা হয়েছে। আবার আমরা কিছু লাইট খাবারের পরেও এক্সারসাইজ করতে পারি, একটু টি নেওয়ার পরে বা একটু আমরা সকালবেলায় একটু কোনো কাড়া বা এই জাতীয় খাওয়ার পরেও করতে পারি এক্সারসাইজ। এবং ইভিনিং এ ডেফিনেটলি মিনিমাম 4 to 6 আওয়ার্স আফটার লাঞ্চ, এই সময়টাকে আমরা বেছে নেব। ডোজ এগেইন অ্যাজ পার ক্যাপাসিটি অর অন দি বেসিস অফ প্রেজেন্ট হেলথ কন্ডিশন। এই প্রেজেন্ট হেলথ কন্ডিশন মানে ওয়েদার দ্য পেশেন্ট ইজ মাইল্ড, মডারেট অর সিভিয়ার কন্ডিশন, তাদের সেই অনুযায়ী করতে হবে। এবার এক্সারসাইজ কি করব, আবার সেই একই কথা, মোবিলিটি অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজেস ফর হোল বডি। আমি যেমন খুব সহজ ভাষায় যদি বলি যে আমি এই হাতগুলো আস্তে আস্তে মোবিলাইজ করছি, আমি তো এটা চেয়ারে বসেও করতে পারি, আমি তো এটা বিছানাতে বসেও করতে পারি, আমি তো এটা টেবিলে বসেও করতে পারি। ডু ইট সিম্পলি। আমি থামটা করছি, আমি জাস্ট ফিঙ্গার গুলো স্ট্রেচ করছি আর রিল্যাক্স করছি, আমি হাতটা সামনে বাড়িয়ে দিলাম, সেম জিনিসটাই করছি, হাতটা পাশে নিয়ে যাই, হাতটা উপরে নিয়ে যাই। আমরা যারা শারীর শিক্ষার সঙ্গে যুক্ত তারা একটু ভাবি না, ভাবলে পরে আমাদের মাথা থেকে অনেক জিনিস বেরিয়ে আসবে এই পার্টিকুলার পয়েন্টটাতে। আমি এক্স্যাক্টলি সবকিছু তো বলে বোঝানো সম্ভব না, আমি যদি ছোট্ট ছোট্ট করে আমার এই দেখুন, আমার তো মেন সমস্যা বা আমার এফিসিয়েন্সি, ফিজিক্যাল এফিসিয়েন্সি তো আমার বাড়াতে হবে চেস্ট ক্যাভিটি রিলেটেড, বা আমার বেটার টু সে যে একদম লোয়ার অ্যাবডোমেন থেকে ক্ল্যাভিকিউলার এই পর্যন্ত অংশটাতে আমার ফিজিক্যাল এফিসিয়েন্সি বাড়াতে হবে। তাহলে যারা আমরা ব্যায়াম চর্চা করি তারা একটু যদি ভাবনা চিন্তা করি, তাহলে এই রিজিয়ানের অনেক স্ট্রেচিং এক্সারসাইজেস রয়েছে, যেটার আবার গ্রেডিংও আছে। মানে আমি যে দুর্বল তাকে কতটা কিভাবে করাবো সেটাও আমরা কিন্তু জানি। একটু যদি আমরা ভাবি তাহলেই কিন্তু বিষয়গুলো আমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। আর আমার এই চেস্ট ক্যাভিটিকে ইন অল ডাইরেকশন মুভ করাতে হবে। যদি ইনহেলেশন আর এক্সহেলেশনের সাইকেলটা দেখি, আমি যদি মেকানিজম অফ ব্রিদিং দেখি, তাহলে দেখবো যে আমরা ইনহেল এন্ড এক্সহেল যখন করছি, আইদার চেস্ট এক্সপ্যান্ড করছে, ডায়াফ্রাম কখনো নিচের দিকে যাচ্ছে, কখনো উপর দিকে আসছে, চেস্ট ক্যাভিটি ইন অল ডাইরেকশন আমার বাড়ছে। তাই যদি হয় তাহলে আমার এক্সারসাইজ গুলো অবভিয়াসলি সেই রিলেটেড হবে। এই রিজিয়নে যে সমস্ত মাসেলস গুলো রয়েছে, আমার সুপারফিশিয়াল যে মাসেল গুলো রয়েছে, বিগ মাসেল গুলো যেগুলো রয়েছে, ব্যাক মাসেল যেগুলো রয়েছে, সেইগুলোর উপরে কিছুটা প্রভাব বিস্তার করে এমন ধরনের কিছু মোবিলিটি এবং স্ট্রেচিং এক্সারসাইজ গুলো যদি আমরা রেকমেন্ড করি, দ্যাট উড বি এ আইডিয়াল ওয়ান।
এরপরে আমরা ব্রিদিং প্র্যাকটিসেস এন্ড প্রাণায়াম আমি ডিটেলে যাচ্ছি, প্রোনিং এক্সারসাইজেস আমি বলছি, আর এইটা তো আগের স্লাইডে আমি বলেছি। এইবার আমি আস্তে আস্তে একটু করে, এই যে প্রোনিং ব্যাপারটা তো খুবই সায়েন্টিফিক হয়েছে আমরা জানি, তো সেই প্রোনিংটাকেই আমি যদি ভাবি যে এই যে ডিফারেন্ট টাইপস অফ প্রোনিং, আমি সবাইকেই বলবো একটু নিজেরাও পড়াশোনা করতে যে প্রোনিং বিষয়টা কি, কেন আমি চেস্টে চাপ দেবো, ভাই আমাদের না, আমরা যখন এমনি নর্মাল ব্রিদিং করি তখন যে পার্সেন্টেজে আমার অ্যালভিওলাই গুলো কাজ করে বা কাজ করার প্রয়োজন হয় আমার, সেটা কিন্তু যখন আমার কোভিড আক্রান্ত হলাম, যদি আমার ইনফেকশনটা লাং পর্যন্ত পৌঁছে যায় এবং লাংসের একটা সময় আসে যে আস্তে 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 লাংসের অ্যালভিওলাই গুলো অকেজো হতে শুরু করে। মজার বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে অলরেডি তো আমার মেডিসিন চালু হয়ে গেছে, ওই যে লাংসের যে ডিটোরিয়েশন বা অ্যালভিওলাইয়ের যে বা লাং রেসপিরেটরি সিস্টেমের যে এফিসিয়েন্সিটা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই এফিসিয়েন্সিটা তার জন্য মেডিসিন চালু হয়েছে। সাইড বাই সাইড আমি যদি এই প্রোনিংটা করতে থাকি তাহলে পরে কি হবে, যে সমস্ত ইনঅ্যাক্টিভ এরিয়া গুলো আছে আমার চেস্ট ক্যাভিটিতে, বিশেষ করে অ্যালভিওলাই, ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই গুলো, সেগুলো কিন্তু অনেক বেশি পার্টিসিপেট করতে শুরু করবে এবং আমাকে সঠিকভাবে অক্সিজেন প্রদান করবে। সেই জন্য, এবং এই জায়গাটায় কয়েকটা বালিশ লাগবে, কিছুই না, আমি বুকের ওপরে বালিশ দেবো, এই যে পায়ে বালিশ দিয়েছি, পায়ের এই জায়গাটা একটু ডাউন হয়েছে, এইবার এই জিনিসগুলো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আমরা কোভিড পেশেন্টকে করাতে পারি। এই গাইডলাইন গুলো এই যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এনাদের সাইডে পুনিত ম্যাডামও বলেছেন অ্যাভেলেবেল, এবং সেইগুলোকে আমরা একটু করে নেওয়া, এটা হচ্ছে আমরা এই যে সাইড প্রোনিং, রাইট সাইড প্রোনিং, লেফট সাইড প্রোনিং। এবার মজার বিষয় হচ্ছে আমরা তো এক্সারসাইজের লোক, আমরা তো, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে। প্রোনিংটা যদি এতটা হেল্পফুল হয় তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা ভাবুন যে প্রোনিং এর যে সমস্ত জায়গাগুলো প্রোনিং এ এফেক্টেড হচ্ছে, সেই জায়গাগুলোকে সামনে রেখে, শরীরের সেই অংশগুলোকে সামনে রেখে আমি কি ধরনের ব্যায়ামগুলো দিতে পারি যেগুলো ওই অঞ্চলের এফিসিয়েন্সিকে বাড়াবে। আমার পরের স্লাইডটা ঠিক সেইভাবেই দেখুন, আমি আগের বলেছি যে আসন করতে হবে, সূর্য নমস্কার করতে হবে। সূর্য নমস্কার নিয়ে আমি এখানে আলোচনা করছি না, এটা 12টা স্টেপের একটা বিষয়। যখন আমরা করব তখন সিম্পলি প্রথমে 12টা স্টেপস করার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে আমরা সেটা ব্রিদিং এর সঙ্গে করার চেষ্টা করব, এবং আরো অ্যাডভান্স স্টেজে আমরা মন্ত্র চ্যান্টিং এর সঙ্গে করব, এবং আরো অ্যাডভান্স স্টেজে আমরা একবার ইনহেল করে টোটাল 12 স্টেপ করে তারপরে এক্সেল করব। সো ইট হ্যাজ ডিফারেন্ট ফেজেস। যারা যোগ চর্চা করি তারা এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু আমরা সাধারণ মানুষকে যখন করাবো তখন সূর্য নমস্কারের যে 12টা স্টেপস আছে সেই স্টেপটাকেই আমরা ভালো করে রপ্ত করাবো, এবং প্রত্যেকটা স্টেপ যখন করাবো প্রথম আমার টার্গেট হবে, ফার্স্ট 3 days আমার টার্গেট হবে সে যেন প্রপার ওয়েতে পশ্চার গুলোকে আয়ত্তের মধ্যে আনতে পারে। সঠিকভাবে পশ্চার গুলো করছে কিনা এই কারেকশনটা কিন্তু একজন যোগের ভলেন্টিয়ার হিসেবে দেখা দরকার, যে সঠিকভাবে পশ্চার গুলো করছে কিনা। এবং পশ্চার গুলো শুধু সঠিকভাবে করলেই হবে না, তার 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 যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মনোযোগ কতটা আছে সেটা করার সময়তে, এবং প্রসেসটা হবে স্লো, এবং এই স্লোটা আস্তে 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 আমরা এরকম ভাবে ভাবতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে আমরা ধরুন 5 বার সূর্য নমস্কার করাবো একজন মানুষকে প্রথম দিন, এই 5 বারের মধ্যে আমি বলবো তাকে 2 বার ভেরি স্লোলি করানো হোক, প্রত্যেকটা স্টেপে তাকে স্টে করাতে করাতে করানো হোক। স্টে মিনস হোল্ডিং, মানে আমি যখন যে স্টেপটা করছি সেই স্টেপটাকে আমি যদি প্রণাম দিয়ে শুরু করি, আমরা সূর্য নমস্কার এখানটায় যদি আমি করি, এটাতেই আমি I shall stay there, I hold the particular position, hold করলাম 1 2 3 4 5, then you move to the second position. So in that way you include your breathing also. So you inhale, you hold the posture, okay.
Move forward, exhale, again go back and hold the posture. So in this way আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আচ্ছা, যাই হোক, আরো কিছু বিশেষ এক্সারসাইজেস দেখুন, সলভাসন, যারা এটা পারি না তারা একটা একটা করে পা দিয়ে করবো। অর্ধ সলভাসন দেখুন, পবন মুক্তাসন, ভেরি ওয়ান্ডারফুল এক্সারসাইজ, যেটা দেখুন অ্যাবডোমেন টু বক্ষ, মানে আমাদের উদর প্রদেশ এবং বক্ষদেশ দুটো জায়গাকে একটা মাসাজিং এফেক্ট দিচ্ছে, তার সাথে আমরা হেড লিফট করছি। এইখানটার থেকেই কিন্তু পার্টিকুলারলি আমাদের রেসপিরেটরি এফিসিয়েন্সি আমাদের কিন্তু বাড়বে, লাং ফাংশন এবিলিটি কিন্তু আমাদের বাড়বে। ইভেন এই সমস্ত গুলো করে দেয়ার আর মেনি রিসার্চ যেখানে দেখা গেছে যে এই সমস্ত গুলো, এই ধরনের প্র্যাকটিস গুলো করে কিন্তু লাং ফাংশন বেড়েছে, তার এভিডেন্স আছে। অন দি বেসিস অফ দ্যাট এভিডেন্স আই এম অলসো রেকমেন্ডিং অল দোজ থিং। এবং যে ক্ষেত্রে ভাইরাস এফেক্টেড হলে এই সমস্ত আমাদের যে রেসপিরেটরি সিস্টেম যেটা উইক হয়ে যায়, সেটাকে কিন্তু আমাদের রেস্টোর করতে হবে। দিস আর দি পার্টিকুলার প্র্যাকটিসেস। ইভেন আমি বলি আপনাদের, যে কোনো আসন, whether it is relaxative, it is meditative, it is cultural pose, all are beneficial for the general people, all are beneficial for the even mild to moderate COVID patient. But these are the particular postures, these are the particular practices which if you practice you will get more benefit. So adopt those practices. এখানে দেখুন সব দিকে দেওয়া আছে, প্রোন দেওয়া আছে, সুপাইন দেওয়া আছে, কিছু টুইস্টিং পশ্চার দেওয়া আছে, কিছু স্ট্যান্ডিং পশ্চার দেওয়া আছে, মানে অল ডাইরেকশনে কিন্তু চিন্তা ভাবনা করে এইটাকে দেওয়া হয়েছে। এবার আমরা আসি ব্রিদিং এক্সারসাইজ এন্ড প্রাণায়াম। তো আমি আর 10 মিনিট থেকে 12 মিনিট বলবো, স্যার সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো। ঠিক আছে, ওকে। তো আমরা দেখুন, এখানে আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম যে ব্রিদিং এক্সারসাইজ এবং প্রাণায়ামটাকে আমরা রপ্ত করার আগে আমাদের কিন্তু বোঝা উচিত যে দ্য ন্যাচারাল প্রসেস অফ ব্রিদিং, দিস ইজ ইনহেলেশন, দিস ইজ এক্সহেলেশন। এবং আপনারা শুনুন, এই সেকশনাল ব্রিদিং এখন ডাক্তাররা করতে বলছেন, কিন্তু এই প্র্যাকটিস আমাদের প্রি রিকুইজিট প্র্যাকটিস হিসেবে প্রাণায়ামে করানো হয়। যারা যোগের ছাত্র এখানে আছেন বা যারা যোগ নিয়ে চর্চা করেন তারা জানেন যে আমরা ডাইরেক্টলি কখনোই প্রাণায়ামে চলে যাই না, তার আগে কিন্তু আমরা এই সেকশনাল ব্রিদিং গুলো প্র্যাকটিস করি, অভ্যাস করি। এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস সেকশনাল ব্রিদিং উইথ ফুল যোগিক ব্রিদিং? দেয়ার ইজ এ স্পেসিফিক ডিফারেন্স ইজ দেয়ার। অ্যাবডোমিনাল ব্রিদিং আমাদের দেখুন তিনটে, এই অ্যাবডোমেনও ইনভলভ হয় ব্রিদিং এ, ডায়াফ্রাম ইনভলভ হয়, বক্ষদেশ ইনভলভ হয়, এবং এই যে ক্ল্যাভিকিউলার যে রিজিয়ন সেটাও ইনভলভ হয়। তো আমরা সেই অনুযায়ী ব্রিদিংটাকে সেকশনাল, মানে তিনটে সেকশনে ভাগ করেছি: অ্যাবডোমিনাল ব্রিদিং, থোরাসিক ব্রিদিং, ক্ল্যাভিকিউলার ব্রিদিং। তো কি আমাদের টার্গেট কি, অবজেক্টিভ কি? এই সেকশনাল ব্রিদিং এর এই তীর চিহ্নগুলো দিয়ে অবজেক্টিভ ইজ কোয়াইট ক্লিয়ার। অ্যাবডোমিনাল ব্রিদিং এ কিন্তু বেলি কাম আউট। তো আমি যখন অ্যাবডোমিনাল ব্রিদিং করব তখন আমার বেলি কিন্তু বেরিয়ে আসবে বাইরের দিকে। বেলি অ্যাবডোমিনাল মাসেলস এর উপরে একটা প্রেসার, একটা স্ট্রেচিং এবং স্কুইজিং, আউটওয়ার্ড স্ট্রেচিং এন্ড স্কুইজিং, এই একটা এফেক্ট কিন্তু তৈরি হবে। থোরাসিক ব্রিদিং যখন করব সেম আমার কি হচ্ছে, চেস্ট লিফট হচ্ছে, চেস্ট লিফট যেমন হবে আবার ডিপ্রেসড হবে, আবার নিচের দিকেও নামবে, এই ফিলিংসটা যেন থাকে। ক্ল্যাভিকিউলার ব্রিদিং মানে আমরা যখন এই জায়গাটা দেখছি যে ক্ল্যাভিক্যাল বোন যেখানে রয়েছে তার যে রিজিয়নটা, আমরা যখন বুক ভর্তি করে শ্বাস নিই, আমাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটি চালানোর জন্য এতটা শ্বাসের প্রয়োজন হয় না, আমরা ক্ল্যাভিকুলার ব্রিদিং করি না। কিন্তু আমরা যদি আমাদের লাং ফাংশনকে মেনটেন করতে চাই, আমাদের রেসপিরেটরি ফাংশনকে রেস্টোর করতে চাই, তাহলে কিন্তু আমাদের ক্ল্যাভিকুলার ব্রিদিং স্পেসিফিক্যালি প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যখন আপনার থোরাসিক, আমি সাপোজ নিলাম, তাহলে কি আর আমার আর ব্রিদিং এর জায়গা নেই? স্টিল দেয়ার ইজ সাম ব্রিদিং। কিরকম? দিস ওয়ান, এই যে লিফট হলো, এইটা হচ্ছে আমার ফুল যৌগিক ব্রিদিং। তার মানে এই তিনটে ব্রিদিং এর সমন্বয় হচ্ছে ফুল যৌগিক ব্রিদিং। আর ফুল যৌগিক ব্রিদিং তার জন্যই সেকশনাল ব্রিদিং এর থেকে আলাদা। ফুল যৌগিক ব্রিদিং হচ্ছে কম্বিনেশন অফ 3। তো যাই হোক,
এই সেকশনাল ব্রিদিং কিন্তু এই কোভিড সিচুয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকশনাল ব্রিদিং গুলো করলে ওই প্রত্যেকটা সেকশনের আলাদা করে আমার স্ট্রেচিং এন্ড স্কুইজিং, অ্যাট দি সেম টাইম নার্ভাস যে ফ্লেক্সাস গুলো আছে সেগুলো এবং ব্লাড সার্কুলেশন সবের উপরে ভালো কাজ হবে, এবং সর্বোপরি আমার অক্সিজেনেশন ইন দি বডি বেটার হবে। তো যাই হোক, এখানে এই যে অ্যাবডোমেনটা কিভাবে ঢুকছে বেরোচ্ছে, অ্যাবডোমিনাল ব্রিদিং যদি করা হয় তার একটা পিকচার আমি দেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখুন, অ্যাবডোমেনটা বেরিয়ে এলো, এখানে ঢুকছে, যখন ছাড়ছি আমি যখন আমি ছাড়ছি তখন অ্যাবডোমেন পিছনের দিকে গেল, আবার যখন আমি ইনহেল করছি অ্যাবডোমেনটাকে বেরিয়ে এলো, অ্যাবডোমিনাল ব্রিদিং। তো যাই হোক, এখানে ডিপ ব্রিদিং এর ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ডিপ ব্রিদিং এর এগুলো এখন প্রচুর অ্যাভেলেবেল, যে কিছুই না, ক্লোজ ইউর আইজ, ব্রিথ ডিপলি থ্রু ইউর নোজ অ্যান্ড স্লোলি লেট দি এয়ার আউট থ্রু ইউর মাউথ। মাউথ দিয়ে বেশি ব্রিদিং করতে বলছে কেন? রিসার্চে দেখা যাচ্ছে যে মাউথের ইনভলভমেন্ট যত হচ্ছে, নাইট্রিক অক্সাইড সিক্রিশন হচ্ছে, যে নাইট্রিক অক্সাইডটা কিন্তু সার্স ভাইরাসকে মারতে অনেক মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল এবং খুব আশানুরূপ ফল পাওয়া গেছিল। সেই সূত্র ধরে বিজ্ঞানীরা কিন্তু এই ডিপ ব্রিদিং কে প্রচুর পরিমাণে, বিশেষ করে ডিপ ব্রিদিং থ্রু দি মাউথ, মানে ইনহেল থ্রু দি নোজ অ্যান্ড এক্সহেল থ্রু দি মাউথ, এই জায়গাটাকে কিন্তু খুব বেশি করে গুরুত্ব আরোপ করছেন। 2016 সালের থেকে বেশ কিছু রিসার্চ ওইখানে হয়েছিল সেই সময়, যেখান থেকে অভিজ্ঞতা নিয়ে, এবং আমরা জানি যে কোভিড-19 এর যে ভাইরাসের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু ইট ইজ ভেরি মাচ সিমিলার। দেয়ার ইজ এ সিমিলারিটি, নট বেটার টু সে দেয়ার ইজ এ সিমিলারিটি উইথ সার্স ভাইরাস। তো সার্স ভাইরাসের ক্ষেত্রে যদি এটা কাজ করে তাহলে ডেফিনেটলি এখানেও কাজ করবে, এটাই ভাবা যায়। তো যাই হোক, এখানে আবার দেখুন, আমি এগুলো সব ব্রিদিং এক্সারসাইজই বলছি, হাতটাকে কাজে লাগাচ্ছি, হাত কাজে লাগাচ্ছি, আমি পা কাজে লাগাতে পারি, বিভিন্ন ভাবে কিন্তু আমি ব্রিদিং এক্সারসাইজ গুলো করতে পারি। আমি অ্যাঙ্কেলটাকে লিফট করে ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, আমি হাতটাকে লিফট করে ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। আমি এই এরকম নিলাম, এবার যখন ইনহেল করছি এক্সহেল করব, আবার ইনহেল করব, এক্সহেল করব, আবার ইনহেল করব, এক্সহেল করব, আবার ইনহেল করব, আবার এক্সহেল করব। তো এইভাবে আমরা করতে পারি। আমরা এই বিভিন্ন ভাবে ভাবি না, ভাবলেই হবে। আমি এখানে তুললাম, আমি ইনহেল করছি, স্লোলি ডাউন গেলাম, 90 ডিগ্রি পর্যন্ত গেলাম, হোল্ড করলাম, এক্সহেল করতে করতে গেলাম, হোল্ড করলাম, আবার ইনহেল করতে করতে উঠছি, হোল্ড করলাম, ওকে, আবার এক্সহেল করছি। জাস্ট ডু ইট। আমরা প্রায়শই করে থাকি, যারা শারীরিক শিক্ষার সঙ্গে যুক্ত, ব্যায়াম চর্চা রেগুলার করি, এগুলো তো আমরা প্রতিদিন এমনি করে থাকি, এবং সেই জন্যই বলা হচ্ছে দোজ হু আর সত্যি সত্যি যারা এক্সারসাইজ করেন তাদের ইমিউনিটি হাই। এটা তো একদম প্রুভড, ইট হ্যাজ বিন প্রুভড, and it has been accepted by the scientists also in all field, irrespective of all field. তো যাই হোক, এইবার বিশেষ কয়েকটি প্রাণায়ামের কথা বলবো, যেমন একটি হচ্ছে এই ভ্রামরী প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম এবং ভস্ত্রিকা প্রাণায়াম। এই প্রাণায়ামগুলি কিন্তু অত্যন্ত এফেক্টিভ হয়েছে। ভ্রামরী প্রাণায়ামে যে গুনগুন যে আওয়াজ, এই আওয়াজ কিন্তু বলছে কোভিড পেশেন্টকে অনেক রিলিফ দেবে এবং অক্সিজেনেশন ইন দি বডি ইনক্রিজ করছে। উজ্জায়ী প্রাণায়ামের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন ইনহেল করছি তখন একটা হার্স টাইপের একটা খরখস আওয়াজ হয়। কেন না, আমাদের এই যে এপিগ্লটিসকে আমরা পার্সিয়াল ক্লোজার অফ দি গ্লটিস বলা হয়, গ্লটিস আমাদের গলাটাকে সরু করে ফেলা হয়, স্লাইটলি কন্ট্রাক্ট করা হয় এবং উজ্জায়ী প্রাণায়াম করা হয়। এই পার্টিকুলার কন্ট্রাকশনটা ইন দি থ্রোট রিজিয়ন অলসো ইনফ্লুয়েন্সিয়াল ইন দিস পার্টিকুলার প্যান্ডেমিক সিচুয়েশন। ভস্ত্রিকা প্রাণায়াম, it is ভস্ত্রিকা and obviously কপালভাতি ক্রিয়া। এইখানে কিন্তু এই পিকচারটা যেমন অ্যাবডোমিনাল ব্রিদিং এর কথা বলে, আবার কপালভাতি ক্রিয়ার কথাও বলে। কপালভাতি ক্রিয়া কি করছে না, এটা যখন
এই যে একটা অ্যাক্টিভ এক্সহেলেশন, এই অ্যাক্টিভ এক্সহেলেশনটা খুব এফেক্টিভ। ভস্ত্রিকা, ইন কেস অফ ভস্ত্রিকা আমরা কি করছি, ভস্ত্রিকাতে অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। আমি কপালভাতি থেকে ভস্ত্রিকাতে যাব, ফলো করার জন্য বলবো। কপালভাতি সিম্পলি ভস্ত্রিকা ওয়ান রাউন্ড করার পর সিম্পলি ইনহেল আর এক্সহেল করব। অ্যাটলিস্ট 3 রাউন্ড ইনহেল এক্সহেল করার পর আবার আমি যাব। কিরকম, প্রথমে কপালভাতি করব, তারপরে ট্রান্সফার করব ভস্ত্রিকাতে। কারণ যারা প্রথম প্রথম করছি তারা ডাইরেক্টলি না ভস্ত্রিকা করতে পারবো, ঠিক আছে? আমি যেমন ডাইরেক্টলি করতে পারছি, কিন্তু কপালভাতি থেকে ভস্ত্রিকাতে গেলে পরে সেটা অনেক বেশি ইজি হবে। যেমন আবার কপালভাতিটাও যারা প্রথম করছি স্লো করব। আস্তে আস্তে স্পিডটা বাড়াবো। তারপরে একদম দুটোই অ্যাক্টিভ করব। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু একটু শিখেও নিতে হবে। যারা আমরা জানি খুব ভালো কথা, যারা জানি না তারা একটু আলোচনা করব, শিখবো, বই কনসাল্ট করব। এখন প্রচুর লিটারেচার অ্যাভেলেবেল, নিজেরাও সেলফ লার্নিংও করা যায়। কিন্তু অবশ্যই যারা একটু আধটু শিখেছি, আগে একটা সার্টিফিকেট কোর্স করেছি বা বিপিএড এ এমপিএড এ কিছু কোর্স কারিকুলামে আমাদের যোগ ছিল, তারাই চেষ্টা করব। যারা একদম আজকের ওয়ার্কশপ শুনে কাল থেকে চেষ্টা করা যেতে পারে, কিন্তু আমার সাজেশন হচ্ছে একটুখানি এক্সপার্টের পরামর্শ নিয়ে নাও। যাই হোক, প্র্যাকটিসেস ফর দি কোভিড-19 পেশেন্টদের জন্য তো আমি অলরেডি আলোচনা করলাম। আমি এখানটা একটু ভুল লিখে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি ছিল যারা সেরে উঠেছেন, কোভিড এর সঙ্গে ফাইট করে যারা জয়লাভ করেছেন। দেখা যাচ্ছে যে কোভিড ঠিক হয়ে গেছে, বাড়িতে ফিরেছেন, ফিরে ঠিক হয়ে গেছি আমি, মেডিসিন চলছে, আর প্যানিকটা থেকে গেছে এবং কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। এই কেস কিন্তু প্রচুর। এদের জন্য কিন্তু এক্সারসাইজ, রিহ্যাবিলিটেটিভ টাইপ অফ এক্সারসাইজ, অ্যান্ড সেটা যদি যোগের মাধ্যমে করা যায়, অত্যন্ত একটা উপযোগী বিষয় হবে। বিশেষ করে যারা রিহ্যাবিলিটেশনের পিরিয়ডে আছে তাদের জন্য আমি পার্টিকুলারলি যে প্রাণায়ামগুলি বললাম, এই প্রাণায়ামগুলি এবং মেডিটেশন যদি করানো যায়, ওম চ্যান্টিং যদি করানো যায়, আমি একটুখানি ওম চ্যান্টিংটা আপনাদের দেখাচ্ছি। ওম চ্যান্টিংটাকে দুভাবে করানো যেতে পারে ফর বেটার বেনিফিট। আমরা একটা করতে পারি অ উ ম চ্যান্টিং। এটা আমাদের বশিষ্ঠ সংহিতা বলে একটি হঠযোগের টেক্সট আছে, সেই টেক্সটে এটা খুব সুন্দরভাবে আমাদের লেখা আছে। সেখান থেকেই মানুষ অবজার্ভ করে, ফলো করে, বা প্রচুর যোগের ট্রেনাররা, এক্সপার্টরা এটা করিয়ে থাকেন। সেটা কি না, আমি যদি এটা 5 টাইমস করি, অ্যাটলিস্ট 5 টাইমস, দেন নেক্সট স্টেজ হচ্ছে অ উ। সেখানটায় কি হবে, অ এর ক্ষেত্রে মুখটা যেমন যতটা ওপেন হলো, উ এর ক্ষেত্রে অতটা ওপেন হবে না। আমরা ইনহেল করব,
ময়ের ক্ষেত্রে মটা দেখুন, তাহলে ক্লিয়ার হবে। অ উ ময়ের মধ্যে কি পার্থক্য। ইনহেল করব, তাহলে ময়ের ক্ষেত্রে কি হচ্ছে, ম উচ্চারণটা শুরু হওয়ার পরেই ঠোঁটটা বন্ধ করে ভাইব্রেশনটা ইন্টারনালি আমি ফিল করছি। তো এইটা হচ্ছে আমরা সেকশনাল অ উ ম, এটাকে আমরা কম্বাইন্ড ওয়েতে যখন এটাকে যখন একসাথে করব তখনই ওম চ্যান্টিং, সেটাও আমি একবার করাচ্ছি। এবং এই যে আমি করছি না, আমি এখন কথা বলছি, ওম চ্যান্টিং করছি, এটা যতটা স্মুথনেস আসা দরকার আসবে না, কারণ আমার মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে আছে। এটা যত আমি যখন করব তখন প্রথমবার যে সাউন্ড ভাইব্রেশনটা তৈরি হবে, যত সময় যাবে আপনারা নিজেরাই উপলব্ধি করবেন যে এটা অনেক বেশি আপনাকে সুদিং এফেক্ট দিচ্ছে, কাম হোয়াইট একটা ফিলিংস তৈরি করছে। সেই ফিলিংসটা আনতে হবে এবং রিহ্যাবিলিটেশন পিরিয়ডে এটা খুব ইম্পর্টেন্ট। যাদের শরীর অত্যন্ত দুর্বল আছে তারা শবাসন করুন প্রচুর পরিমাণে, যারা কোভিড থেকে সবেমাত্র উঠে এসছেন, প্রচুর শবাসন করুন। ব্রিদিং এক্সারসাইজ গুলো অতি অবশ্যই করতে হবে, কারণ ব্রিদিং এক্সারসাইজ গুলো আপনার রেসপিরেটরি এফিসিয়েন্সিটাকে রেস্টোর করবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রিহ্যাবিলিটেশন পিরিয়ডে ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে কিছু আমি যা বললাম সেগুলো আমার সবটাই, কিছু তো ডেফিনেটলি মানুষের অভিজ্ঞতার একটা জায়গা থাকে, চর্চার জায়গা থাকে, অভ্যাসের জায়গা থাকে, কিন্তু টোটালটাই সেইগুলোর উপরে নির্ভরশীল নয়। কিছু বৈজ্ঞানিক তথ্য আছে, সেই বৈজ্ঞানিক তথ্যগুলোকে সামনে রেখে আমি কিন্তু এই প্রেজেন্টেশনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সুতরাং আজকের এই টেক হোম মেসেজ, এ কম্বাইন্ড অ্যাপ্রোচ অফ যোগ অ্যান্ড ব্যায়াম may help to fight against coronavirus। এবং শেষ করার আগে বলি, যারা এখনো এফেক্টেড নন, যাদের হাতে সময় আছে, সুযোগ আছে, তারা একটু বেশি বেশি এক্সারসাইজ করুন। হাঁটার সুযোগ যাদের আছে হাঁটুন, খোলা মাঠে হাঁটুন। এখনো এটা এয়ারবর্ন বলে ঘোষিত হয়নি, হয়তো হতে পারে, আই ডোন্ট নো, কিন্তু যতটা পারা যায় ডিস্টেন্স মেনটেন করে আপনারা হাঁটাহাঁটি করুন। রিক্রিয়েশন করার চেষ্টা করুন। রিক্রিয়েশন কিভাবে করবেন? ট্রাই টু আইডেন্টিফাই দ্য ওয়ে আউট। পরিবারের সকলকে নিয়ে, নিজেকে নিয়ে রিক্রিয়েশন করুন। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ডক্টর সুদীপ চ্যাটার্জিকে সত্যি ধন্যবাদ। একদম হাতে কলমে আমরা যেটা পারি ফিজিক্যাল এডুকেশন প্রফেশনাল বা পার্সোনাল হিসাবে, তার অনেকটাই আমাদের ক্লিয়ার হলো। তবে ওনার কথা মতোই বলি যে সত্যি আমরা যারা একদম নতুন, একটু গাইডেন্স। আমাদের ডিপার্টমেন্টেও অনেকেই আছেন, 2-3 জন আছেন যারা যোগা নিয়ে কালচার করেন, অনেকের আছে যারা যোগা সম্পর্কে ডিপ্লোমা কোর্স 1 ইয়ার এগুলো সব করা আছে। তাদের কাছে আমাদের ছাত্রদেরই বলছি সেখানে যোগাযোগ রাখা, প্রয়োজনে ডক্টর চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ রাখা। আর আমাদের স্টাফ আমরা যারা শুনলাম, আমরা যারা বড় মানুষ, আমরা নিশ্চয়ই খুবই সমৃদ্ধ হলাম। এইভাবে অভ্যাস করব। আজকে 4টে যে বক্তব্য, 4 ধরনের বক্তব্য আমাদেরকে অনেকটাই মানসিক সাহস জুগালো। আমি তো নিজে মনে করছি যে আমি অনেকটাই মানসিক দিক দিয়ে কিন্তু বেশ সাহস একটা পেলাম, যে না সবই কাজ করছি কিন্তু ভেতর থেকে একটা ব্যাপার যেটা থাকে না, একটু খুঁতখুঁতে মন, বা সেদিক থেকে আমরা পেয়ে এলাম। বিশেষত সুদীপ চ্যাটার্জির এই যে হাতে কলমে যোগদান, এটা খুবই কার্যকরী হলো আমার মনে হয়। এবারে প্রশ্নোত্তরের পালা। আমি ডক্টর বিধান সামন্তকে বলবো, যারা কোনো প্রশ্ন যদি রেখে থাকেন বা আবার নতুন করে কেউ প্রশ্ন করতে চান তাদের সুযোগ দিন। 10 মিনিটের মধ্যে আমরা প্রশ্নোত্তর পর্বটা সেরে নেব। বিধান স্যার প্লিজ।
Thank you, Dr. Ray. Indeed, I feel extremely proud for the Department of Physical Education of our college for organizing such a workshop, which is basically aligned with the community-based health and first aid approach and aims to involve volunteers more effectively in the management of this current pandemic created by the second wave of coronavirus. We are really grateful to our eminent speakers, Professor Dr. Amrita Basu, Director at School of Cognitive Science, Jadavpur University, Dr. Sumit Sur, Medical Officer, Government of West Bengal, Mrs. Punit Bhattacharya, Assistant Professor, Department of Physical Education, Jadavpur University, and Dr. Sridip Chatterjee, Assistant Professor and Joint Coordinator, Yoga Center, Department of Physical Education, Jadavpur University, for their very lucid and informative talk and suggestions also to our COVID volunteers, how to control this crisis, how to prevent the spreading of this virus, and how to work for the fight against COVID-19 whenever need arises. We are practically enriched and recharged enough by their valuable talk. So thank you again to our eminent speakers, all the eminent speakers who have presented their valuable thoughts and suggestions in front of our participants. Now the session is open for interactions with our speakers. Participants are requested to ask any questions to our speakers, and the participants who are watching this program through YouTube are also requested to write their questions in chat box. Please ask any question to our speakers for clarifying the doubt about their suggestions. Hello. Hi. Bolun. Hello, sir. Hi. Bolun. Sir, first of all, thank you, sir, very much, sir, for your valuable lecture. Sir, I have a question. That is, those persons are physically fitness well and good. Can COVID-19 can attack those persons, especially physical organs are good and well of any person. My question is specific. Yes, that actually, this question is to Sridip sir. যে উনি Yes, sir. জানতে চাইছেন যে যারা ওয়েল ফিটেড, ফিজিক্যালি ওয়েল ফিটেড তারা কি কোভিড থেকে কি দূরে থাকতে পারে, মানে দূরে থাকতে পারবে, বা তাদের যদি অন্যান্য অর্গানও যদি ঠিকঠাক থাকে, সবকিছু যে কোমরবিডিটি না থাকে, তাহলে তাদের কতটা রিস্ক থাকছে বা থাকবে COVID-19 অ্যাটাক পাওয়া থেকে? Yes, sir, that is my question. প্রশ্ন করেছেন, উত্তর তো জানা নেই, কারণ এখনো পর্যন্ত এমন কোনো গবেষণা নেই যেখানটাতে, তবে যে এক্সারসাইজ যারা করেন তারা কোভিড আক্রান্ত হবেন না এমন তো দেখা যায়নি এখনো। হয়তো সংখ্যাটা কম, সেই দিক থেকে সংখ্যাটা কম, এবং যারা ওয়েল ফিটেড, যাদের কোনো কোমরবিডিটি নেই, তারা কিন্তু সেই রকম মানুষ কোভিড আক্রান্ত হয়ে একদম আক্রান্ত হয়ে খুবই শরীর খারাপ হয়ে গেছে, এইটার পার্সেন্টেজটাও কম। এখন অনেকগুলো ইস্যুজ এখানে রয়েছে। ধরুন আমি কোভিড আক্রান্ত হলাম, আমি কমফোর্ট জোনে নিজেকে নিয়ে রেখেছি, যে আমি তো রেগুলার, আমি দীর্ঘদিন খেলাধুলো করেছি, দীর্ঘদিন এক্সারসাইজ করেছি, এত আমাকে কোভিড ছুঁতে পারবে। এটা কিন্তু মিথ, এটা কিন্তু বাস্তব নয়। এইটা থেকে বেরিয়ে আসতে হবে। কোভিড একটা ভাইরাস, ইট ক্যান বি এফেক্টেড এনিবডি। সুতরাং আমি এফেক্টেড হব না, এটা একদম ভুল কথা। যারা এফেক্টেড যে কেউ হতে পারে। এবার এফেক্টেড হবার পরে তার শরীরে সেটা কিভাবে ভাইরাসটা বংশবিস্তার করবে বা কিভাবে তাকে আক্রান্ত করবে, কতটা দুর্বল করবে, সেটা তার ইমিউনিটির উপরে এবং অবভিয়াসলি তার কেয়ারের উপরে নির্ভর করছে। কেয়ারটা কেন বলছি, এই প্রাইমারি কেয়ার, ডাক্তাররা বারবার বলছেন যে প্রাইমারি স্টেজটা অনেক মানুষ যারা
একদম আইসিসিউতে চলে যাচ্ছেন তাদের কিন্তু মেডিকেল হিস্ট্রিতে দেখা যাচ্ছে, যারা সুস্থ আইসিসিউতে যাচ্ছেন তাদের মেডিকেল হিস্ট্রিতে দেখা যাচ্ছে ডিলেড তাদের শুরু হয়েছে, তাদের চিকিৎসাটা ডিলেড শুরু হয়েছে। কোভিডের মেডিসিন দেরিতে পড়েছে, খুব সহজ কথা। কোভিডের এক্সাক্ট কোনো মেডিসিন না থাকলেও সিমটম ওরিয়েন্টেড যে ট্রিটমেন্ট সেটা দেরিতে শুরু হয়েছে। এইটা কিন্তু ভাইটাল পয়েন্ট, এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল। আপনার যদি, সেই জন্যই তো ডাক্তাররা সিমটমস গুলো কি কি হতে পারে, নতুন নতুন সিমটমস যখন আসছে পাবলিকলি সেটাকে তুলে ধরছেন। কেন? এই কারণটার জন্য, এই অ্যাওয়ারনেসটাকে আনার জন্য, যে যাতে করে আপনি কোনোভাবে কমফর্ট জোনে না থাকেন যে আমি এফেক্টেড হব না, আমি এক্সারসাইজ করি। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আর এক্সারসাইজ যেমন কন্টিনিউ করে যাওয়ার করে যেতে হবে। আর ইমিউনিটি না বড় একটা অদ্ভুত জিনিস। আপনি যদি আগামী 5 বছর বাড়িতে বসে থাকেন, এমনি 3 মাসে আপনার ইমিউনিটি, 6 মাসে ইমিউনিটি কমবে। এই 1 বছরে প্যান্ডেমিক সিচুয়েশনে এক্সেসিভ স্টেরয়েড হরমোন বেরিয়েছে, আপনার ইমিউনিটি ডাউন হচ্ছে। কারণ স্টেরয়েড হরমোন আর ইমিউনিটি ভাইস ভার্সা। এই কর্টিসল যত বেরোবে ইমিউনিটি তত ডাউন হবে। ডাউন হলো কিনা সেটা বোঝার জন্য ইনফেকশন দরকার, সেটা তো নিশ্চয় কারোর কাম্য না। যাই হোক, আমি যেটা জায়গাটা বোঝাতে চাইছি যে যারা এক্সারসাইজ করি তাদের জন্য রিস্ক কম, কিন্তু কখনোই এটা বলা যাবে না যে তারা এফেক্টেড হবে না। এফেক্টেডের রিস্ক সকলের ক্ষেত্রে সেম, ঠিক আছে? এটা এই ক্ষেত্রে ডাক্তাররা যেগুলো বলছেন সেইগুলোই শেষ কথা। ধন্যবাদ। Any question? Any other question? স্যার। হ্যাঁ স্যার, আমি খাবির বলছি। আমার প্রশ্ন বাসু ম্যাডামকে, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটে, শিউরির ঘটনা। বাবা মা আর এক ছেলে এক মেয়ে। মায়ের প্রথমে হয় কোভিড এবং মাকে নিয়ে তারা রামপুরহাটের ওখানে যায়, কোভিড মানে একদম যেখানে হসপিটাল করা হয়েছে একদম সেখানে যায় টোটাল ফ্যামিলি। 21 দিনের মাথায় মা মারা যায়। তার ঠিক 9 দিনের মাথায় বাবা মারা যায়। ছেলে ফিজিক্সে সম্ভবত নয়, যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। ছেলেও মারা যায় ঠিক বাবা মরে যাওয়ার একদিন পর। তার এক ছেলে এক মেয়ে, মানে মেয়ে আছে। মেয়ে বর্তমানে ওই আমাদের সিউড়ি ওইখানে কলেজে কাজ করে বলে হয়তো পত্রিকার মধ্যে এসছে এটা। তা সে নিথর হয়ে গেছে। ম্যাডামের কাছে আমার প্রশ্ন, ম্যাডাম যে বলছিলেন যে এই ধরনের সিচুয়েশনে, বিশেষ করে স্ট্রেস অ্যাংজাইটিকে কোপ আপ করার সিচুয়েশনে আপনি বললেন যে এক্সারসাইজ বা রিক্রিয়েশনাল কিছু বা এমন কিছু ক্রিয়েটিভ কিছু অ্যাক্টিভিটি সেখানে ইনভলভ করে দাও, তাহলে হয়তো সেটাকে কোপ আপ করা যেতে পারে। কিন্তু এই ধরনের কেস কিন্তু একটা নয়, যেটা হয়তো আমাদের সংবাদপত্রে একটা এসছে, এরকম হাজারো কেস কিন্তু ঘটছে। এই ধরনের কেস যদি ঘটে বা কোনো ভলেন্টিয়ারের সামনে এরকম যদি কোনো কেস আছে যে নিথর হয়ে গেছে বা এই ধরনের তার একটা স্ট্রেস অ্যাংজাইটি লেভেল একটা জায়গায় পৌঁছে গেছে, সেই ব্যাপারটাকে নিতে চাইছে না, তা সেই ব্যাপারে অ্যাজ এ ভলেন্টিয়ার সে কি করবে আর তার কি করণীয়? 1 নাম্বার এটা ম্যাডামকে। আর দ্বিতীয় প্রশ্ন আমার শ্রীদীপ স্যারকে, যে স্যার অনেক কিছুই বললেন এবং বরাবরই শুনতে ভালো লাগে আমার। বর্তমানে একটা জিনিস আমি লক্ষ্য করছি বিভিন্ন কোভিড সেন্টারে বা বিভিন্ন হসপিটালে, যে কোভিড যারা পেশেন্ট তাদের সামনে ডাক্তাররা নাচছে বা গান গাইছে বা গিটার বাজাচ্ছে, যেটাকে আমরা আমাদের ভাষায় অনেক সময় বলে থাকি নয়, আমরা মিউজিক থেরাপির কথা বলে থাকি। তা থেরাপিউটিক অ্যাসপেক্টের মধ্যে কি মিউজিক থেরাপিকে নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট পড়ে। আমার মনে হয় যারা এক্সারসাইজ করতে পারবে না তাদেরকে এই ধরনের কি থেরাপিউটিক অ্যাসপেক্ট দিয়ে বা এই ধরনের থেরাপিউটিক যে ব্যাপারটা আমি বললাম, অর্থাৎ মিউজিক থেরাপি, গান শুনিয়ে বা তার প্রিয় কোনো গায়কের গান শুনিয়ে বা কোনো একটা হয়তো মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট শুনিয়ে আমরা কি তারা অ্যাজ এ কোভিড ভলেন্টিয়ার্স তাদেরকে কি আমরা মোটিভেট করতে পারি? এটা সিদীপ স্যারের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম আছেন তো? আচ্ছা। হ্যালো। হ্যাঁ, আপনি যেটা কোয়েশ্চেন করেছেন এটা কিন্তু একটা খুব স্পেসিফিক জায়গা।
মানে সেটা হচ্ছে যে একটা কোভিড আক্রান্ত পরিবারে যে লস গুলো হচ্ছে, সেই লস গুলোর কে কিভাবে আমরা কাটিয়ে উঠছি, বা যে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা যে গ্রিভিং সিচুয়েশনটা যেটা তৈরি হচ্ছে, এই গ্রিভিং সিচুয়েশনটা কিভাবে একটা ট্রমাটিক মেমোরি সিস্টেম জেনারেট করছে। তো এখানে প্রথম জায়গা সেটা হচ্ছে যে দেখুন, মানে যেটা এই ধরনের একটা সিচুয়েশনে অলরেডি তার সে কিন্তু এফেক্টেড, সে অলরেডি ট্রমাটাইজড। সেখানে মোটিভেশন করার আগে যেটা দরকার হবে সেটা হবে যে গ্রিভিং প্রসেসটাকে কিন্তু আগে বোলস্টার করতে হবে, আগে ওটাকে স্ট্রেনথেন করতে হবে, যাতে যাতে ওইটা থেকে ডিপ্রেশনের দিকে না যায়। এবং দ্বিতীয় যে জায়গাটা আসছে, তারপর আস্তে আস্তে মোটিভেশনের জায়গা আনা যাবে। এইরকম একটা গ্রিভিং সিচুয়েশনে কিন্তু কোনো গেমস কাজে লাগবে না, এখানে কিন্তু এক্সপার্ট হেল্প কিন্তু খুব দরকার। এবং কোথাও একটা যেটা হচ্ছে যে কথা বলাটা কিন্তু এখানে ভীষণ দরকার। সেই মানুষটির সঙ্গে কথা বলাটা, মানে তাকে যে আমরা ডিসএনগেজ করছি এইরকম একটা ট্রমা থেকে, সেটা কিন্তু কথা বলেই করতে হবে। এটা কিন্তু আমরা মানে এই ধরনের গেমিং স্ট্র্যাটেজি বা ভার্চুয়াল স্ট্র্যাটেজি দিয়ে খুব একটা কিন্তু এটা এফেক্টিভ হবে না এখানে। সাইকোথেরাপি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মানে খুবই স্পেশালাইজড এরিয়া, মানে এবং এখানে স্পেশালিস্ট রাই ডিল করবেন। এখানে কিন্তু আমাদের অ্যাজ ভলেন্টিয়ার্স আমরা শুধু কথা বলে যতটুকু মানে সাপোর্ট দিতে পারি সেইটুকু, কিন্তু আমরা এটা কিন্তু সঠিক আমাদের ট্রেনিং নেই অ্যাজ ভলেন্টিয়ার্স টু ডিল উইথ দিস কাইন্ড অফ আ ট্রমা। মানে এইটাকে কিন্তু আজকাল বলা হচ্ছে পোস্ট কোভিড স্ট্রেস ডিসঅর্ডার। এবং আরো একটু আমরা যেটা করতে পারি ভলেন্টিয়ার হিসাবে, আমরা এই যদি কোনোভাবে আমাদের সাহায্যের চাওয়া হয়, তাহলে এনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিস্ট বা সাইকোথেরাপিস্ট যারা এই কাজগুলো করেন পার্টিকুলারলি, এই ধরনের সিচুয়েশন আমাদের পৃথিবীতে আগেও হয়েছে। আমি এই প্যান্ডেমিক তো আছেই, এই আমাদের যে সুনামি হয়েছিল, এই যে সেই সমস্ত সময়ে যে ট্রমাটিক সিনড্রোম গুলো আসে, সিনড্রোম, এগুলো ট্রমাটিক সিনড্রোম। ওনার তো এখন কোভিডটার থেকে বেশি নিজের কাছের মানুষ মারা গেছে, সেটা একটা ট্রমা হয়ে গেছে, ট্রমাটাইজড হয়ে গেছে। আর খাবির উদ্দিন আমার ভাতৃপ্রতিম, তো আমাকে যে প্রশ্নটা করলো, এটাও একদম আমি ক্লিনিক্যাল থেরাপিস্টের কাজ। ফিজিক্যাল এডুকেশনের ছাত্ররা মিউজিক থেরাপি নিয়ে কিছু বলবো না, এটা এফেক্টিভ রিক্রিয়েশনাল থেরাপি। বিভিন্ন ছোট ছোট রিক্রিয়েশনাল গেম, যেটা আমাদের বাসু ম্যাডামও বলার চেষ্টা করেছেন, ছোট ছোট গেম, পাজেল গেম হতে পারে, রিক্রিয়েটিভ গেম হতে পারে। রিক্রিয়েশনাল যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আমাদের ফিজিক্যাল এডুকেশনে প্রচুর আছে, এইগুলো যদি কোথাও আমাদের সাহায্যের দরকার হয় আমরা করব। ইভেন আমরা জানি যে বিভিন্ন জায়গায় আমাদের সেক্টর থেকে এই ধরনের ইভেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন ছোট বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম চালাচ্ছে ভার্চুয়াল মোডে, আমরা শুনেছি, জানি। আগামী দিনে আরো এই ধরনের অ্যাপ্রোচ চলছে, বিদেশেও চলছে। সেই জায়গাটা আমাদের জায়গা। কিন্তু গান একজন শুনবেন, সিনেমা দেখবেন, হ্যাঁ, এইগুলো তো চলতেই পারে, এই পর্যন্তও ঠিক আছে। কিন্তু এক্স্যাক্টলি কোনটা দিয়ে রিক্রিয়েশনাল থেরাপি হবে, কোনটা দিয়ে তার মিউজিক থেরাপির কোন জায়গাটা দেয়া হবে, মিউজিক থেরাপি কিন্তু এত সহজ জিনিস নয়। মিউজিক থেরাপি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বাসু ম্যাডামের এরিয়া। যে আমি একটা হাই পিচের মিউজিক হয়তো দিয়ে দিলাম, অথবা রবীন্দ্রসঙ্গীতই দিয়ে দিলাম, আমি তার ওরিয়েন্টেশনই জানি না পেশেন্টের, তাকে একটা মিউজিক চালিয়ে দিলাম। এমনি গান শুনতে ভালোবাসি, তাকে জিজ্ঞেস করলাম আপনি কোন গান শুনতে ভালোবাসেন, চলতেই পারে। মিউজিক থেরাপি তো ডেফিনেটলি খুব এফেক্টিভ, ইনস্ট্রুমেন্ট দিয়ে যে মিউজিক থেরাপি হয় সেগুলোও খুব এফেক্টিভ। তবে মিউজিক থেরাপি কিন্তু অ্যাবসলিউটলি
এটাও সাইকোথেরাপির জায়গা, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টদের জায়গা, এটাও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের জায়গা নয়। সেই জন্য এই জায়গাগুলো আমি খুব সতর্কভাবেই অ্যাভয়েড করছি। থ্যাংক ইউ স্যার। Any more question? If no more questions, I have one question only. It is to Dr. Sumit sir. Actually, উনি গভর্নমেন্টের লোক হিসেবে আছেন, আমাদের এখানে ছিলেন আজকে স্পিকার হিসেবে। তো আমার একটা এখানে একটু জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে ভলেন্টিয়ার্স। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ভলেন্টিয়ার্সরা এগিয়ে এসছেন, স্বেচ্ছায় এগিয়ে এসছেন, অনেকে এমপ্লয়েড, অনেকে আনএমপ্লয়েড হচ্ছে। তো যারা আনএমপ্লয়েড তারাও এগিয়ে এসছেন, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন, কিন্তু যেহেতু এটা অনেকদিন ধরে চলছে, তো ইজ দেয়ার এনি পসিবিলিটিজ ফর দেম টু গেট প্লেসমেন্ট ইন দ্য গভর্নমেন্ট সেক্টরস? আই থিঙ্ক ইফ সো, যদি এটা থাকে তখন দিস ফিল্ড ডিপ্লয়মেন্ট উইল greatly contribute to the COVID-19 response. তো যারা আনএমপ্লয়েড ভলেন্টিয়ার, যারা এগিয়ে এসছেন, আনএমপ্লয়েড ভলেন্টিয়ার এগিয়ে এসছেন, কিন্তু তাদের জন্য কি কোনো প্লেসমেন্টের কোনো ব্যবস্থা গভর্নমেন্ট সেক্টরে আছে? আর যদি বা থাকে, তাদের কিরকম ধরনের ট্রেনিং থাকা দরকার, কিরকম ধরনের কোর্স তাদের থাকা উচিত, তবে তারা এমপ্লয়েড হতে পারে গভর্নমেন্ট সেক্টরে? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। প্রথম কথা দেখুন, যেহেতু গভর্নমেন্ট সেক্টরে আছি, সমস্ত কিছু ওপেনলি বলা যাবে না, কেন সমস্ত পেপারস বা অনেক কিছু এর মধ্যেও জটিলতা আছে। একটা যেটা চলছে এখন বর্তমান, যে কোভিড ওয়ারিয়ার, এটা চলছে গত বছর কোভিড এর পরেই। আপনারা অনেকে খেয়াল করেছেন, স্টেট গভর্নমেন্ট একটা অর্ডার ইস্যু করেছিল যে যাদের পোস্ট কোভিড হয়ে গেছে তাদেরকেই কোভিড থেকে সেরে ওঠার পরে 1 মাস পরে তাদেরকেই ওই সেফ হোম বা কোভিড ওয়ারিয়ার হিসেবে ডিউটি দেওয়া হয়েছিল। এবং এই প্রসিডিওরটা, এবং ওদেরকে প্রতি মাসে 15,000 টাকা করে স্যালারি দেওয়া হয়, এবং এইটা চলছে। আমি যে হসপিটালে কাজ করি, প্রায় সেখানে 10 জন আছেন এরকম। তো এই প্রসিডিওরটাই এখনো পর্যন্ত চলছে। সেটা কবে ডিসকন্টিনিউ হয়ে যাবে, মাঝখানে প্রায় 2-3 মাস ডিসকন্টিনিউ ছিল। এবার আপনার প্রশ্নে আসি যে অনেকেই এবার যারা ভলেন্টিয়ারিলি করছে তারা ভবিষ্যতে কোনো কন্টিনিউ, এটা টোটালি ডিপেন্ডস অন স্টেট অ্যান্ড সেন্ট্রাল পলিসি। এখনো পর্যন্ত আমাদের নজরে এই ধরনের কোনো মানে কোনো পলিসি, স্টেট হোক সেন্ট্রাল হোক, কোনো পলিসি এখনো পর্যন্ত নজরে পড়েনি যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ কিন্তু কোনো ভলেন্টিয়ার কে এনগেজ করার জন্য কোনো রকম কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। এইটুকু এখনো পর্যন্ত, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। আচ্ছা আচ্ছা, না আমি বলছি যে যারা ভলেন্টিয়ার করছে, ভলেন্টিয়ার তো অনেকেই দেখছি আমরা, তো তাদের কি ধরনের অ্যাকচুয়াল ট্রেনিং থাকা দরকার, মানে বা তাদের কি ধরনের কোর্স? যারা করছে আমি আপনাকে আগে প্রথমেই শুরুতে বললাম, যারা করছে কোট আনকোট, মানে আমি জানি সে লিখতে পারে না। আচ্ছা, আপনি প্লেন মাধ্যমিক পাস ছেড়ে দেন, ক্লাস 8 পাস ছেড়ে দেন, আমি জানি তিনি লিখতে পারেন না, সে কলম ধরতে পারে না। ঠিক আছে, এবার সেখান থেকে আবার গ্রাজুয়েট ছেলেও দোকান বন্ধ হয়ে গেছে, একটা ব্যবসা করতো, কোভিড সিচুয়েশনে দোকান বন্ধ করে দিয়ে, যেহেতু এটা মাসে 15,000 টাকা, তো ও এখানে ওখানে মাসে 15,000 টাকা রোজগার হতো না, ও এইটা কাজটা করছে, দোকান বন্ধ করে দিয়েছে, গ্রাজুয়েট ছেলে। মানে সে তাকে হসপিটালটাকে কম্পিউটারের টেকনিক্যাল পারপাস, কেন এখানে আপনারা বাইরে থেকে যতটুকু দেখছেন, ভেতরে ইন্টারনাল সিস্টেমে প্রচুর ডেটা জেনারেট, প্রতিদিন প্রচুর ডেটা কমিউনিকেশন করতে হয়, মানে থ্রু স্টেট টু সেন্ট্রাল, এইভাবে ডিস্ট্রিক্ট টু ব্লক টু ডিস্ট্রিক্ট, এভাবে প্রতিদিন প্রচুর ডেটা জেনারেট করতে হয়। ভ্যাকসিন আপনার টেস্টিং এর জন্য এই প্রসিডিওরটা চলে, প্রতিদিন প্রচুর ডেটা। যারা এডুকেটেড তাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজে লাগানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো এরকম স্পেসিফিক কোনো কিছু নেই। এখনো হয়ে আছে যেটা, যাদের কোভিড হয়েছিল তারা পাবলিক মোটিভেশন দেবে, যাদের এখন কোভিডে ভর্তি আছে যারা, তাদেরকে এরা 15,000 টাকা দিয়ে কাজে লাগাচ্ছে। এরকম প্রতি ব্লকেই প্রায় 5 জন 10 জন করে কাজ করছে, প্রতিটা ব্লকেই। ঠিক আছে, থ্যাংক ইউ। দেবাশিস বাবু, এই সেশনটা এখানে শেষ হলো আমি মনে করছি, কারণ আর কোনো কোশ্চেন নেই। তো এবার পরবর্তী সেশনটা আপনি করুন। Actually, we have enriched a lot. Especially, I am proud enough to provide opportunity for our students how to combat with COVID, or how to avoid COVID. Actually, it is not possible to avoid. Anybody someday may be affected.
কিন্তু আজকের এই আলোচনা থেকে আমরা নিজেদেরকে অনেকটাই সমৃদ্ধ করলাম, বিশেষ করে মানসিক দিক দিয়ে আমরা অনেকটা উদ্বুদ্ধ হলাম যে আমরা এই 4টে এরিয়াতেই একটু আধটু করে যদি নিজেদেরকে, মানে একটু আধটু নয়, ওনাদের প্রেসক্রাইবড ফর্মে আমরা যদি থাকতে পারি, তাহলে অন্তত ওই যে সেই একটা খুব ভালো কথা আছে না, যে মানে বাঘের থেকে হরিণ অনেক জোরে দৌড়ায়, কিন্তু হরিণ বারবার পিছে তাকায় বলে বাঘ ধরে ফেলে। তো আমাদের ইমিউনিটির ক্ষেত্রেও একটা, আমি হয়তো বলাটা ঠিক হচ্ছে কিনা, ইমিউনিটি তো মানুষের আছেই। তো আমরা ওই যে আমাদের লাইব্রেরিয়ান স্যারের যে প্রশ্নটা ছিল, যে আমি আগেই না মরেই যেন মরে ভূত না হয়ে যায়। আরে শরীর তো ব্যাধির মন্দির, রোগ হতেই পারে, এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং একটু মাথা ধরলে বলে আমার কি হয়ে গেল রে বাবা, এটা মানে এত মানসিক দিক দিয়ে ভেঙে পড়লে চলবে না। সবাই আমরা প্রস্তুত থাকবো নিজেদেরকে যে কোনো সিচুয়েশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এবং সে ব্যাপারে আজকের এই আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে, আমি তো তাই মনে করছি, এবং নিজেও ক্লেম করছি যে এই ওয়ার্কশপটা অর্গানাইজ করে আমরা খুব উপকৃত হলাম। এখন প্রথাগত ধন্যবাদ জ্ঞাপনের পালা। তো এখন আমি অনুরোধ করব ডক্টর কালীপদ মাইতি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্স অফ আওয়ার কলেজ, টু extend the vote of thanks. Sir, please. Thank you. Good evening to all. Today, Department of Physical Education organized a very nice workshop on training for volunteer COVID-19 volunteer. And at first, I convey my respect and regards to our principal sir for his valuable lecture for welcome address. And next, I also convey my thanks to every member of every faculty of physical education, including HOD, Dr. Devashish Roy. And I also thanks to 4 eminent speakers, Professor Dr. Amitabo Basu, Director at School of Cognitive Science, Jadavpur University, for her valuable lecture about stress and COVID-related suggestion. Next, I also convey my thanks to Dr. Sumit Sur, medical officer, and he gives us many suggestions for food, and give us many information of government sector. And next, I convey my regards Mrs. Punit Bhattacharya, Assistant Professor, Department of Physical Education, Jadavpur University. He gives us many suggestions about nutrition. And next, last but not the least, I give my thanks and regards Dr. Sridip Bhattacharya, Assistant Professor and Joint Coordinator, Yoga Center, Department of Physical Education, Jadavpur University. He gives us many suggestions to prevent the coronavirus, COVID-19 at COVID-19 situation. Thanks to all, and thanks to all the audience. And lastly, I thanks our my beloved colleague, Dr. Bidhan Chandra Samanto, HOD, Department of Chemistry, and all the audience. Thank you to all. Thank you. আজকের ওয়ার্কশপের একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। ব্যক্তিগতভাবে আমি আবার 4জন বক্তাকে তথা কলেজ কর্তৃপক্ষকে, স্পেশালি অধ্যক্ষ মহাশয়কে যারা সহযোগিতা করলেন জুম প্ল্যাটফর্মে, বিশেষ করে বিধানবাবু, কালীপদবাবু, আমাদের অবনীবাবুও আছেন অনেকক্ষণ ধরে, আমরা দেখছি অনেক টিচার, অনেক ছাত্র এখানে সরাসরি যারা অংশগ্রহণ করেছেন। অনেক সময় আমরা অতিবাহিত করলাম, একটা বড় সেমিনারের মতো, কিন্তু তবুও বলবো যে এটা অত্যন্ত ভালো কাজটা হলো, আমার তো ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, শেষ মুহূর্তে এসেছি, এবারে এই ওয়ার্কশপকে ক্লোজিং এর পালা। আমি আমাদের অধ্যক্ষ আমার ডক্টর স্বপন কুমার মিশ্র মহাশয়কে বলবো আজকের এই ওয়ার্কশপটাকে ক্লোজ করতে বা তার সমাপ্তি ঘোষণা করতে। স্যার প্লিজ। হ্যাঁ, একদম ক্লোজ তো বটেই। আমরা প্রায় 3 ঘন্টা অতিক্রম করলাম।
আমার সবচেয়ে ভালো লাগলো আজকে অনেক আলোচনা হলো, এবং যে জিনিসটা আমি পেলাম আজকে, আমরা এতদিন মুগবেড়িয়া কলেজে ফিজিক্যাল এডুকেশনের অনেক ওল্ড জেনারেশনকে পেয়েছি, আজকে বোধহয় নতুন জেনারেশন অনেককে পেলাম আর কি। আস্তে আস্তে করে এর আগে ওনাদের পাইনি, যারা আজকে এখানে বিশেষ করে ফিজিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা বোধহয় আমি বিশেষ করে প্রথম পেলাম আর কি। এর আগে হয়তো আপনারা মানে ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন পেয়েছেন, আমি পাইনি। যেমন আমাদের না, অমৃতা বাসু ফিজিক্যাল এডুকেশনের নেই, ম্যাডাম কগনিশন সায়েন্সে রয়েছেন, ঠিক আছে। আর বোধহয় আমরা পেয়েছি পুনিত ভট্টাচার্য, যাকে আমি আজকেই প্রথম জানলাম। রয়েছেন শ্রীদীপ চ্যাটার্জি, তিনিও যোগা সেন্টারে রয়েছেন। আর গভর্নমেন্টে মেডিকেল অফিসার হিসেবে সুমিত সুর ছিলেন। সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনারা নষ্ট করেছেন, এবং আলোচনা যথেষ্ট ভালো হয়েছে। আমি মনে করি আমরা যারা শুনলাম, ছাত্ররা যারা শুনলো, সবারই কাজে লাগবে, এবং আমরা এই কাজে শুধু নিজেদের কাজে না, যাতে পারস্পরিক প্রতিবেশীর কাজে লাগাতে পারি, তার জন্য আমরা প্রত্যেকেই উদ্যোগ উৎসাহ নেব। ধন্যবাদ সবাইকে। আজকের মতন এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি। ধন্যবাদ। Thank you, sir. Thank you very much. Thank you very much.